বলো মাস্টার বেসে একদম প্রথম ক্লাস কার? কারণ ক্লাসের মধ্যে ঝামেলা করবা, এটা সহ্য হবে না। আগে বলো মাস্টার বেসে একদম প্রথম ক্লাস কার? এই যে আশিক। হ্যাঁ আমার প্রথম স্যার ক্লাস। আমার আমি। স্যার আমার শ্রীবন্তী, পলক, ও বাবা অনেক আছে, অনেক। ওকে ওকে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো ভাই? এই তো ভাই। আচ্ছা স্যার, ইয়ে দেওয়ার কথা ছিল আমাদেরকে ভোকাবুলারি। হ্যাঁ, এখন কথা শোনো। আমাদের মাস্টার ব্যাচটা হলো আমাদের যে রেগুলার ব্যাচের ক্লাসগুলো আছে, এই রেগুলার ব্যাচের ক্লাসের বাহিরে আমরা মাস্টার ব্যাচের ক্লাস নিয়ে থাকি। আমরা প্রতি মাসে এখন থেকে 4টা করে মাস্টার ব্যাচের ক্লাস নিব। আমি 2 সপ্তাহ নিব, তারেক স্যার 2 সপ্তাহ নেবে। ক্লিয়ার? এখন আসো আমি জি আমার নিয়ে স্যার। কথা বলি। 2টা আমাদের যে ইংলিশ ক্লাস হয় মাস্টার ব্যাচে, এই 2টা ইংলিশ ক্লাসে আমি মূলত তোমাদেরকে ভোকাবুলারি পড়াবো। কারণ ভোকাবুলারিতে স্টুডেন্টদের সবচেয়ে প্রবলেম থাকে বেশি। এই জন্য আমি ভোকাবুলারি ক্লাসটা তোমাদেরকে সলভ করাবো। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা তুমি লাইভে চলে যাও। ওকে, লাইভে চলে যাও। আমি তোমাদের একবারে কথা বলি, তারা যেহেতু লাইভে যাবে তো ক্লাসটা আমরা লাইভে যাব, তবে নতুনদের নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। তোমাদেরকে একটু মিউট করে রাখবো কারণ আমি একটু লাইভে যাচ্ছি, 10 সেকেন্ড মধ্যে একটু মিউট থাকো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এইবার তোমরা কথা বলতে পারো, তোমাদেরকে এখন আনমিউট করানো হবে। ওকে, একটু ফেসবুক। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বোন, বলো কিছু বলবা? ওকে হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম বললাম তো। ও শুধু কি সালাম দিতে চাইছিলা? আচ্ছা গ্রিটিং এর জন্য মানে। আচ্ছা, কেটে গেছে। হ্যাঁ যেটা বলতে গিয়েছিলাম তোমাদেরকে এখন আসসালামু শোনো। আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, স্যার আমি অনেকদিন পরে দেখলাম স্যার আপনাকে। অনেকদিন পরে, হ্যাঁ এটা সত্য, অনেকদিন পরে, একটু 2 সপ্তাহ পরে দেখছো। ওকে ঠিক আছে, এখন তোমাদেরকে একটু কথা বলি, তোমরা একটু ভালো করে শুনবা, জাস্ট 2টা মিনিট একটু কথা বলবো। সেটা হলো তোমাদেরকে যেটা বলি, যারা অনেক নতুন আছে তাদের জন্য বলবো, যারা আমার পুরাতন স্টুডেন্ট তাদের সাথে কথা বলার কোনো দরকার নেই। তারা মাস্টার ব্যাচ সম্পর্কে অকিভাল, মাস্টার ব্যাচের ক্লাস সম্পর্কে অকিভাল, ম্যাটেরিয়াল সম্পর্কে অকিভাল। সো আমি তোমাদেরকে একদম নতুনদের জন্য বলতেছি। আমরা যারা টার্নিং পয়েন্ট জব এইডে ব্যাংক জব কোর্স করে থাকেন তাদেরকে আমরা রেগুলার 72টা ক্লাস দিয়ে থাকি, ইংলিশে আমরা 22টা ক্লাস দিয়ে থাকি, এমসিকিউতে 10টা, রিটেনে 12টা। এই ইংলিশে 22টা ক্লাস বাদেও ম্যাথে 28টা ক্লাস হয়ে থাকে, 14টা এমসিকিউ, 14টা রিটেন। এই ম্যাথ এবং ইংলিশে রেগুলার ব্যাচে 50টা ক্লাস হওয়া সত্ত্বেও আমরা প্রতি মাসে 4টা করে এক্সট্রা ক্লাস দিয়ে থাকি, যেটাকে আমরা মাস্টার ব্যাচ বলে থাকি। মাস্টার ব্যাচে আমরা আমাদের প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টদেরকে আমরা এক জায়গায় করে এই ক্লাসটা নিয়ে থাকি। মাস্টার ব্যাচে যে 4টা ক্লাস হয় এর মধ্যে শ্রদ্ধেয় তারেক স্যার 2টা ক্লাস নিয়ে থাকেন এবং আমি 2টা ক্লাস নিয়ে থাকি। আমি আমার যে ইংলিশে প্রতি মাসে 2টা ক্লাস হবে সেটা সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার করে দিই। ইংলিশে যে 2টা ক্লাস হবে, এই 2টা ক্লাস হবে ভোকাবুলারির উপরে বেস করে, ভোকাবুলারি বেসড। কারণ আমাদের স্টুডেন্টদের সবচেয়ে বড় সমস্যা ভোকাবুলারি। প্রথমত স্যার ভোকাবুলারি কালেকশনটা পাই না বা কোথা থেকে পড়বো, দ্বিতীয়ত পড়লে মনে থাকে না। সো এই জন্যই আমরা ভোকাবুলারি শিটটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব। আমার টোটাল ভোকাবুলারির মোট 8টা শিট আছে। আমার টোটাল ভোকাবুলারির মোট 8টা শিট আছে। এই 8টা শিট আমি প্রতি মাসে যদি আমার 4টে করে 2টা করে ক্লাস হয়, তার মানে আমার 4 মাসে 8টা ক্লাস হয়ে যাবে। আপনারা এই 8টা শিট পেয়ে যাবেন। প্রতি মাসে যে 2টা করে শিট পাবেন, এই 2টা শিট আপনারা ফুল যত কষ্টই হোক ভালো করে শেষ করবেন। এর বাইরে ইনশাল্লাহ ভোকাবুলারিতে কোনো কোশ্চেন আসবে না, আসবে না, আসবে না, আশা করি আল্লাহ রহিম রহমান চাইলে। সব কিছু আল্লাহর হাতে, আল্লাহ যেটা মানে লিখে রেখেছেন সেটাই হবে, উনি যেটা ইচ্ছা পোষণ করে সেটাই হয়। সেই জন্যই আমি কি করব, আপনাদেরকে প্রতি মাসে যে 2টা ক্লাস নিব, 2টা হবে, কোনো মাসে 3টা হবে। এই 2টা ক্লাসে আমি আপনাদেরকে শিট প্রোভাইড করব এবং সেই শিটটার আমি মোর দ্যান 60% আমি শেষ করে দিব। বাকি 40% আপনারা শেষ করবেন বা আপনি চাইলে সেই পার্টটাও আমি শেষ করাইতে পারি। আমি লাস্ট আমাদের নতুন করে যে ব্যাচটা শুরু হয়েছে, মাস্টার ব্যাচে নতুন করে হয়, এর আগে ওয়ান ওয়ার্ড সিনোনিম, অ্যান্টোনিম প্রায় সবগুলা শিটই হয়ে গিয়েছিল। আমি লাস্ট যে ক্লাস নিয়েছিলাম এটা হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে। এটার একেবারে বাংলা অর্থ সহ আমি আপনাদেরকে শিট প্রোভাইড করেছিলাম। যারা পেয়েছেন তারা তো ভালো, যারা পাননি, এটা আমাদের যে মাস্টার ব্যাচ আছে, মাস্টার ব্যাচে ফাইল ফোল্ডারে এটা কিন্তু শিটটা দেওয়া আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন উইথ বাংলা মিনিং। ওই শিটটা আপনারা একটু ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, ওইটা বারবার পড়বেন, আমার ক্লাসটা দেখবেন। আজকে আমার 2 নাম্বার ক্লাস যদি আমি সচেতনভাবে বলি, সো যদি নতুন করে যেটা হয়েছে, এই 2 নাম্বার ক্লাসে আমি আপনাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এখানে মোট 300টা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আছে। এই 300টার মধ্যে আমি আপনাদেরকে 150টা মতো আজকে পড়াবো। বাকি 150টা আমার সাথে তো 150টা পড়লেনি, বাকি 150টা আপনারা পড়ে নেবেন যদি চান, সেই 150টাও আমি আরেকটা ক্লাসের মাধ্যমে শেষ করাই দিব। এই হলো নতুনদের বার্তা। আজকে আরেকটা কথা বলি, ইডিয়মস অ্যান্ড ফ্রেজের শিটটা আপনাদেরকে এখন আপলোড করি নাই। আপনারা যে কাজটা করবেন, খাতা বের করবেন, 1 নাম্বার দিয়ে মিনিংটা লিখে রাখবেন, বাংলা মিনিংটা লিখে রাখবেন, অবশ্যই লিখবেন।
আর ক্লাস শেষে আমি শীটটা আপলোড করে দিব। ক্লিয়ার বিষয়টা? ক্লাস শেষে দিব না, আমি একটু বলে রাখি আপনাদেরকে, শীটটা আমি আগামীকাল আপলোড করব 12টার সময়। কারণ এই শীটটা আমি আরেকটু দেখব কোনো ভুলভ্রান্তি আছে কিনা, আমি বাসায় গিয়ে আরেকবার অবজার্ভ করব। কারণ যে জিনিসটা দিব এটা সলিড জিনিস দিব আপনাদেরকে। যারা ওয়ান ওয়ার্ড বা এর আগে সিনোনিম অ্যান্টোনিমে পেয়েছেন তারা জানেন। সো আপনাদেরকে যে শীটটা দিব খুবই চমৎকার শীট দিব। সো আগামীকাল ইনশাল্লাহ, হ্যাঁ 150টাই পড়বো, আপনাদের কষ্ট পড় কিছু নেই, একটুকু সময়ের মধ্যে 150টা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ পড়া সম্ভব কিনা। ওকে মাই ডিয়ার, 150টা অফলাইন ক্লাসে পড়ানো হয়েছে, হ্যাঁ 150টা অফলাইনে পড়ানো হয়েছে, অফলাইনটা অফলাইনে, অনলাইনটা অনলাইনে। ক্লিয়ার? সো ওইটা এর সাথে সম্পৃক্ত করা যাবে না। তবে এইটুকু মনে রাখেন, অফলাইন এবং অনলাইনের মধ্যে কোনো পার্থক্য নাই। ক্লিয়ার বিষয়টা? ওকে মাই ডিয়ার, একটু জাস্ট কতজন আসছে সেটা একটু দেখবো। আচ্ছা একটু ফেসবুকে 30 সেকেন্ড ঘুরে আসি। না ফেসবুকে। আচ্ছা শহীদুল ভুইয়া স্যার, ব্যাংকের সিনিয়র অফিসারের জন্য কয় মান্থ পড়তে হয়? বিলিভ করো 6 মান্থ ইনাফ, কাফি। আচ্ছা ইমদাদুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা 60। আচ্ছা একটু জাস্ট মিনিমাইজ করে দাও, আমি একটু দেখতে পারি যাতে। হ্যাঁ আচ্ছা, আরও একটা নিউজ আপনাদেরকে দিব, সেটা ক্লাস চলা, আচ্ছা শুরুতেই দিয়ে দিই। সেটা হলো আমাদের প্রিমিয়াম রিটেন ব্যাচ, আপনারা যারা অধীর আগ্রহে ওয়েট করতেছেন, প্রিমিয়াম রিটেন ব্যাচ সম্পর্কে এর আগে বলেছি, আজকে হয়তো পরে একটু বলবো, তবে বলি প্রিমিয়াম রিটেন ব্যাচ আগামীকাল থেকে আমি লঞ্চ করতেছি। আগামীকাল রাত 8টার সময় আমার প্রিমিয়াম রিটেন ব্যাচের সেমিনার আছে। ক্লিয়ার? প্রিমিয়াম রিটেন ব্যাচ। সো যারা লাস্ট আমাদের 2.5 মাস পর পর কিন্তু এই ব্যাচটা শুরু হয়। এই ব্যাচ শুধুমাত্র আমি এবং তারেক স্যার নিয়ে থাকি, অন্য টিচার এখানে মানে আমরাই নিয়ে থাকি, এবং আমাদের হ্যান্ড নোট এখানে প্রোভাইড করা হয়। সো আপনারা যারা প্রিমিয়াম রিটেন ব্যাচ, যারা একদম নতুন তাদেরকে না, যাদের মোর দ্যান 40% ক্লাস হয়ে গেছে তারা যুক্ত হইতে পারবেন। সো আগামীকাল রাত 8টার সময় শুরুতে আমি দাওয়াত দিয়ে রাখলাম। আর কোনো কথা নেই, এবার আসেন আমি আমার ক্লাসে চলে যাই। ওকে, সো আগামীকাল 12টার সময় এই শীট আমি আপলোড করব। এখন আপনারা যে কাজটা করবেন, জাস্ট শুধু কি করবেন আপনারা, স্যার আমি আপনার লিখে ক্রাশ রাখবেন। ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ বলেন ভাই, কি দ্রুত বলতে হবে। যে স্যার আপনি বলছিলেন যে ওই ভোকাবুলারি শিটটা আপনি দিয়ে দিবেন, কর্তৃপক্ষকে বলছিলেন, কিন্তু এটা কিন্তু আপলোড হয় না স্যার, আর আমাদের আচ্ছা দ্রুত এটা পড়তে হবে। থ্যাংক ইউ বলেছো। আগামীকালকে ইনশাল্লাহ আমি অবশ্যম্ভাবীভাবে আপলোড করব। আগামীকাল সারাদিন আমি মিরপুর স্যার 10-এ থাকবো। ওকে, স্যার সাথে সাথে বাংলাটাও দেওয়ার কথা ছিল। আমি বাংলাটা বলতে পারবো না। ও মানে উইথ স্যার মিনিং, একটু অবশ্যই। কর্তৃপক্ষ, হ্যাঁ 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 বলে হ্যাঁ দিলে ভালো অবশ্যই হতো অবশ্যই স্যার। অবশ্যই। আচ্ছা রেগুলার শিটের ধন্যবাদ ইডিয়মস স্যার। এন্ড ফ্রেজ অবশ্যই ওইটার সাথে এটার মিল নেই। ওখানে যা আছে সেগুলাই পড়াবো, কিন্তু এগুলো এক জায়গায় করা আছে, আপনি শিটটা দেখলেই বুঝতে পারবেন। ক্লিয়ার? আর কোনো কথা নেই, এইবার আসেন তাইলে আমরা শুরু একটা করি। একটা কনফিউশন জাস্ট স্যার। তাড়াতাড়ি বলবো, আমি তাড়াতাড়ি বলবো। কোশ্চেনটা লিখছি অলরেডি স্যার, আমি নিশো বলছিলাম আচ্ছা যে নিশো স্যার স্যার, আমার একটা কনফিউশন আছে। ওকে, একসাথে 25,104, 25,105 এগুলাতে অ্যাপ্লাই করতে পারবো অনলি যে কোনো একটা। তুমি সবগুলাতে অ্যাপ্লাই করতে পারবে, কে বলেছে? এটা কোনটার কথা বলতেছো? স্যার নতুন 1 তারিখে একটা হয়েছে আইটি, আমাদের মানে আইটি সেক্টরের। সবগুলাতে, আমাদের ব্যাংকের ক্ষেত্রে তা না। যে ছেলে বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষা দিতে পারে সেই ছেলে বাংলাদেশ ব্যাংকের অফিসার, সেই ছেলে কম্বাইন্ড অফিসার, সেই ছেলে আরসি, কোনো সমস্যা নেই, আমি নো ওখানে প্রবলেম। একটা পয়েন্ট দেখে আর কি কনফিউজড না না হয়েছিলাম না স্যার। না, দুইটাতে অ্যাপ্লাই করতে পারবে। ওকে মাই ডিয়ার, আর কোনো কথা নেই, এবার আসো আমরা শুরু থ্যাংক ইউ করি। স্যার, থ্যাংক ইউ। ওকে আসি তাইলে আমরা এখন আমাদের ইডিয়মস এন্ড ফ্রেজ যে শীটটা আমি স্যার তৈরি প্লিজ করেছি। একটা কথা শুনবেন আমার স্যার। বলো 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 তাড়াতাড়ি। এই তুমি মিউট করে আমি ক্লোজ করো না 28 ব্যাচের ফেসবুকটা, আমি নতুন দেখতে পাচ্ছি না। স্টুডেন্ট। হ্যাঁ বলো। আমি আবার মাস্টার ব্যাচে কিভাবে ক্লাস করব? আচ্ছা ইংরেজি ক্লাসটা আমি প্রথম করতেছি আজকে। আচ্ছা, তোমার একদম ভয় পাওয়ার কিছু নেই, তোমরা যাতে কোনো কনফিউশন না থাকে, যার জন্য শুরুতেই তোমাদের নিয়ে কথা হয়েছে। ক্লিয়ার? এখন কথা এবার ঠিক আছে, এখন একটু কথা শোনো। আমার একটা কোশ্চেন আছে ওদেরকে মিউট করে দাও, একটু পরে আবার খুলবা। কোনো কোশ্চেন এখন আর নেওয়া যাবে না, আগে পড়াশোনা স্যার। তারপর একটা কোশ্চেন। একটা স্যার, আচ্ছা বলো একটা, আর কেউ কোশ্চেন করবে না ফার্দার, বলো। স্যার নতুন যে সার্কুলার আসছে ওটাতে কি সবাই করতে পারবে? এটাই কোশ্চেন। হ্যাঁ সবাই করতে পারবে, ওইটা এই জায়গায় না, ওটা ইঞ্জিনিয়ারদের জন্য, ওটা ইঞ্জিনিয়ার। তোমার যদি ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড হয় তাইলে পারবা, ওখানে রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে। ক্লিয়ার? সায়েন্সের স্টুডেন্ট কোন সাবজেক্ট? ওকে, এখন আসো, আর কোনো কথা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রায় 2 সপ্তাহ পরে আমরা মাস্টার বেসে ক্লাস করতেছি, আমার ব্যক্তিগত অসুবিধার কারণে লাস্ট 2 সপ্তাহ নিতে পারি নাই। সো আসেন আমরা একটু ভালো করে পড়বো। আর একটা কথা বলি ভাই, আমি এই কোশ্চেনগুলো বাংলা মিনিং সহকারে আপনাদেরকে দিয়ে দিতে পারি এবং দিবও সেটা, তাহলে আমার ক্লাস করার দরকার কি? ক্লাস করার প্রয়োজনটা হলো একই জিনিস যখন আপনি আমার সাথে পড়বেন, আমার সাথে রেওয়াজ করে করে পড়বেন, খাতায় লিখবেন, এরপরে নিজে যখন বাসায় পড়বেন ওই শিটগুলা দিয়ে, দেখবেন খুব দ্রুত আপনার এই পড়াটা হয়ে যাচ্ছে। এই জন্যই। আর যারা আপনারা ফেসবুকে থাকবেন, আমি আপনাদেরকে বলতেছি
বলতেছি এখন আমরা যে 120 থেকে 150টা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ পড়বো, আপনি বিলিভ করেন এই 150টা হলো মাস্ট একটা স্টুডেন্টদের পড়া উচিত যদি ব্যাংক জব প্রিপারেশন হয়। সো আপনারা চাইলে এই ক্লাসটা শেয়ার দিয়ে রাখতে পারেন, যেহেতু আপনাদের কাছে শিট যাবে না। যদি শিট আপনারা যদি ভর্তিকৃত হন তাহলে শিট পাবেন, আর যদি আপনারা অ্যাডমিশন না নিয়ে থাকেন এই ক্লাসটা আপনারা অনেক উপকার পাবেন, যার জন্য আপনারা এই ক্লাসটা আপনারা শেয়ার দিয়ে রাখতে পারেন এবং আপনাদের কোনো ফ্রেন্ড যদি ব্যাংক জব ইন্টারেস্টেড হয় তাকে আপনারা ট্যাগ করতে পারেন। আর কোনো কথা নেই, আসি তাইলে। আচ্ছা, মাস্টার ক্লাস ফর ইডিয়মস অ্যান্ড ফ্রেজ প্রিপেয়ার্ড বাই আপনাদের প্রিয় সুমন স্যার। হ্যাঁ, আর কোনো কথা নেই, এখন আসেন তাইলে আমি চলে আসি। ওকে একটু বলো, জাস্ট এত জায়গা পড়ে আছে, একটু কি বড় করে করা যায় না? কতবার বলছি তোমাকে ওকে বলতে, তুমি দেখো একটু করে পড়ে আছে, তাহলে তুমি একটু বড় করে করতো। আচ্ছা, সো একটু বলবা বাড়াই দিতে, ভরাই দিতে পুরাটা। ওকে, আর কোনো কথা নেই, এখন আসেন আমরা শুরু করব। হ্যাঁ, দ্য মিনিং অফ দ্য ফ্রেজ ডেইজি ডিউকস এর অর্থ কি? ডেইজি ডিউকস এর অর্থ কি? আচ্ছা, ডেইজি ডিউকস এর অর্থ হলো খুব ফ্যাশনেবল যে জিন্স প্যান্ট পরি আমরা, খুব আটশাট এবং ছোট কোয়ালিটির, এইটাকে ডেইজি ডিউকস বলা হয়ে থাকে। যে খুব আটশাট ছোটোখাটো যে প্যান্টগুলা জিন্স প্যান্ট, এইটাকে বলার জন্যই, এইটাকে প্রেজেন্ট করার জন্যই ডেইজি ডিউকস এই কথাটা বলা হয়ে থাকে। সো ডেইজি ডিউকস এর অর্থ হলো ছোটোখাটো আটশাট ফ্যাশনেবল জিন্স প্যান্ট। এইটার অর্থ এই, যেহেতু এটা কম্বাইন্ড ব্যাংক সিনিয়র অফিসার আরসি 18/5/2025, এই 2025 সালের কোশ্চেন, এই জন্য আমি দিয়েছি ডেইজি ডিউকস। মনে থাকে জানো, কারণ ব্যাংকের কোশ্চেন রিপিট হয়, প্রচুর পরিমাণে ব্যাংকের কোশ্চেন রিপিট হয়। সো আজকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ইনশাল্লাহ এগুলো তুমি কমন পাবেই পাবে। হ্যাঁ, শুধু ব্যাংকটা না, যে কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি কমন পাবে। আমার এই 300টা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ তোমার লাইফে কাফি, আর লাগবে না। তাহলে ডেইজি ডিউকস অর্থ কি বলো? ছোটোখাটো আটশাট যে জিন্স প্যান্ট, এইটাকে আমরা ডেইজি ডিউকস বলবো, ছোটোখাটো এবং আটোসাটো। তাহলে আসেন কোনটা হবে একটু বলেন আপনারা, মিনিং দ্রুত বলতে হবে, আনসার কোনটা নিব? ডেইজি ডিউকস। আচ্ছা, ওকে, কথা বলেন না কেন? এদেরকে কি মিউট করে রাখছে নাকি? কথা বলার সুযোগ দেয়নি? ওকে, ঠিক আছে। ডেইজি ডিউকস এর অর্থ হলো শর্টস, খুব আটশাট ছোটোখাটো যেটা, সেটাকে আমরা কি বলি? ডেইজি ডিউকস বলে থাকি। আচ্ছা, এরপর আসেন 2 নাম্বার, হোয়াট ডাজ টেক সামওয়ান টু টাস্ক এর অর্থ কি? বিলিভ করো ভাই, এটা যে কতবার পরীক্ষায় আসছে, ইউ ক্যান্ট ইমাজিন। টেক সামওয়ান টু টাস্ক তার মানে কোনো ব্যক্তিকে তিরস্কার করা। টেক সামওয়ান টু টাস্ক, আমার সাথে সাথে পড়তে হবে, আপনাদেরকে খাতায় লিখে নিতে হবে। 2 নাম্বার, কোশ্চেন লেখার দরকার নেই, শুধু মিনিংটা লিখে নেবেন। টেক সামওয়ান টু টাস্ক মানে কি? তিরস্কার করা, কোনো মানুষকে অপমান করা, তিরস্কার করা, এটাকে বলা হয় টেক সামওয়ান টু টাস্ক। তাহলে তিরস্কার করা, একটু বলবেন আনসার কোনটা? দ্রুত দ্রুত আনসার দেখতে চাই। 2 এর এ, ভেরি গুড। আচ্ছা, তাহলে আনসার কি হবে? টু স্কল্ড সামওয়ান। স্কল্ড মানে কাউকে কি করা? কাউকে অপমান করা, এলে আনসার হবে 2 এর এ। এখন একটু বলি, তোমরা যারা আমার সাথে আর কি জুমে আসো 210 জন, কমেন্টস করার দরকার নেই, কারণ তোমরা যদি কমেন্টস করো, যারা মোবাইলে থাকে তাদের কমেন্টস ভাসতে থাকে, সো তারা কিন্তু ভালো মতো দেখতে পারে না। কমেন্টস করার দরকার নেই, তোমরা মুখে মুখে পড়ো এবং আমার সাথে মাঝে মাঝে তোমরা একটু কথা বলবা, তাইলেই হবে। এই একটু আনমিউট করে দাও সবাইকে। হ্যাঁ, যেটা বলতে গিয়েছিলাম, তাহলে টেক সামওয়ান টু টাস্ক অর্থ কি? কাউকে তিরস্কার করা। একটু প্লিজ মনে রাখো, টেক সামওয়ান টু টাস্ক মানে কি? তিরস্কার করা। তাহলে কি? টু স্কল্ড সামওয়ান। ওকে মাই ডিয়ার, এবার আসো 3 নাম্বার কি বলতেছে, ভালো করে দেখো। এলিফ্যান্ট ইন দ্য রুম বলতেছে, একটু বুঝার বিষয়, একদম প্যারা নিবা না। এলিফ্যান্ট ইন দ্য রুম মানে একটা রুমের মধ্যে হাতি আছে। এই যে কারোর কি চোখে পড়বে না হাতি? আগে কেন, হাতি তো অনেক বড়, অনেক বৃহৎ একটা জন্তু। তাহলে এলিফ্যান্ট ইন দ্য রুম এর অর্থ হলো দৃশ্যমান কোনো বস্তু, দৃশ্যমান কোনো বস্তু বা দৃশ্যমান কোনো বিষয়, এটাকেই আমরা বলে থাকি এলিফ্যান্ট ইন দ্য রুম। যে বস্তুটা সবার চোখে পড়ে সেটাকে আমরা বলি এলিফ্যান্ট ইন দ্য রুম। তাহলে আনসার কিনতে হবে অবভিয়াস ইস্যু। যে ইস্যুটা খুবই অবভিয়াস সেটাকে আমরা কি বলি? এলিফ্যান্ট ইন দ্য রুম। অবভিয়াস মানে কি? স্পষ্ট। এলিফ্যান্ট রুমে, একটা রুম 10 ফিট বাই 10 ফিট, এর মধ্যে যদি হাতি থাকে, যেই চোখে ঢুকবে আগে তো হাতির দিকে তাকাবে, তার মানে কি? অবভিয়াস কোনো কিছু। তাহলে এলিফ্যান্ট ইন দ্য রুম মানে হলো অবভিয়াস ইস্যু, মনে থাকে জানো। এবার হচ্ছে 4 নাম্বার, অল অ্যান্ড সানড্রে। অল অ্যান্ড সানড্রাই অর্থ কি? সকলেই। অল অ্যান্ড সানড্রাই অর্থ কি? সকলেই, বাস বিচার নেই, প্রত্যেককেই যখন আমরা কনসিডার করব সেটাকে বলি অল অ্যান্ড সানড্রাই। তাহলে কি হবে ভাই? এভরিওয়ান উইদাউট ডিস্টিংশন। এইটা আমার সাথে সাথে একটু বলেন না, আপনারা যারা ফেসবুকে আছেন বা যারা ফেসবুকে 87 জন, জুমে আছেন 207 জন, সবাই অল অ্যান্ড সানড্রাই অর্থ কি? সকলেই, মানে কোন রকম কোনো ডিস্টিংশন বাদেই যখন আমি সকলকে নিব। আমি আবারও বলি আপনাদেরকে, আগামীকাল রাত 8টার সময় আমি কিন্তু প্রিমিয়াম রিটেন ব্যাচ, আমাদের যে 6 নাম্বার ব্যাচটা হবে, এই ব্যাচের কিন্তু আমি ক্লাস নিব রাত 8টায়।
আমি মানে রিকোয়েস্ট করব সকলকে ওই ক্লাসটাতে যুক্ত হইতে, কারণ রিটেনটাই কিন্তু সব, যারা নতুন তারা না, একেবারে যারা নতুন কমপক্ষে আমাদের 40% লেকচার শিট যাদের শেষ হয়েছে, এবং ফেসবুকে যারা আসো তোমরা যারা কয়েকটা প্রিলি দিয়েছো রিটেনটা নিয়ে যারা চিন্তা করতেছো তারা আগামীকাল রাত 8টায় যুক্ত থাকবে। তাহলে 4 নাম্বার অল অ্যান্ড সানড্রাই অর্থ কি? সকলেই, উইদাউট এনি ডিস্টিংশন। ডি নাম্বার এভরিওয়ান উইদাউট ডিস্টিংশন। এবার আসো ভাই, হাসমানি তার মানে কি? কাউকে চুপ রাখার জন্য আমরা যে ঘুষটা দিয়ে থাকি এটাকেই কি বলি আমরা? হাসমানি। মানে কি? ব্রাইব, যে ঘুষটা আমরা দিয়ে থাকি, যে ঘুষটা দিয়ে থাকি। Bribe, তাহলে paid ব্রাইব, to seek পেইড, silence. কথা বলো না, আমি তোমাদের যখন বলতে বলবো তখন বলবে। ব্রাইব পেইড টু সিকিউর সাইলেন্স। ওকে, কাউকে আমরা সাইলেন্স রাখার জন্য যে টাকাটা দিয়ে থাকি এটাকে আমরা কি বলে থাকি? হাসমানি। কাউকে চুপ রাখার জন্য যে, আরে ডাবল তোমরা মিউট করো, কে এই ছেলেটা, সবাই মিউট করে রাখবা, যখন কথা বলতে বলবো তখন আনমিউট করবে, তাহলে রিপিট হচ্ছে, ডাবল ডিভাইস আছে কারোর কাছে। ওকে, এবার আসো 6 নাম্বার কি বলতেছে? টু শো হোয়াইট ফেদার। হোয়াইট ফেদার শো করা, ভাই মনে রাখবা। টু শো হোয়াইট ফেদার। এই আর তো 10 মিনিট এখানে বসো না তোমরা কেউ। ওকে, দেখো, টু শো হোয়াইট ফেদার মনে রাখবা। হোয়াইট ফেদার মানে কি? ভীরুতা প্রদর্শন করা, মানে কাপুরুষোচিত কোনো ব্যবহার, এটাকেই আমরা বলি টু শো হোয়াইট ফেদার। এর পিছনে একটু গল্প আছে, দেখবা বক, বক কিন্তু খুব মানে লাজুক প্রকৃতির আমরা বলি, বা ভয়, খুব ভীত, হাত উঁচু করবা দেখবে যে বক দৌড় মারে। এই জন্য বলা হয় টু শো হোয়াইট ফেদার, মানে ভীরুতা প্রদর্শন করা, এটাকে বলা হয় টু শো হোয়াইট ফেদার। মনে থাকে জানো? তাহলে টু শো হোয়াইট ফেদার মানে ভীরুতা প্রদর্শন করা। এই যে এ নাম্বারটাই, টু শো সাইন অফ কাওয়ার্ডাইস। হ্যাঁ, যে ভীরুতা প্রদর্শনের কোনো সাইন প্রদর্শন করা, ভীরুর সাইন প্রদর্শন করা। তাহলে একটু মনে রাখো না, হোয়াইট ফেদার, হোয়াইট ফেদার, হোয়াইট ফেদার মানে ভীরুতা, কাপুরুষোচিত কোনো কাজ, এটাকে আমরা হোয়াইট ফেদার বলি। আর যেন পড়তে না হয় বাসায়, বা একবার পড়লে যেন মনে থাকে। তাহলে কি হলো? সুমন স্যার কি বলেছিল? টু শো হোয়াইট ফেদার মানে কি? ভীরুতা প্রদর্শন করা। ওকে, সো আনসার হবে এ নাম্বারটা। 7 নাম্বার কি যে ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রাইমারিতেও এসেছে, ব্যাংকেও এসেছে, অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে। সোয়ান সং। সোয়ান সং মানে কি? শেষ শিল্পকর্ম, কোন একজন বিখ্যাত ব্যক্তির শেষ যে শিল্পকর্ম এটাকে আমরা সোয়ান সং বলি। ধরো হুমায়ুন আহমেদ মারা যাওয়ার সময় লাস্ট যে লেখাটা লিখে গিয়েছে, হুমায়ুন ফরিদি যে অভিনয়, লাস্ট যে অভিনয়টা করে গিয়েছে, এটাকে আমরা বলি কি? সোয়ান সং। মানে কি? শেষ শিল্পকর্ম। সোয়ান সং মনে থাকে জানো? সোয়ান সং মানে কি? শেষ শিল্পকর্ম, শেষ শিল্পকর্ম। ডি নাম্বার লাস্ট ওয়ার্ক অফ আ পারসন অর মিউজিশিয়ান বিফোর ডেথ, ক্লিয়ার মৃত্যুর আগে। আসছে না। কথা ক্লিয়ার হচ্ছে না? অন্যদেরও কি একই প্রবলেম? বলতে হবে প্লিজ। না স্যার, কথা স্যার, ক্লিয়ার স্যার আছে। ঠিক আচ্ছা, আছে। ক্লিয়ার হচ্ছে আপু? একটু নেটে ক্লিয়ার প্রবলেম হতে পারে ক্লিয়ার তোমার। আছে। হ্যাঁ, Everything আমাদের is অন্যদের clear, ঠিক আছে। ওকে, ফেসবুকে একটু বলবে কথা ক্লিয়ার হচ্ছে কিনা। আচ্ছা, একটু বলি। হ্যাঁ, মিহির অসংখ্য Clear. ধন্যবাদ, এরপরে রিয়াজুল ইসলাম অসংখ্য ধন্যবাদ, অরিশা, মিহির অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদেরকে একটু বলি, তোমরাও একটু কমেন্টস করবে, কমেন্টস করলে বুঝতে পারবো যে না তোমরাও বুঝতে পারতেছো বা এনজয় করতেছো। ওকে, সো এটা মাথায় রাখবে। মানে আমি জুমের কথা বলতেছি না, আমি বলতেছি আমার যারা আর কি ফেসবুকে আছে, একটু কয়েকজন ফেসবুক লাইভে আছে, একটু ইয়ে করে দিও, আমাকে দেখতে পারেন। আচ্ছা আসো, তাহলে সোয়ান সং। সোয়ান সং ভালো করে বুঝবে। সোয়ান সং অর্থ কি? শেষ শিল্পকর্ম, কোন একজন মানে মিউজিশিয়ান বা যারা মানে আর্টিস্ট, তাদের শেষ যে শিল্পকর্ম এটাকে আমরা বলি সোয়ান সং। মনে থাকে জানো? ওকে, 8 নাম্বার স্টিক ইওর নেক আউট। ভাই, স্টিক ইওর নেক আউট। নেক আউট মানে দেখো না, গলাটা বাড়ানো। এই গলা বাড়ানো মানেই কি? ধরো ট্রেনে যাচ্ছ, ট্রেনে যদি নেকটাকে আউট করো, মানে গলাটা জানালার বাইরে দাও, তাহলে কিন্তু বাড়ি খাওয়ার ভয় আছে। তার মানে নেকটা আউট করা মানেই আমি একটা ঝামেলা নিয়ে আসবো বাসায়, মানে কোন একটা বিপদের আমি ডেকে নিয়ে আসবো। তাহলে স্টিক ইওর নেক আউট তার মানে কি জানো? অপ্রত্যাশিত কোনো প্রবলেম বা অন্যের প্রবলেম নিজের ঘাড়ে নিয়ে আসা, এটাকেই বলা হয় স্টিক ইওর নেক আউট। নেক আউট তার মানে কি ভাই? অপ্রত্যাশিত বিপদ ডেকে নিয়ে আসা, বা যেটা আমার, যে বিপদ আমার সাথে যুক্ত না সেই বিপদ কি ঘরে নিয়ে আসা। এই যে দেখো, ইনভাইট ট্রাবল আননেসেসারি, অপ্রয়োজনীয় সমস্যা নিজের ঘরে ডেকে নিয়ে আসা, এটাকেই বলা হয় নেক আউট। মনে রাখবা, গলা লম্বা করলেই কিন্তু কিছুর সাথে বাড়ি খাবা, তাই না? সো নেক আউট। এইভাবে ইডিয়মস এন্ড ফ্রেজটা একটু মনে রাখার চেষ্টা করবে। ক্লিয়ার? এবার আসো, টু লুক ডাউন ওয়ান্স নোজ অ্যাট। ভাই, টু লুক ডাউন ওয়ান্স নোজ অ্যাট মানে কি? কারোর প্রতি ঘৃণা বা কারোকে অবজ্ঞা মানে দেখানো, এটাকেই বলা হয় টু লুক ডাউন ওয়ান্স নোজ অ্যাট। আমরা নাক সিটকাই বলি না, তো মানে কি? নাক সিটকাই কখন? যখন কাউকে অবজ্ঞা করি, এটাকে আমরা নাক সিটকাই সেই ক্ষেত্রে। ওকে, সো টু লুক ডাউন ওয়ান্স নোজ অ্যাট অর্থ কি হবে একটু বলো? টু ইনসাল্ট ইন প্রেজেন্স অফ আদার্স, টু
টু রিগার্ড উইথ, এইটা কিন্তু পরীক্ষার কোশ্চেন, এই যে কম্বাইন্ড টেন ব্যাংক এসোর কোশ্চেন, সিনিয়র অফিসারের কোশ্চেন, অনেকে কিন্তু ভুল করেছিল। টু লুক ডাউন ওয়ান্স নোজ অ্যাট, অনেকে লিখেছিল টু ইনসাল্ট ইন দ্য প্রেজেন্স অফ আদার, অন্যের উপস্থিতিতে কাউকে ইনসাল্ট করা, এটা কিন্তু ভুল ভাই। অন্যের উপস্থিতিতে কাউকে ইনসাল্ট করা এটা ভুল হয়েছে। অনেকেই সি দিয়েছিল, সি হবে না, আনসার হবে ডি নাম্বার। ডি নাম্বার মানে কি ভাই? কাউকে নাক ছিটকানো, অবজ্ঞা করা, কাউকে ছোট করে দেখা, এখানে ইনসাল্টের বিষয় না, আমি কাউকে ছোট করে দেখতেছি, এটাকে বলবো টু লুক ডাউন ওয়ান্স নোজ অ্যাট। এটার উত্তরটা কি হবে শোনেন, টু রিগার্ড উইথ হাফ হিডেন ডিসপ্লেজার অর কন্টেম্পট, কাউকে আমি বিতৃষ্ণার সাথে দেখব, কাউকে আমি বিবেচনা করব, কাউকে আমি ছোট করে দেখব, সেটাকেই আমরা বলবো টু লুক ডাউন ওয়ান্স নোজ অ্যাট। তাহলে আনসার কিন্তু হবে ডি ফর ঢাকা, অনেকেই ভুল করেছিল কিন্তু এটা। এবার আসেন 10 নাম্বার, ব্রেক দ্য আইস। ভাই অনেক সময় চুপ করে থাকি, কেউ কথা বলে না, এক দুইজন কথা বলে না, সেটাকেই কি বলা হয়? ব্রেক দ্য আইস। মানে কি? দীর্ঘক্ষণ নীরব থাকার পরে কেউ যখন কোনো কথা বলে এটাকে বলি ব্রেক দ্য আইস। ধরো আমরা 4 জন বসে ক্লাস করতেছি, কেউ কারোর সাথে কথা বলতেছি না, হঠাৎ করে আমি বললাম আপু তুমি বা ভাইয়া তুমি কোন জায়গা থেকে পড়াশোনা করেছো, এই যে আমাদের কথা বলার একটা ওয়ে শুরু হলো, এটাকেই বলা হয় ব্রেক দ্য আইস। তাহলে ব্রেক দ্য আইস মানে কি? দীর্ঘ নীরবতার পরে কোনো কথা বলা, এটাকে বলা হয় ব্রেক দ্য আইস। বা কোনো সিচুয়েশনটাকে কি করা? অনুকূলে নিয়ে আসা, একটু কথাবার্তা বলা, এটাকে বলা হয় ব্রেক দ্য আইস। আমরা বলি না এই আইস ব্রেকিং পার্ট চলতেছে এখন, আইস ব্রেকিং মানে কি? আপনাদের সাথে পরিচয় হচ্ছি, সাবলীল হওয়ার চেষ্টা করতেছি, তাহলে কি হবে? ব্রেক দ্য আইস মানে কি? দীর্ঘক্ষণ নীরব থাকার পরে পুনরায় কথা বলা, এটাকে আমরা বলবো ব্রেক দ্য আইস, ব্রেক দ্য আইস। তাহলে আনসার কি হবে একটু দ্রুত এবার আপনারা বলেন। এই যে সি নাম্বার, To speak first আফটার লং after long সাইলেন্স। ওকে, silence. আবারও বলি, রবিউল ইসলাম, ঈশান রয়, মারুফ হাসান, অসংখ্য ধন্যবাদ। আমি ফেসবুকে তোমাদেরকে বলবো প্লিজ একটু আনসার করবা তোমরা, এটা তোমাদের অনেক উপকার হবে। আনসার করা মনে রাখবা, যে কোনো জিনিস তখনই ভালো হবে যখন তোমার চোখ, মুখ এবং মস্তিষ্ক একসাথে কাজ করবে, তখনই কিন্তু ওই জিনিস থেকে তুমি ম্যাক্সিমাম আউটপুট নিতে পারবে। ওকে, এখন আসো, তাহলে ব্রেক দ্য আইস মানে কি ভাই? টু স্পিক, বাংলাটা লিখে রাখো, দীর্ঘক্ষণ নীরব থাকার পরে যখন কথা বলা হয় সেটাকে বলা হয় ব্রেক দ্য আইস। বা কোনো একটা জিনিসের যে পরিচয় পর্ব, এটাকে আমরা ব্রেক দ্য আইস বলি। এবার আসো, টু গিভ কারেন্সি, খুব ইম্পর্টেন্ট। ওকে, টু গিভ কারেন্সি মানে কি? কোনো কিছুকে পরিচিত করে তোলা, কোনো কিছু মানুষের সামনে পরিচিত করে তোলা, এটাকে আমরা বলি টু গিভ দ্য কারেন্সি। টু মেক পাবলিকলি নোন, টু মেক পাবলিকলি নোন, এটাই হলো গিভ দ্য কারেন্সি, মনে থাকে জানো। তাহলে গিভ দ্য কারেন্সি মানে কি? কোনো কিছুকে পাবলিকলি নোন করানো, হ্যাঁ, সেটাকে আমরা বলি গিভ দ্য কারেন্সি। ওকে, এবার আসো, আ ফুলস ইরান্ড, আ ফুলস ইরান্ড মানে কি জানো? পণ্ডশ্রম, বোকার ভুল, ইরান্ড মানে ভুল করা, তাহলে বোকার আবার ভুল মানেই তো জিনিসটা পণ্ডশ্রম। তাহলে আ ফুলস ইরান্ড মানে হলো পণ্ডশ্রম, মনে থাকে জানো। আ ফুলস ইরান্ড মানে কি ভাই? অর্থহীন কাজ বা কোনো কিছু পণ্ডশ্রম যেটাকে আমরা বলি, সেটাকে আমরা বলবো আ ফুলস ইরান্ড। তাহলে আনসার কি হবে একটু দেখো তো। A fool's errand, পণ্ডশ্রম, a blunder, A blunder. an impossible task, a useless undertaking। এখন আসো, অনেকে বলেছে a blunder, কিন্তু ভাই এখানে কিন্তু a blunder হবে না, পণ্ডশ্রম। ব্লান্ডার মানে বড় ধরনের ভুল করা, এখানে বড় ধরনের ভুল না, পণ্ডশ্রম। আমি এতক্ষণ ধরে ক্লাস নিচ্ছি কিন্তু তোমরা কেউ ক্লাসটা মনোযোগ সহকারে করলা না, ওইটা হবে আমার পণ্ডশ্রম, যদি A এটা কোনোদিন হবে useless না। আচ্ছা, undertaking. আনসার হবে a useless undertaking, a useless undertaking। ওকে, এটা পণ্ডশ্রম, মানে কাজ করলাম তার কোনো আউটপুট নেই। ওকে, এবার আছে 13 নাম্বার, আ গ্রিন হর্ন অর্থ কি? খুবই ইম্পর্টেন্ট, এটা আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন। আ গ্রিন হর্ন মানে হলো অদক্ষ ব্যক্তি। আ গ্রিন হর্ন মানে কি? Novice অদক্ষ বলা হয়। ব্যক্তি, অদক্ষ ব্যক্তি, এটাকেই বলা হয় আ গ্রিন হর্ন। গ্রিন মানে কি? সজীব, যারা একটা বাচ্চা এদেরকে গ্রিন বলি। আর গ্রিন হর্ন মানে কেবলমাত্র শিং উঠছে, তার মানে কি ভাই? সে এখনো অদক্ষ, কেবলমাত্র শিং উঠছে Inexperienced. মানে সে এখনো অদক্ষ। ওকে, ঈশান, ওকে দেখি ঈশাদ, মারুফ, দেখি তো ঠিক আছে কিনা। আর গ্রিন হর্ন তাহলে কি হবে একটু বলেন না ভাই। এক্সট্রা নয়েজ আছে স্যার, সবাই মিউট করে দিন। এই সবাই মিউট করো, আই স্টোর থাম, আনসার হবে সি নাম্বার, ইনএক্সপেরিয়েন্সড। তাহলে আ গ্রিন হর্ন মানে হলো অদক্ষ ব্যক্তি, ইনএক্সপেরিয়েন্সড, মনে থাকে জানো। ওকে, এবার আসো, অ্যাট ওয়ান্স এলবো। ভাই এলবো মানে কি? এক হাত। অ্যাট ওয়ান্স এলবো মানে এক হাত দূরে আছে, তার মানে কি ভাই? খুবই সন্নিকটে, কাছাকাছি। খুবই সন্নিকটে আছে, এক হাত দূরে মাত্র। তাহলে কি ইচ্ছা করলে ওকে আমি ধরতে পারবো না? তাহলে অ্যাট ওয়ান্স এলবো মানে হলো খুবই সন্নিকটে বা সামান্য দূরে, একই তো কথা, খুবই সন্নিকটে বা সামান্য দূরে, এটাকেই বলবো অ্যাট ওয়ান্স এলবো, সামান্য দূরে অথবা খুবই সন্নিকটে। তাড়াতাড়ি বলেন আনসার কোনটা হবে ভাই?
এ নাম্বারটা Next to নেক্সট someone. টু নেক্সট টু সামওয়ান সামওয়ান, জাস্ট একজনের সামনে যেটা আছে সেটাকেই বলি আমরা অ্যাট ওয়ান্স এলবো। মনে থাকে জানো, অ্যাট ওয়ান্স এলবো মানে কি নেক্সট টু সামওয়ান। আচ্ছা মারুফ স্যার মেহেদী কারো নয়েজ আসতেছে, স্যার কারো একটু নয়েজ মিউট, আসতেছে। আচ্ছা একটু মিউট করে দাও, পরে স্যার আমরা আনমিউট এমডি করে কথা মনির, বলবা। এমডি মনির ওনার মনির, মনির তুমি একটু মিউট করো ভাই, এমডি মনির। ওকে আচ্ছা, যেটা ফেসবুকে ছিল, যারা তুমি কমেন্টস করছো অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ একটু কমেন্টস করবা ফেসবুকে, আর যারা আমার সাথে জুমে আসো তোমরা জুমে সুন্দর মতো লিখতে থাকবা এবং কথা বলবা মাঝে মাঝে যখন আমি জিজ্ঞেস করব। হ্যাঁ শোনো সবাই, তাহলে অ্যাট ওয়ান্স এলবো মানে এক হাত দূরে, মানে খুবই সন্নিকটে, নেক্সট টু সামওয়ান। এই যে একটু সাথে সাথে পড়ো না, আমার তো মুখস্থ হয়ে গেছে, তোমরা কেন হবে না? আর গ্রিন হর্ন, আরে ভিডিও অফ করো। আর গ্রিন হর্ন অর্থ কি ভাই? অদক্ষ ব্যক্তি, আমরা পেয়ে ফেললাম ইনএক্সপেরিয়েন্সড পারসন। অ্যাট ওয়ান্স এলবো মানে কি এক হাত দূরে, খুবই সন্নিকটে, নেক্সট টু সামওয়ান। আরেকটা কি ছিল? আ ফুলস ইরান মানে পণ্ডশ্রম, বিলান্ডার হবে না কিন্তু, কি হবে ভাই? আ ইউজলেস useless আন্ডারটেকিং, undertaking. আ ইউজলেস আন্ডারটেকিং। মনে আছে তো? এবার আসো টু স্পিল দ্য বিনস। ভাই মজা করে একটু দেখো না, স্পিল, স্পিল মানে খোসা ছাড়ানো। টু স্পিল দ্য বিন, বিন মানে সিম। ভাই তুমি যখন একটা সিম মাঝখানে এভাবে দুইটা ভাগ করে দিবা, তখন কি মাঝখান থেকে বিসিটা মানে যে মানে সিমের যে সিডটা দেখা যাবে না? তাহলে একটু ওইভাবে টু স্পিল দ্য বিন, আমি যখন বিনকে খোসা ছাড়াবো তখন নিচে ভিতরের যে সিডটা উন্মোচিত হয়ে যাবে, তার মানে গোপন কথা ফাঁস করা। মনে রেখো সিক্রেট। কিন্তু টু স্পিল দ্য বিন মানে হলো গোপন কথা ফাঁস করা। এই যে যখন টু স্পিল দ্য বিন আসবে তোমার মাথায় ক্যারি করবা, ও স্যার যেন কি বলছিল, সিমের যখন আমরা মাঝখান থেকে আগলা করে দিব তখন সিটটা দেখা যাবে, তার মানে কি গোপন জিনিসটা প্রকাশ পাবে। মনে থাকে যেন, তাহলে টু স্পিল দ্য বিন, স্পিল দ্য বিন মানে কি গোপন কথা ফাঁস করা বা কোনো গোপন বিষয় উন্মোচন করা। তুমি বলো তো এখন কোনটা হবে, দ্রুত বলো। ইয়েস, এ নাম্বারটা To reveal সিক্রেট secret information. ইনফরমেশন। আমরা সিক্রেট কোনো কিছু রিভিল মানে গোপন কথা ফাঁস করে দিব। ক্লিয়ার বিষয়টা? মনে থাকে জানো। এরপর আসো 16 নাম্বার। অলদো হি ইজ রিকগনাইজড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট ইন হিজ ফিল্ড, যদিও সে তার ক্ষেত্র বা তার যে সেক্টর আছে ওই সেক্টরে সে একজন বিখ্যাত বিজ্ঞানী হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত, প্রফেসর হোয়াইট একজন ব্যক্তি ক্যান নট সিম টু মেক হিজ আইডিয়া আন্ডারস্ট্যান্ড হিজ ক্লাস। তারপরেও মনে হয়েছে সে তার আইডিয়াটা ক্লাসে কি করতে পারেনি, ছড়িয়ে দিতে পারিনি। এটা কিন্তু ইডিয়মস এন্ড ফ্রেজের মধ্যে ডিরেক্টলি আসে না, কিন্তু যেহেতু পরীক্ষায় 2 বার আসছে বলে আমি দিয়ে দিয়েছি। মেক হিজ আইডিয়া আন্ডারস্টুড ইন দ্য ক্লাস, তার মানে কি নিজের আইডিয়াকে তোমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া, নিজের আইডিয়াকে অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারে নাই। তাহলে কি হবে একটু বলেন আপনারা, দ্রুত বলতে হবে কোনটা হবে। আনসার কি হবে? গেট হিজ আইডিয়া D. ডাউন। Get his ideas across. গেট হিজ আইডিয়াস অ্যাক্রস, তার নিজের আইডিয়াটা সে ছড়িয়ে দিতে পারে নাই। তাহলে কোন একটা আইডিয়া বিস্তৃত বা প্রসারিত করার ক্ষেত্রে বা অন্যদের মধ্যে স্প্রেড করার ক্ষেত্রে কি বলি? গেট হিজ আইডিয়াস অ্যাক্রস। তাহলে আনসার কোনটা নিব? 16 আনসার হবে ডি ফর ঢাকা। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এবার আসো 17 নাম্বার। টু লুক কুইকলি থ্রো। ভাই কোনো কিছু কুইকলি লুক করব, এটাকে কি বলে জানো? এক পলক তাকানো। ওই যে পরীক্ষা আগে আমরা এক পলক ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখি না, এটাকে কি বলে? স্কিম থ্রো। তাহলে কোনো কিছু Glimpse of কুইকলি, কোনো কিছু কুইকলি দেখাকে কি বলা হয়? স্কিম থ্রো মানে এক পলক দেখা। স্কিম থ্রো মানে কি? এক পলক দেখা। মনে থাকে জানো, স্কিম থ্রো মানে এক পলক দেখা, তাহলে স্কিম থ্রো। আচ্ছা 16 নাম্বার, এটা গেট হিজ আইডিয়া অ্যাক্রস মানে নিজের আইডিয়া অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়া, নিজের ধারণা অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়া। এই যে এটা ভালো লাগতেছে, ফেসবুকে নতুন নতুন কমেন্টস পাচ্ছি। হ্যাঁ ভেরি গুড, সুমাইয়া, আসমা, মারুফ, অরিশা, ভেরি গুড। আমি চাই তোমাদের প্রত্যেকের কমেন্টস থাকবে। কমেন্টস থাকা মানে কি? তোমরা বুঝতেছো জিনিসটা, রিয়ালাইজ করতেছো। ওকে, সো আমাদের 17 হয়ে গেল। তাহলে আসেন ভাই আমরা একবার বলবো, আমরা আরেকবার একটু ভালো করে পড়ি। টু স্পিল দ্য বিন, টু স্পিল দ্য বিন মানে কি? গোপন কথা প্রকাশ করা। প্রকাশ করা। মেক হিজ আইডিয়া আন্ডারস্টুড মানে কি? নিজের আইডিয়া অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়া। ছড়িয়ে দেওয়া। গেট হিজ আইডিয়া অ্যাক্রস। আর 17 নাম্বার, টু লুক কুইকলি কোনো কিছু দ্রুত লুক করা মানে কি? স্কিম থ্রো করা। Scheme আনসার করা। হবে স্কিম, স্কিম। এবার আসো রাজ অ্যান্ড রিজি নেভার সিন, তাদেরকে কখনোই দেখিনি আই টু আই, এটা আই হবে। আই টু আই মানে কি জানেন ভাই? আই টু আই, দেখেন না একটা মেয়ের সাথে চোখাচোখি। চোখাচোখি, এর মানে এটা বুঝাই না। ধরো তুমি আমার দিকে তাকায় আছো, আমরা ভার্সিটিতে কি করতাম?
একজনের দিকে তাকাইতাম, চোখে চোখ রেখে যখনই হাসি, তার মানে কি সে আমার সাথে একমত। ওকে ওকে, ফল ইন লাভ। তাহলে আই টু আই মানে কি? ফল ইন লাভ না, কত হারামি। আই টু আই মানে ফল ইন লাভ বলছি একবার আমি। আই টু আই মানে একমত হওয়া। কারণ চোখে চোখ পড়া মানে কি? চোখে চোখ রাখা, এর মানে হলো সে আমার মনের সাথে মনের মিল, মানে কি একমত হওয়া। তাহলে আই টু আই মানে কি? একমত হওয়া। আই টু আই মানে কি? একমত হওয়া, কারোর সাথে মিলে যাওয়া, কারোর মতামতের সাথে কারোর মতামত মিলে যাওয়া বা একমত হওয়া, এটাকে আমরা বলি আই টু আই। আই টু আই মানে একমত হওয়া। দ্রুত বলতে হবে, কোনটা হবে? দ্রুত বলেন। Sharing the same Sharing view. the same view মানে কি? একমত হওয়া বা একই রকম ভিউ প্রদান করা, এটাকেই বলি আমরা আই টু আই। মনে থাকে যেন, আই টু আই। কামাল হোসাইন, অসংখ্য ধন্যবাদ। স্যার এবার ক্লোজ আসো। অপশন ছিল কিন্তু ইন্টিমেসি। না না, কোনটা? না, মানে যদি ইন্টিমেসি না, না না, আনসার হবে তোমার শেয়ারিং দ্য সেম ভিউ, একমত। হ্যাঁ, এটা হচ্ছে ইডিয়ম ফ্রেজের আনসার। ইন্টিমেসি মানে কি? অন্তরঙ্গ। এখানে তো অন্তরঙ্গ কিছু বুঝাচ্ছে না, বুঝাইতে পারছি? জি স্যার, তোমার মতো জি তো স্যার। সবার ওই চিন্তা না মাথায়, আমাদের চিন্তা পজিটিভ চিন্তা। ওকে, আসো। তাহলে আই টু আই মানে কি? একমত হওয়া, একমত হওয়া, একই ভিউ প্রদান করা, মনে থাকে জানো। এবার আসো, দ্য ইডিয়ম ব্রেক আ লেগ এক্সপ্রেস। তোমরা জানো কিনা, খুবই ডিফারেন্ট একটা জিনিস, কিন্তু এটা পরীক্ষা এসেছে। ব্রেক আ লেগ মানে কি জানো? কাউকে ওয়েলকাম জানানো, সুস্বাগতম জানানো। ধরো ব্রেক আ লেগ মানে কাউকে উইশ করা, যে ইনশাল্লাহ তুমি জি ভালো স্যার। থাকো, বা তোমার পরীক্ষায় তুমি ভালো, মানে আমি যেমন তোমাকে উইশ করি, ইনশাল্লাহ তোমাদের একটা চাকরি হবে, উইথ টার্নিং Best of পয়েন্ট luck. জব এইড। টার্নিং পয়েন্ট জব এইডের সাথে ইনশাল্লাহ তোমার একটা চাকরি হবে। সো ব্রেক আ লেগ মানে কি? কাউকে উইশ করা, কাউকে উইশ করা, গুড লাক। এটা কিন্তু অনেকেই জানে না। ব্রেক আ লেগের মানে Yes, কি? sir. শুভকামনা জানানো। ব্রেক আ এটা বেস্ট লেগ অফ লাক এর মানে হলো synonym. বেস্ট অফ লাক। ইয়েস, এর সিনোনিম ব্রেক আ লেগ, মানে শুভকামনা জানানো, তার মানে গুড লাক, মনে থাকে জানো। ডেড লেটার। ডেড লেটার মানে কি? অপ্রচলিত। যে চিঠিটা ডেড হয়ে গেছে মানে কি? অপ্রচলিত। ডেড লেটার মানে হলো অপ্রচলিত, অপ্রচলিত। যে আইন বলবৎ নেই, বা যে নিয়ম প্রচলিত নেই, বা যে জিনিসটার চলন নেই। যেমন দেখো, এর আগে ক্যাননের একটা ক্যামেরা ছিল, ওই যে রিলে ছবি উঠতো, তোমরা কি দেখছো এটা কখনো? কেউ শুনছো? সো ওইটার জি কিন্তু স্যার, এখন ইয়াসিকা আর MF2 ছিল। প্রচলন নেই, ওটার এখন প্রচলন নেই। ডেড লেটার মানে কি? অপ্রচলিত, অপ্রচলিত। এখানে আনসার কোনটা নিব? সি ল নাম্বার। নট ল ইনফোর্স। নট ইজ ফোর্স না ইনফোর্স হবে। ল নট ইনফোর্স, যে আইন বলবৎ নেই। দেখুন আমরা একটু ভালো করে পড়ি, কি সুন্দর। আই টু আই, আমার সাথে একবার। আই টু আই মানে কি? একমত হওয়া। আই জি টু স্যার, আই মানে কি? একমত হওয়া। একমত হওয়া। শেয়ারিং দ্য সেম ভিউ। আচ্ছা, ব্রেক আ লেগ মানে ওয়েলকাম, বেস্ট অফ লাক, শুভকামনা জানানো। গুড এরপরে লাক। ডেড লেটার মানে অপ্রচলিত, অপ্রচলিত, যে আইনটা বলবৎ নেই। আবার কথা এই, বলে কি স্যার? এভাবে পড়তে বলিনি, আওয়াজ করো না। এবার আসো 21 নাম্বার। আ প্লেস হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট। এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে পড়িয়েছি, আরো একবার পড়বো। এমন একটা জায়গা যেখানে সব কিছুই মনে হবে পারফেক্ট। স্বপ্ন রাজ্য বাংলাতে বলি, ইউটোপিয়া মানে স্বপ্ন রাজ্য, সবকিছুই জি পারফেক্ট স্যার, এটা থাকবে। একটা এটা ইংরেজি সম্ভব না, জান্নাত ছাড়া সম্ভব লিটারেচার না। একটা টার্ম। হ্যাঁ, লিটারেচারি একটা টার্ম। ওকে, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনেও আসে, মনে রাখবা। আ প্লেস হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট, এমন একটা জায়গা যেখানে সবকিছু পারফেক্ট, সেটাকে কি বলবো ভাই? ইউটোপিয়া। ইউটোপিয়া। দেখো তুমি কিন্তু কোশ্চেন সলভ করতে গিয়ে এটা পাবে, কিন্তু এখন যদি আমার সাথে 2-3 বার পড়ো, তাহলে দেখবা যে ওই যখন পড়বে জিনিসটা তোমার কাছে নোন মনে হবে, খুব সহজেই তুমি কি করতে পারবে? মনে রাখতে পারবে। ক্লিয়ার? ক্যামেরা এখন আমারও আছে, এখন ইমতিয়াজ তোমার এই ক্যামেরা আছে। আচ্ছা, ক্যামেরা আছে এখানে আমার। আচ্ছা, ওকে, গুড, ভেরি গুড। তাহলে কি হলো? ওটা রিল তো আর পাওয়ার কথা না। তাহলে কি পাইলাম আমরা এখানে? যে এমন একটা জায়গা যেখানে সবকিছু পারফেক্ট মনে হবে, যেটাকে আমরা স্বপ্ন রাজ্য। তাহলে ইউটোপিয়া এর বাংলাটা লিখে নাও, স্বপ্ন রাজ্য। বিশ্বাস করো, এটা সিনোনিমসে আসছে, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আসছে, 2 বার আসছে। তাহলে একটু জেনে রাখি না। তাহলে ইউটোপিয়া মানে কি? স্বপ্ন রাজ্য, যেখানে সবকিছু পারফেক্ট হবে, মনে থাকে জানো। এবার আসো, দ্য ফ্রেজ বাই অ্যান্ড বাই, এর অর্থ কি সেটা বলো। বাই অ্যান্ড বাই, শীঘ্রই, খুব শীঘ্রই, ভেরি সুন এই কাজটা দ্রুত। হবে। তাহলে বাই অ্যান্ড বাই মানে কি? শীঘ্রই, Soon. খুব দ্রুত এই কাজটা হবে। বাই অ্যান্ড বাই মানে হলো শীঘ্রই। ও মা, এখন তোমরা বলো শীঘ্রই ইংলিশটা কি? দেওয়াই তো আছে, একদম ডিরেক্টলি Soon. দেওয়া আছে, বলো কি হবে? Soon. ওকে, ভেরি সুন মানে সি নাম্বারটা। বাই অ্যান্ড বাই মানে কি? ভেরি সুন, খুব শীঘ্রই। বাই অ্যান্ড বাই, শীঘ্রই, মনে থাকে জানো। এবার আসো, প্রিমা ফ্যাসি, আমরা বলি না প্রিমা ফ্যাসি মানে কি? প্রথম দর্শন। প্রথম দর্শনে যদি ভালো লাগে তাইলেই সবকিছু ভালো। প্রিমা ফ্যাসি মানে কি? প্রথম দর্শন, প্রথম দর্শন। অ্যাট দ্য ফার্স্ট সাইট,
এট দ্য ফার্স্ট সাইট। ভাই আমার সাথে আরেকবার একটু রেওয়াজ করে পড়ো প্লিজ। আমিও যে কথা বলতেছি আমারও কিন্তু কষ্ট হচ্ছে, এর আগে তো আরোগুলো ক্লাস নিয়েছি, কিন্তু চাই তোমাদের একটু বেটারমেন্টের জন্য আমি বারবার পড়তেছি, ভালো করে বুঝবে। প্লেস হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট, এমন একটা জায়গা যেখানে ইউটোপিয়া। সবকিছুই পারফেক্ট। ইউটোপিয়া মানে স্বপ্ন রাজ্য, মনে থাকে যেন, ইউটোপিয়া মানে স্বপ্ন রাজ্য। বাই অ্যান্ড বাই মানে খুব শীঘ্রই, বাই অ্যান্ড বাই মানে খুব Soon. শীঘ্রই, ভেরি সুন, ভেরি সুন। আর ফাইনালি প্রিমা ফেসি মানে হলো At the first প্রথম sight. দর্শন, প্রথম দর্শন, মনে থাকে যেন। ওকে, সো আমার এট দ্য ফার্স্ট সাইট, ক্লিয়ার? ওকে, প্রান্ত ধন্যবাদ। আচ্ছা, খুশিল, খুশিল, ওকে, অসংখ্য ধন্যবাদ। রেজাউল ধন্যবাদ, মারুফ ধন্যবাদ, সুমাইয়া ধন্যবাদ। এভাবে একটু কমেন্টস করবো, যারা ফেসবুকে আসো তোমরা শেয়ার করে রাখতে পারো। ওকে, তবে টার্নিং পয়েন্টে একটা লোগো থাকা উচিত ছিল না, যখন শেয়ার টিয়ার করবে একটু টার্নিং পয়েন্টের লোগো থাকলে ভালো হতো। আচ্ছা, পরের বার এটা ভুল হবে না। তাহলে আমরা এই তিনটা হয়ে গেল আমাদের, ক্লিয়ার? আচ্ছা, এবার 24 নাম্বার কি বলতেছে ভালো করে বুঝবেন। চুজ দ্য কারেক্ট মিনিং। হি রেইজড হিজ আইব্রো এট মাই এক্সপ্লানেশন, সে আমার এক্সপ্লানেশন থেকে রেইজড হিজ আইব্রো। এই আইব্রোটা আমরা কখন বড় করি? যখন আমরা কোনো কিছুকে কি হই, অ্যাস্টনিশ হই। অ্যাস্টনিশ মানে কি? আশ্চর্য হই, তখনই তো আমরা আইটাকে, চোখটাকে বড় বড় করি। তাহলে ভাই রেইজড হিজ আইব্রো তার মানে কি? কোনো কিছুকে অ্যাস্টনিশড হওয়া, সারপ্রাইজড হওয়া, বিস্মিত হওয়া। আপনি ভালো করে মনে রাখবেন, রেইজ হিজ আইব্রো মানে কি? বিস্মিত হওয়া, আমি বিস্ময় প্রকাশ করা, এটাকে আমরা রেইজ হিজ আইব্রো বলবো। তাহলে কি হবে? শো সারপ্রাইজড, শো সারপ্রাইজ। disapprove. আরেকটা আছে ডিসঅ্যাপ্রুভাল। রেইজড হিজ আইব্রো মানে কি জানেন? আমরা কখন চোখ রাঙাই বা চোখটাকে আমরা কখন বড় করি? কাউকে ডিসঅ্যাপ্রুভাল করার ক্ষেত্রে। ওকে, জি দুইটা স্যার। হবে কিন্তু। রেইজড হিজ আইব্রো মানে দুইটা মিনিং, একটা হলো কি করা ভাই? অবাক বা বিস্মিত হওয়া, আর একটা হলো কাউকে ডিসঅ্যাপ্রুভ করা, মনে থাকে জানো ভাই? খুবই ইম্পর্টেন্ট, এটা যে কত ইম্পর্টেন্ট ইউ ক্যান্ট ইমাজিন। টু ক্যাচ আ টার্টার, টু ক্যাচ আ টার্টার মানে কি শোনেন? শক্ত লোকের পাল্লাই পড়া, শক্ত লোকের পাল্লাই পড়া। এমন একটা মানুষের সাথে ফাইট করব যে মানুষও কিন্তু শিয়ানা কম না, মানে 20-এ 20, দুই শিয়ানাদের সাথে লড়াই বলি না আমরা, সেটাকে বলি টু ক্যাচ আ টার্টার। মানে হলো শক্ত লোকের পাল্লাই পড়া, শক্ত লোকের পাল্লাই পড়া। ওকে, বা শক্ত কম্পিটিটরের সম্মুখীন হওয়া, এটাকে বলি টু ক্যাচ আ টার্টার, ক্লিয়ার? আচ্ছা, সুমাইয়া, খুশি, তোমরা একটু নাম্বার সহ আনসার করবে, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। শোনো, টু ক্যাচ আর টার্টার মানে কি? শক্ত লোকের পাল্লাই পড়া। এখন আপনারা বলেন আনসার কোনটা হবে? দ্রুত পজিশন আনসার বলতে হবে। পজিশন আনসার, ভেরি গুড মুস্তাফিজুর। টু ডিল উইথ আ To পারসন deal হু with a ইজ person মোর who is দ্যান more ওয়ান্স than one's ম্যাচ, match. ওয়ান্স ম্যাচ, এমন একটা ব্যক্তির সাথে ডিল করা যে মোর দ্যান ওয়ান ম্যান, আমার থেকেও ভালো। ধরো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা, না এটা ক্যাসা টার্টার না। যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলবে তখন সেটাকে আমরা বলি টু ক্যাসা টার্টার। স্যার এক নাম্বার হইলো না কেন? কোনটা ভাই? টু ট্র্যাপ ওয়ান্টেড স্যার এই ক্রিমিনাল নাম্বার উইথ গ্রেট ডিফিকাল্টি। তুমি খুব কঠিনের সাথে তুমি চুরি করছো, এটা কি টু ক্যাসা টার্টার? মানে খুব ডিফিকাল্টির সাথে তুমি একটা ক্রাইম করলা, হাদিরে মেরে ফেলছে বাবা, বিশাল ব্যাপার, কত মানে কারসাজি করে, এটা কি টু ক্যাসা টার্টার? নো, এটা হবে না, মনে থাকে জানো, ক্লিয়ার? ওকে, আসি সুমাইয়া, আমি আসমা বারবার বলতেছি তুমি নাম্বার সহ আনসার করো। ওকে মাই ডিয়ার, আসো। টু ক্যাসা টার্টার মানে কি? শক্ত প্রতিদ্বন্দ্বীর পাল্লাই পড়া, মানে শক্ত প্রতিদ্বন্দ্বী, এটা বুঝাচ্ছে। তাহলে আসেন আমার রেইজ হিজ আইব্রো মানে কি ভাই? সারপ্রাইজড হওয়া অথবা ডিসঅ্যাপ্রুভাল। একটা কি ভাই? টু ক্যাসা টার্টার মানে কি? শক্ত লোকের পাল্লাই পড়া, মনে থাকে জানো। এবার আসেন 26 নাম্বার কি বলতেছে, খুব ইম্পর্টেন্ট। টু মেক আ ক্লিন ব্রেস্ট অফ, টু মেক আ ক্লিন ব্রেস্ট অফ মানে কি জানেন? খুব সুন্দরভাবে নিজের দোষ স্বীকার করা, নিজের দোষটাকে খুব চমৎকারভাবে স্বীকার করা, এটাকে বলা হয় টু ক্লিন আ ব্রেস্ট অফ। টু মেক আ ক্লিন ব্রেস্ট অফ, টু মেক আ ক্লিন ব্রেস্ট অফ মানে কি ভাই? সবকিছু স্বীকার করা, খুব সাবলীলভাবে নিজের দোষ স্বীকার করা, এটাকে আমরা বলি টু মেক আ ক্লিন ব্রেস্ট অফ। টু মেক আ ক্লিন ব্রেস্ট অফ মানে কি ভাই? নিজের দোষ অকপটে স্বীকার করা, নিজের দোষ অকপটে স্বীকার করা। এই যে সি নাম্বার, টু কনফেস উইদাউট রিজার্ভ, কোন রকম সংরক্ষণ বাদে আমি কি করেছি? কনফেস, স্বীকারোক্তি দিয়েছি। টু কনফেস উইদাউট রিজার্ভ মানে কি? টু মেক আ ক্লিন ব্রেস্ট অফ মানে কি? নিজের দোষ অকপটে স্বীকার করা। প্লিজ একটু বুঝবেন এভাবে, ওকে? নিজের দোষ অকপটে স্বীকার করা, মনে থাকে জানো। বাই অ্যান্ড বাই মানে শীঘ্রই, শীঘ্রই। ওকে, আসেন এবার সবাই টু ক্যাচ আর টার্টার, টু ক্যাচ আর টার্টার এর আগে পড়ে এসেছি কিন্তু
এর আগেরটাই পড়েছি, কিন্তু তারপরে আবার কেন হ্যাঁ, স্যার। দিলাম? টু ক্যাচ To আ deal with a টার্টার, person who is to more deal with a than person one's who match. is more than one's match, to deal with a person who is more than one's match, মনে থাকে জানো? এবার আসেন 28 নাম্বার, খুব ইম্পর্টেন্ট। টু হ্যাভ অ্যান এক্স টু গ্রিন, একটু দাঁড়াবা, টু হ্যাভ অ্যান এক্স টু গ্রিন, এই টু হ্যাভ অ্যান এক্স টু গ্রিন To এর grind. অর্থ কি ভাই? টু হ্যাভ অ্যান এক্স টু গ্রিন, ওকে, এটার অর্থ হলো টু হ্যাভ অ্যান এক্স টু গ্রিন এর অর্থ কি ভাই? এর অর্থ হলো ব্যক্তিগত স্বার্থ থাকা। টু হ্যাভ অ্যান এক্স টু গ্রিন এর অর্থ হলো ব্যক্তিগত স্বার্থ থাকা, কোনো কিছুতে নিজের স্বার্থ জড়িত থাকা, এটাকে আমরা বলি টু হ্যাভ অ্যান এক্স টু গ্রিন, ব্যক্তি স্বার্থ জড়িত থাকা, ব্যক্তি স্বার্থ জড়িত থাকা, মনে থাকে জানো? টু হ্যাভ অ্যান এক্স টু গ্রিন মানে হলো ব্যক্তি স্বার্থ জড়িত থাকা। বলেন আনসার কোনটা হবে? দ্রুত আনসার A, কোনটা sir, হবে? A. A Option A, নাম্বারটা, sir. Private a end to serve. private end to serve, a private end to serve, ওকে। এবার 29, টু ক্রাই উলফ অর্থ কি জানো? টু ক্রাই উলফ অর্থ হলো মিথ্যা সতর্ক দেওয়া, টু ক্রাই উলফ মিথ্যা সংকেত দেওয়া, মিথ্যা অ্যালার্মিং কোনো কিছু বলা, মানে গুজব ছড়িয়ে মানুষকে মানে ইয়ে করা, ভয়ের মধ্যে রাখা, এটাকে বলা হয় টু ক্রাই উলফ, মানে মিথ্যা সতর্ক দেওয়া। টু ক্রাই উলফ আনসার কি হবে? দ্রুত বলেন আনসার কি To হবে? give false alarm. টু গিভ ফলস অ্যালার্ম, মিথ্যা সতর্কবাণী দেওয়া বা মিথ্যাভাবে উদ্বিগ্নতা তৈরি করা। টু ক্রাই উলফ। এবার আসেন টু এন্ড ইন স্মোক, ওই যে টু ক্রাই উলফ, ছাত্রলীগ আসছে, আরো ভয়ঙ্কর রূপে আসছে, ওই যে বাবা ভয় পেয়ে গেছি, এটাকে বলা হয় টু ক্রাই উলফ, মানে কি ভাই? মিথ্যা সতর্ক দেওয়া। জাস্ট মজা করেছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ওকে, এবার আসো টু এন্ড ইন স্মোক অর্থ কি ভাই? ধুলায় মিশে যাওয়া। ব্যর্থতায় পর্যবসিত হওয়া, মানে একদম ব্যর্থ জি, স্যার। হয়ে যাওয়া, এটাকে বলি টু এন্ড ইন স্মোক, নাথিং, যা কাজ করলাম আউটকাম নাথিং, সেটাকে বলবো টু এন্ড ইন স্মোক। মানে এত চমৎকার ভাবে লেকচার শিট তৈরি করলাম, ক্লাস নিলাম, ওম্মা তুমি মুখস্থ করলা না বা ইডিয়ম সেন্টেন্স অবহেলার সাথে পড়লা না, কিন্তু এটাই পরীক্ষায় চলে আসবে, এটাকে বলবো টু এন্ড ইন স্মোক, ক্লাসটা শেষে আমার আউটকাম 0। টু এন্ড ইন স্মোক মানে কি বলবো ভাই? ব্যর্থতায় ruin পর্যবসিত oneself. হওয়া, ইয়েস, টু রুইন ওয়ানসেলফ, একদম নিজেকে রুইন করে ফেলা, টু রুইন ওয়ানসেলফ, মনে থাকে জানো? টু রুইন ওয়ানসেলফ। এখন একটু আসো, স্যার কেউ কথা বলতেছে ওকে, এভাবে মিউট করে ফেলো, নষ্ট আবার করে ফেলে। একটু মাঝে মিউট করবে, মাঝে জান মিউট করবে। হ্যাঁ, এখন আসো স্যার আপনি ভাই। বোঝানোর আগেই স্যার অনেকে স্যার আনসার দিয়ে না, দেয় বোঝানোর আগে কমেন্টের সাইডে আনসার স্যার করা একটা যাবে না, ডিস্ট্রাকশন এসে বোঝানোর আগে আনসার করা যাবে না। হ্যাঁ, ওকে, হ্যাঁ রাখি, বলো। বোঝানোর আগে আনসার করা যাবে না। তাহলে আসো কি বললাম, একটু আবার একটু পড়ি ভালো করে ভাই, ক্লাসের মধ্যে হয়ে যাবে। টু হ্যাভ অ্যান এক্স টু গ্রিন মানে ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্ট হওয়া, ব্যক্তি স্বার্থ জড়িত হওয়া। এবার আসো টু ক্রাই উলফ মানে মিথ্যা সতর্ক দেওয়া, ফলস অ্যালার্ম প্রোভাইড করা। টু এন্ড ইন স্মোক নাথিং, ব্যর্থতায় পর্যবসিত হওয়া। এবার আসো 31 নাম্বার, টু বি অ্যাবভ বোর্ড। অ্যাবভ বোর্ড মানে কি? অকপট, মানে কোনো ভনিতা নেই। টু বি অ্যাবভ বোর্ড মানে অকপট, কোনো ভনিতা নাই, ওকে। টু বি অ্যাবভ বোর্ড মানে হলো অকপট, উইদাউট এনি ভনিতা। এখন বলো আনসার কোনটা হবে? তাড়াতাড়ি বলো আনসার কোনটা হবে? আনসার বি নাম্বারটা, টু বি অনেস্ট ইন এনি বিজনেস ডিল। আমি যখন কোনো বিজনেস ডিল করবো আমি অনেস্ট থাকবো, টু বি অনেস্ট ইন এনি বিজনেস ডিল, ওকে। একটু ফেসবুকে উপরে যাবে, হালকা একটা বড় কমেন্টস আসছে আমাদের এক স্টুডেন্ট, একটু দাঁড়াও, একটা ভাই মনে হয় কোনো প্রবলেম বাকি দেখি। স্যার আমি 28 ব্যাচে ভর্তি হয়েছি, আচ্ছা পেমেন্ট করেছো, 2 তারিখে চাচ্ছিলাম, পারিবারিক কারণে টাকা পয়সা পাঠাইতে পারি নাই, ওকে প্লিজ রিপ্লাই দিবেন। কোনো সমস্যা নেই, এটা কি বিশ্বরয়? দিস ইজ নাথিং, আমরা এখানে বিজনেস না। তুমি ভর্তি কনফার্ম করেছো, তোমার ভর্তি ওই টাকাই থাকবে। এখন যে আমাদের যে ফিটা চলতেছে এই ফি তোমার উপরে প্রযোজ্য হবে না, তুমি বাকি টাকাটা পাঠাই দিয়ে জাস্ট স্ক্রিনশট দিলেই হয়ে যাবে। আর বাপ্পি ভাইয়ের সাথে যোগাযোগ করবা এই নাম্বারে 01896224210। কোনো সমস্যা নেই ভাই, এটা কোনো বিষয়ই না। হ্যাঁ আসো, টু বি অ্যাবভ বোর্ড, টু বি অ্যাবভ বোর্ড মানে কি? অকপট। আমি মনের ভিতরে যা আসছে, মানে যশোরের মানুষের মন মনে রাখবা, আমরা যশোরের পুলাদের মন, ছেলেদের মন যেমন তেমন আমাদের ভিতর এবং মুখ এক ভাই। ওই যে তোমাদের অন্য অন্য জায়গায় ভিতর আর বাইরে 2 রকম তা না। কি হবে? টু বি অ্যাবভ বোর্ড মানে কি? অকপট বা কোন রকম কোনো ভনিতা নাই যার মধ্যে। তাহলে কি হবে? টু বি অনেস্ট ইন এনি বিজনেস ডিল। টু পুট, স্যার হ্যাঁ স্যার, একটা কথা ছিল। অবশ্যই স্যার, যশোরের ছেলেদের নিয়ে স্যার হচ্ছে বলো। আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে দেখেন না কেন স্যার? আমার আপু কয়েকটা প্রবলেম ছিল, শীটে ভেরি গুড, কয়েকটা আমি অ্যান্সার তোমাকে একটু ছিল না, বলি, এই জন্য আমার নাম্বারে ডিরেক্টলি কল দিবা। শোনো, এক একটা মানুষ এক এক রকম হয়, আমি কেন অনলাইন থেকে নিজেকে দূরে সরে রাখি? কারণ আমার কাছে মনে হয় এটা একটা বিরক্তির জিনিস, আমার শান্তি নষ্টের জিনিস। বিশ্বাস করো বোন, আমি
সারাদিনে 10-15 মিনিটও আমি থাকি না, যদি এটা আমার উচিত না, আমি স্বীকার করতেছি, কিন্তু দেখা যাচ্ছে আমি ওখানে গেলে আমার মনোযোগ 10 মিনিটের জন্য গেলে আমি আধা ঘন্টা হারাই যাই, 1 ঘন্টা হারাই যাই। তোমাদেরকে বলি আমার স্টুডেন্টরা ডিরেক্টলি কল দিবা, যে কোনো টাইম, শুক্র শনি বাদে যে কোনো টাইমে কল দিবা, নো প্রপস এট অল। হ্যাঁ, মেয়েরা রাত 1টা-2টার দিকে কল দিলেও কোনো সমস্যা নেই, এরপরে ক্লাসে হবে বাকি কথা। ওকে, আসো। সো বোন, ডিরেক্টলি কল দিবা যে কোনো প্রয়োজনে। স্যার আপনার বাসা যশোর, কই ওকে বাসা? আচ্ছা, ওকে ওকে স্যার। ওকে বোন, ডিরেক্টলি কল দিবা, নো প্রপস। ওকে, শুধু শুক্র শনিবার জি দিবা না। হ্যাঁ, আসো। টু বি ওকে অ্যাবাভ বোর্ড মানে কি? অকপট মানে কি? উইদাউট এনি, মানে আমি যখন যে কাজে ডিল করবো আমি অনেস্ট থাকবো। এবার আসো পরেরটা, ভাই খুবই ইম্পর্টেন্ট। টু পুট ওয়ান্স হ্যান্ড টু প্লাউ, একটু বোঝো না। টু পুট রাখলাম, ওয়ান্স হাত একজনের হাত রাখলাম, টু প্লাউ, প্লাউ মানে কি? লাঙল। ভাই তুমি একটু চিন্তা করো তো, লাঙল চালানো কিন্তু চারটেখানি কথা না, খুব কষ্টের কাজ। তাহলে কি হইলো? ডিফিকাল্টি টাস্ক, মানে খুব স্ট্রেনিয়াস কাজ করা, একটু বুঝবা তোমরা। তাহলে টু পুট ওয়ান্স হ্যান্ড টু প্লাউ মানে কি? কোনো কঠিন কাজ এ হাত দেওয়া, কোনো জটিল কাজে হাত দেওয়া, বা কোনো কষ্টসাধ্য কাজে হাত দেওয়া, এটাকে আমরা বলি টু পুট ওয়ান্স হ্যান্ড টু প্লাউ। একটু বুঝো, প্লাউ মানে কি? লাঙল, লাঙলে হাত দেওয়া মানে লাঙল চাষ করা, খুব কঠিন কাজ। এটা বুঝলেই হয় স্ট্রেনিয়াস অ্যাক্টিভিটিস বা খুব কষ্টসাধ্য কাজ। কোনটা হবে এখন তোমরা বলো? খুব কষ্টসাধ্য কাজে হাত দেওয়া, To take a difficult task. টু টেক আ Take a ডিফিকাল্ট টাস্ক। A ভেরি গুড। difficult এই যে task. মনে থাকে জানো, টু পুট ওয়ান্স হ্যান্ড টু প্লাউ অর্থ কি? একজনের হাত লাঙলে রাখা মানে ডিফিকাল্ট টাস্ক, সে হাত দেওয়া বা কষ্টসাধ্য কোনো কাজে হাত দেওয়া। এবার শোনো তাইলে, টু বি অ্যাবভ বোর্ড মানে অকপট, টু বি অনেস্ট ইন এনি ডিল। আরেকটা কি ভাই? টু পুট ওয়ান্স হ্যান্ড টু প্লাউ মানে কি? কোনো কষ্টসাধ্য কাজে হাত দেওয়া। একটু মুখে মুখে বলবা, মনে মনে, হ্যাঁ, যাতে নিজেদের মধ্যেও আয়ত্ত হয়, রেওয়াজ করতে হবে ক্লাসের মধ্যে। এবার আসো, টু পিক হোলস। ভাই শোনো না, পিক মানে কি? তুলা, হোল মানে কি? গর্ত। আচ্ছা। ধরো এত সুন্দর একটা লিখলাম, জাস্ট একটা জায়গায় সে নজর কাটতেছে, হোল গর্তটা দেখতেছে। ধরো আমি একটা গিফট করলাম, একটা মনে করো খুব সুন্দর একটা জিনিস গিফট করলাম, ছোট একটা জায়গায় কোনো সমস্যা আছে, ওই সমস্যাটাই যা চোখে বাঁধবে। এই যে দেখো টার্নিং পয়েন্ট, 72টা ক্লাস দিচ্ছে, 72টা এক্সাম নিচ্ছে, এত সুন্দর মাস্টার ব্যাচ, এত সুন্দর সার্ভিস, তারপরে দেখবা কি একটা জিনিস নিয়ে, স্যার সব ভালো ছিল কিন্তু না ওই সমস্যা হয়েছে ক্যামেরায় একবার যেন, স্যার একবার যেন কেমনটা ধোঁয়াশা মতো হয়েছিল, এতে সমস্যা। টু পিক হোলস মানে কি? খুঁত ধরা, ত্রুটি বের করা, এদেরকে বলা হয় টু পিক হোলস। যদি আমরা চাই অবশ্যই তোমরা আমার ত্রুটি বের করবা, কারণ তোমরা আমাদের খুঁত ধরলেই আমার সংশোধনের সুযোগ তৈরি হবে। তাহলে শোনো, টু পিক হোলস মানে কি? দোষ ত্রুটি বের করা বা খুঁত ধরা, এটাকে আমরা বলি টু পিক হোলস। টু পিক হোলস, দোষ ত্রুটি বের অপশনগুলো খুব করা। difficult, বলেন স্যার। কোনটা হবে? দ্রুত 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 বলেন। To criticize someone. টু পিক হোলস, To টু find ফাইন্ড some সামওয়ান, reason. টু রিজন, টু করে ঝগড়া বের করার জন্য কোনো উপায় বের করা, না এটা না। টু পিক হোলস এটা বলবো না, টু No, ডেস্ট্রয় criticize সামথিং, someone, sir. এটাই হবে টু ক্রিটিসাইজ সামওয়ান। মানে এত কিছু করলাম, মানে অ্যাকচুয়ালি উত্তরটা আসে না, কিন্তু এটাই পরীক্ষা এসেছে বলে আমি এটাই দিয়েছি। টু পিক হোলস মানে হলো ত্রুটি মানে খুঁত বের করা, এটা হলো অ্যাকচুয়ালি টু ফাইন্ড ফল্ট। এটা যদি থাকতো তাহলে আনসার এটা হতো টু ফাইন্ড ফল্ট, অ্যাকচুয়ালি এটাই হলো উত্তর, টু ফাইন্ড ফল্ট। এটাকে বলি আমরা টু পিক হোলস, ফল্ট বের করা। হ্যাঁ, টু ফাইন্ড ফল্ট, টু পিক হোলস, কিন্তু এখানে কোনোটাই আসে না বলে আনসার সি নাম্বার নিলাম। টু ক্রিটিসাইজ সামওয়ান মানে কাউকে আমি কি করলাম? ক্রিটিসাইজ করলাম। ক্লিয়ার? এবার আসো ভালো করে বুঝবা। টু লিভ সামওয়ান একজনকে ত্যাগ করলাম, এই লিভ মানে কি? ত্যাগ করা। ইন দা লার্জ, লার্জ মানে কি? মানে বিপদ, বিপদের সময় কাউকে ছেড়ে যাওয়া, বোঝাই যাচ্ছে এখানে, একদম মিনিংটা বোঝা যাচ্ছে। টু লিভ সামওয়ান ইন দা লার্জ মানে কি? বিপদের সময় কাউকে ছেড়ে দেওয়া, বিপদের সময় কাউকে একা ফেলে চলে যাওয়া, সেটাকে কি বলবো বলো? বিপদের সময় কাউকে একা ফেলে চলে যাওয়া। আনসার কোনটা হবে? দ্রুত D. বলো না। To ডি desert নাম্বারটা। desert someone. someone in ডেজার্ট, difficulty. এই সুন্দর একটা Difficult. ওয়ার্ড মনে রাখবা, ডেজার্ট। ডেজার্ট মানে কি জানো? ত্যাগ করা। এ বাপি ভাই, ডেজার্ট দেখো, ডেজার্ট, ডেজার্ট মানে কি? কাউকে ত্যাগ করা। ডেজার্ট মানে কাউকে ত্যাগ করা। টু ডেজার্ট সামওয়ান ইন হিজ ডিফিকাল্টিস। আচ্ছা, তোমাদের মাঝে বাপি ভাই আসছে, জাস্ট যেহেতু আসছে একটু 2 মিনিট কথা বলাই দিই, তাই না? আচ্ছা, তোমরা জাস্ট একটু আমাদের মাস্টার ব্যাচে তোমাদের যদি কোনো কিছু থাকে, বা আমাদের সামনে যেহেতু প্রিমিয়াম রিটেন ব্যাচটা আসতেছে, এই নিয়ে জাস্ট 2টা মিনিট। আরেকটা হি আছে না, না খুলে? আচ্ছা, তাহলে আমরা আসি, তো আপনি ওটা লাগান। তাহলে আসেন, টু লিভ সামওয়ান ইন দ্য লার্জ মানে কি ভাই? বিপদের সময় কাউকে ছেড়ে চলে যাওয়া, এটা কখনোই যাওয়া যাবে না। হ্যাঁ, মেয়েরা কিন্তু বেশি করে। আচ্ছা, যশোর কুষ্টিয়ায় ভাই ইমতিয়াজ, যশোর কুষ্টিয়া না, যশোর সদর আমার বাসা। ওকে, তাহলে আসি আমরা, ভালো করে বুঝো।
টু পিক হোলস মানে কি কারো ত্রুটি বের করা, দোষ বের করা, টু ফাইন্ড ফল্ট, এখানে এটা নাই বলে আমি এই উত্তর নিব। টু ক্রিটিসাইজ সামওয়ান, আর টু লিভ সামওয়ান ইন দ্য লার্চ মানে কি ভাই কাউকে বিপদের সময় ফেলে চলে যাওয়া। টু ডেজার্ট, এই ডেজার্ট মানে ত্যাগ করা, এটা সিনোনিমে আসে, কেন বোঝেন না, বারবার পড়বেন। ডেজার্ট মানে ত্যাগ করা, ত্যাগ করা। টু ডেজার্ট সামওয়ান ইন হিজ ডিফিকাল্টিজ, ডিফিকাল্টির সময় আমি তাকে ত্যাগ করব, এটাকে বলবো টু লিভ সামওয়ান। এবার আসেন এই কথাটা ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। টু প্লে সেকেন্ড ফিডল মানে কারো অধীনস্থ হয়ে কাজ করা। আমি দুইবার দিয়েছি এটা, কারণ দুই রকম উত্তর দুইবার এসেছে। হ্যাঁ, সো টু প্লে সেকেন্ড ফিডল মানে কি কাহারো অধীনস্থ হয়ে কাজ করা। আমাদের সাবঅর্ডিনেট থাকে না, কারো সাবঅর্ডিনেট হয়ে যখন আমি কাজ করব সেটাকে বলা হয় টু প্লে দ্য সেকেন্ড ফিডল মানে কাহারো অধীনস্থ হয়ে কাজ করা। আপনারা বলেন আনসার কোনটা হবে? এখানে ডিরেক্টলি নাই উত্তরটা, কিন্তু এটাই পরীক্ষা এসেছে বলে আমি দিয়েছি। দ্রুত বলতে হবে, কমেন্টস করতে হবে, দ্রুত To আনসার support কোনটা। the role and support view the role of and view another of ভেরি person. গুড, আমার ফ্রেন্ডরা অনেক স্মার্ট, ভেরি গুড। টু সাপোর্ট দ্য রোল এন্ড ভিউ অফ অ্যানাদার পারসন মানে কি অন্য ব্যক্তিকে আমি সাপোর্ট দিচ্ছি। ওকে, মিউট করো। হ্যাঁ, তাহলে কি হবে ভাই? টু প্লে সেকেন্ড ফিডল মানে কি কাহারো অধীনস্থ হয়ে কাজ করা। ফেসবুকে আবারও বলবো, কমেন্টস করতে হবে কিন্তু। এবার আসো, টু বেক দ্য কোশ্চেন। বেক দ্য কোশ্চেন মানে কি কারো অনুগ্রহ বেক করা। টু টেক ফর গ্রান্টেড, টু টেক ফর গ্রান্টেড। আ ম্যান অফ স্ট্র ভাই ভেরি ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি বারবার ইম্পর্টেন্ট কথাটি চলে আসছে, কারণ আমি তো ওইগুলাই পিক করে তোমাদের দিয়েছি যেগুলো পরীক্ষায় বারবার আসে। ওকে, সো রিপিটেশন হইলে প্লিজ রিডান্ডেন্সি মনে করো না। তাহলে আ ম্যান অফ স্ট্র ভাই, স্ট্র মানে কি জানো? ওই যে বিশালি আমরা এলাকায় বলি, বা খড়। একটা খড় মানে গুরুত্বহীন, যদিও এখন খড়ের অনেক দাম, পণ অনেক টাকা। শোনো, আ ম্যান অফ স্ট্র মানে একটা খড়ের মানুষ, যার মধ্যে কোনো কিছু নাই, তার মানে কি গুরুত্বহীন লোক, যার মধ্যে কোনো পটেনশিয়ালিটি নাই। তাহলে মনে থাকে জানো, তাহলে টু বেক দ্য কোশ্চেন মানে কি টু টেক ফর গ্রান্টেড। আর আ ম্যান অফ স্ট্র মানে কি ভাই অপদার্থ, অপদার্থ। ওকে, অপদার্থ। তাহলে আ ম্যান অফ স্ট্র মানে যার কোনো গুরুত্ব নেই। আপনার আনসার বলেন, দ্রুত দ্রুত আনসার কোনটা A হবে? man of no আ substance. ম্যান অফ নো সাবস্ট্যান্স, যার কোনো গুরুত্ব নাই। তাহলে শোনেন না ভাই প্লিজ, মনে থাকে যেন, কখনো ভুলবেন না। আবারও বলি, টু প্লে দ্য সেকেন্ড ফিডল অর্থ কি কারো অধীনস্থ হয়ে কাজ করা। টু প্লে দ্য সেকেন্ড ফিডল মানে কারো অধীনস্থ হয়ে কাজ করা। টু সাপোর্ট দ্য রোল। এরপর আসো, টু বেক দ্য কোশ্চেন মানে কারো অনুগ্রহ। টু টেক ফর গ্রান্টেড। আরেকটা হলো আ ম্যান অফ স্ট্র মানে অপদার্থ ব্যক্তি, যার মধ্যে কোনো সাবস্ট্যান্স নেই। ওকে, দেখো আমাদের 37টা হয়ে গেল। সো ইনশাল্লাহ আমরা আজকেই দেখবো 150টার কাছাকাছি আমরা চলে যাব। তো আহামরি কঠিন না, আমার সাথে একবার পড়লা, এরপরে তুমি নিজে গিয়ে জাস্ট বাসায় একবার রিভাইজ করবা, আর কিচ্ছু লাগবে না। ক্লিয়ার? ওকে, আসো তাইলে আমরা 38 নম্বর কোশ্চেনে চলে আসি। বাপি ভাই একটু জাস্ট 2টা মিনিট। হ্যাঁ, যেহেতু প্রিমিয়াম রিটেন ব্যাচ কালকে ক্লাস হবে, সেটা জাস্ট অল্প সময়। এই শুনেন, আগামী কালকে রাত 8টায় সবাই যুক্ত থাকবেন। কেন? রিটেনে আসলেই কিভাবে টাইম ম্যানেজমেন্টটা করতে হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যারা রিটেনে আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের দরকার নাই, হ্যাঁ, তারা কিন্তু সেশনটা করতে হবে। ছিল কিনা দেখেন। হ্যাঁ, সেশনটা করতে হবে। এই যদি আমাদের রিটেন ব্যাচে 5 রিটেন বেসে 5 কে ছিলেন দেখি একটু তাদের কমেন্টস করেন তো। হ্যাঁ, তাদের একটু সার্ভিসে কেমন বিশ্বাসী, মানে কেমন পাইছে সার্ভিস। রিটেন 5 এ কেউ ছিলেন কিনা আমাদের সাথে? এই যে একজন লিখছে আমি ছিলাম। আচ্ছা, আপনি একটু বলেন তো ভাই, তানবীর ভাই, যে আমাদের রিটেন 5 এর সার্ভিসটা কেমন ছিল? সুমন স্যারের ক্লাস, তারেক স্যারের ক্লাস কেমন ছিল একটু বলেন। কমেন্টস করলেও হবে, ভয়েস দিয়ে বললেও হবে। স্যামসাং এসএম, আচ্ছা ওকে, তানভীর হোসাইন। এই যে আউটস্ট্যান্ডিং দাদা, তার মানে হচ্ছে দেখেন, যদি টাকা দিয়ে কিন্তু ভর্তি হয়েছে, ঠিক আছে, যদি ভালো সার্ভিস না হইতো তাহলে কখনোই কিন্তু বলতো না আউটস্ট্যান্ডিং দাদা, ঠিক আছে। তার মানে সুপার ডুপার একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করি। কোথায়? রিটেন বেস এবং প্রত্যেক বেসে। আমি আবার বলি, যারা নিউ আছেন, যারা আজকে নতুন ক্লাস করতেছেন নিউ, এরা কোনো দিকে চিন্তা করবেন না, শুধু আমাদের রেগুলার ক্লাস আর সুমন স্যারের, তারেক স্যারের মাস্টার ক্লাস করবেন। ওকে, আর কোনো বেসে যাওয়ার দরকার নেই আসলেই, এই যে নিউ। আর যারা হচ্ছে কোর্সটা মোটামুটি একটু করে ফেলছেন, এভারেজ হয়ে গেছে, তারা হচ্ছে আমাদের চাইলে প্রিমিয়াম রিটেন ব্যাচ এইটাই যুক্ত হবেন। এটা আগামীকাল রাত 8টায় শ্রদ্ধেয় সুমন স্যার একটা সেশন নেবে। এই সেশনটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই জন্য এই সেশনটা কেউ মিস দেবেন না। আর একটা ব্যাপার হচ্ছে, অসংখ্য ছাত্রছাত্রী ভাই বোন আমাকে নক দেন, সেটা হচ্ছে এই মাস্টার বেসের ক্লাসগুলো সব একসাথে দেওয়া যায় কিনা। ভাই রে, এটা তো আমরা করে রাখছি, আপনাকে শুধু একটু বুঝতে হবে। যেমন দেখেন, ফিচার নামে একটা অপশন আছে, ফিচার নামে একটা অপশন আছে, এইখানে যা ক্লিক করবেন। আমি একটু দেখাই মোবাইলে, হ্যাঁ, আমি মোবাইলটা একটু বের করি, দেখেন সব ক্লাস কি সুন্দর করে রেকর্ড দেওয়া আছে। এই যে আমি মাস্টার বেসে ঢুকলাম,
এটা হচ্ছে আমাদের মাস্টার বেস। হ্যাঁ, এই যে আমি যদি একটু দেখাই, এটা মাস্টার বেস, কভার পেজটা একটু চেঞ্জ করছি। এখন এইখানে যাই দেখেন, প্রথম অপশন আছে ইউ মানে আমি, এরপরে আছে ফিচার্ডে আমি ক্লিক করলাম। দেখেন ক্লিক করার সাথে সাথে দেখেন একটু নিচের দিকে যায়, দেখেন তো লেখা আছে কিনা অল রেকর্ড ক্লাস। তার মানে যত ক্লাস আছে সুমন স্যারের, তারেক স্যারের, চমৎকারভাবে এখানে রেকর্ড দেওয়া আছে। তাহলে এই রেকর্ডগুলো আমরা সাজিয়ে রাখছি কাদের জন্য? অনলি ফর ইউ, আপনাদের জন্য। অনেকেই নক দেন যে ক্লাসগুলো পাচ্ছি না, সাজায় রাখলে ভালো হইতো। এইটা তো ভাই আমরা চমৎকারভাবে সাজায় রাখছি, আপনি শুধু দেখবেন। এরপর নিচের দিকে যান, নিচের দিকে দেখেন আর একটা ফাইলে সুন্দর করে সব পিডিএফ দেওয়া আছে, স্যারদের যত পিডিএফ সব সুন্দর করে সাজানো আছে। তাহলে এই ব্যাচটা এই জন্য অন্যরকম একটা ব্যাচ, মাস্টার ব্যাচটা। এই স্যার যে বারবার বলে যে মাস্টার ব্যাচের ক্লাসগুলো করেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই। শুধু রেগুলার ব্যাচের পাশাপাশি মাস্টার ব্যাচের ক্লাস করেন, আর কিচ্ছু লাগবে না। দেখেন রিটেন কোর্স ফি কত, ফারজানা আক্তার রিটেন কোর্স ফি হচ্ছে 2000 টাকা। কালকে একটা অফার দিব, কালকে থাকবেন। তারপর শেখ আব্দুল কাদের লিখেছেন ব্যাংকের লিখিত ক্লাস কবে হবে? লিখিত ক্লাস কালকেই, ওরিয়েন্টেশন ক্লাস হবে কালকে, রুটিন দিয়ে দিব, সব কিছু ডিটেলস জানতে পারবেন। আগামীকাল কয়টায়? রাত 8টায়। ঈশান শর্মা, ঈশান রয় লিখছেন সত্যিই অসাধারণ ক্লাস। ওকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজ এই যে কৃতজ্ঞতা বোধ, এই কৃতজ্ঞতা বোধটা ভালো লাগে। ঠিক আছে, চলেন আমরা স্যারের কাছে ক্লাসে ফিরে যাই। কালকে কয়টায় দেখা হবে? রাত 8টায়। আচ্ছা, ওকে। সো যেহেতু বাপি ভাইকে পাইলাম, বাপি ভাই আর কি বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে আজকের মতো। সো চিন্তা করলাম আমি থাকবো, সে চলে যাবে, তার একটু পানিশমেন্ট দরকার আছে। ওকে, সো আমি আবারও বলি, অনেস্টলি স্পিকিং, আপনাদের মাস্টার বেসে যে শিটগুলো দেওয়া হয় এটা খুবই আমরা মানে লুক্রেটিভ ক্লাস নেওয়ার চেষ্টা করি এবং খুবই সিলেক্টিভ আমরা শিটগুলো প্রোভাইড করি। আর প্রিমিয়াম রিটেন ব্যাচ এটা নিয়ে কথা বলবো না, আমাদের যারা স্টুডেন্ট আছে আপনারা শুনলেই বুঝতে পারবেন প্রিমিয়াম রিটেন ব্যাচ এটা কেন আমি শুধু বারবার বলি, কারণ এটা আমার একদম আমার নিজের হাতে তৈরি একটা ব্যাচ এবং আমার সন্তানের মতো একটা আমি ব্যাচ এটাকে তৈরি করেছি, কারণ প্রত্যেকটা শিট আমার নিজের তৈরি, প্রত্যেকটা ওয়ার্ড আমি এখানে যাচাই করি। হ্যাঁ বলো ভাই, কি ক্লাস? দ্রুত বলবো, আমি ক্লাসে ফিরে যাবো তাড়াতাড়ি। আমরা তো 27 ব্যাচে ভর্তি হয়েছিলাম, আমাদের তো না বলা হয়েছিল যে না, তোমরা করবা রিটেন না। রাইটার। হ্যাঁ তোমাদের আমাদের তো ওটা আছে, ওইটা আছে, ওটা টেনশন করো না, তোমরা ভর্তি হবে না। তোমাদের আগে এমসিকিউ, রিটেন, ভাইবা, তোমাদের এমসিকিউ ক্লাস শেষ হবে, রিটেনের মোর দ্যান 40% হবে, তারপরে তোমরা এই ব্যাচে যুক্ত হবা। ওকে, যদি চাও। এখন না, এখন তোমাদের একদম 27 ব্যাচ এমসিকিউ, রিটেন, ভাইবা, ওই ক্লাসটা তোমরা করবা। ক্লিয়ার? এটা নতুনদের জন্য না, নতুনটা নিলে লস খাবে, কারণ তোমাদের তো টাকাই নিতে হবে এমন কিছু না, তোমাদের ভর্তিই করতে হবে তা না ভাই। তোমাদের যদি উপকারই না করতে পারি তাহলে ভর্তি কেন করাবো? তোমরা আগে রেগুলার ক্লাস শেষ করবে 27, 28, এটা তোমরা 24, 25 ব্যাচ পর্যন্ত তোমরা এটার সাথে যুক্ত হইতে পারবা, এরপরে দরকার নেই। ওকে মাই ডিয়ার, আর কোনো কথা নেই, এবার আসো আমরা আমাদের মূল জায়গায় ফিরে আসি দ্রুত। ভালো করে দেখো ভাই, টু স্মেল আ র্যাট, ভাই মানে র্যাটের স্মেল পাওয়া, এটাকে কি বোঝায়? যখন র্যাট যখন যায় তার পাশ দিয়ে কিন্তু স্মেল ছড়িয়ে যায়, তাহলে আমরা যখন এভাবে নিঃশ্বাস নিয়ে যখন আমরা র্যাট খুঁজবো, তার মানে কি? সন্দেহ প্রকাশ করা, সাসপেক্ট প্রকাশ করা। তাহলে টু স্মেল আর র্যাট মানে কি? সন্দেহ প্রকাশ করা, ইঁদুরটা গেছে কি যায়নি। তাহলে টু স্মেল আর র্যাট মানে হলো সন্দেহ প্রকাশ করা, মনে থাকে জানো? টু স্মেল আর র্যাট তাহলে কি হবে? টু সাসপেক্ট ফাউল ডিলিংস, মানে সাসপেক্ট করা, টু সাসপেক্ট থাকলেই হবে, পরবর্তীতে না থাকলেও কিন্তু হবে, মনে থাকে জানো? ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার আসো 39 নাম্বার, টু হিট দ্য নেইল রাইট অন দ্য হেড, সঠিক সময়ে সঠিক কাজটা করা, মনে রাখবা। টু হিট দ্য নেইল রাইট অন দ্য হেড, টু হিট দ্য নেইল রাইট অন দ্য হেড মানে কি? সঠিক সময়ে সঠিক কাজটি করা, সঠিক সময়ে সঠিক কাজটি করা, মনে থাকে জানো? তাহলে টু হিট দ্য নেইল রাইট অন দ্য হেড, সঠিক সময়ে সঠিক কাজটি করা। কি হবে দ্রুত বলেন, কোন অপশনটা হবে? টু ডু দ্য রাইট থিং অ্যাট রাইট টাইম, টু ডু দ্য রাইট থিং এই পর্যন্ত, পরে আরো একটা ওয়ার্ড থাকতে পারে অ্যাট রাইট টাইম, সঠিক সময়ে সঠিক কাজটি করা। লাস্টের নামে দুইটা, টু স্মেল আর র্যাট মানে কি? সন্দেহ প্রকাশ করা, আরেকটা কি? টু হিট দ্য নেইল রাইট অন দ্য হেড, সঠিক সময়ে সঠিক কাজটা করা। ওকে, ফাতেমা নাসরিন পাপড়ি, ওকে বোন, তুমি দেখতে পারো ব্যাংকার হওয়ার স্বপ্ন থাকলে তুমি টার্নিং পয়েন্টের ক্লাসের সাথে যুক্ত থাকতে পারো। আর তুমি আমাদের রেগুলার ব্যাংক জব কোর্স আছে আর প্রিমিয়াম রিটেন ব্যাচ আছে। নতুনরা একদম ফ্রেশাররা রেগুলার ব্যাংক জব করবে, যারা এমসিকিউ সম্পর্কে একটু ধারণা আছে তারাই কিন্তু প্রিমিয়াম রিটেন ব্যাচ, ধাপ করে প্রিমিয়াম রিটেন ব্যাচে আসবে না। যারা আমাদের যেমন রেগুলারের 25 ব্যাচ পর্যন্ত রিটেন ব্যাচে তোমরা যুক্ত হইতে পারবে, প্রিমিয়াম রিটেন ব্যাচ, এরপরে কিন্তু আগে তোমাদের ওই কোর্স শেষ হবে তারপরে এটাতে। আর যারা ফেসবুকে যুক্ত হয়েছো তাদের ক্ষেত্রে বলবো, তোমাদের যদি একটা লেভেল থাকে এমসিকিউতে তারা রিটেন ব্যাচে আসবে। ওকে স্যার, আমি তো ফোর্থ ইয়ার, আমি কিন্তু ভর্তি হয়ে গেছি 28 ব্যাচে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আর স্যার এই যে আপকামিং এই পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পরে, অর্থাৎ 23-এর যে পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পর আমি ভাবতেছি যে আমি আপনাদের যে রেগুলার কোর্সগুলো আছে অর্থাৎ
পিলি রিটেন এবং ভাইবার সব যে একসাথে ব্যাচটা আছে হুম সেটাতে ভর্তি হবে। এখন এটা হতে হতে তো স্যার মনে হয় জানুয়ারি শেষ হয়ে যাবে। হ্যাঁ তো জানুয়ারি শেষ ফেব্রুয়ারি হয়ে যাবে। দেখে কি শুরু হবে? হ্যাঁ আমাদের প্রতি 2.5 মাস পর পর, না ফেব্রুয়ারিতে হবে না, মার্চে হবে বা এপ্রিলের 1 তারিখে শুরু হবে। হ্যাঁ আচ্ছা স্যার, মার্চে যদি হয় তাহলে আমি কি ডিসকাউন্ট পাবো স্যার? আমি তো পুরাতন স্টুডেন্ট আরে আপনার। ডিসকাউন্টের কথা কি, শুধু ডিসকাউন্ট কয় টাকা বাঁচে? 2 টাকা 200 টাকা 300 টাকা 500 টাকা। মূল চিন্তা করবো সার্ভিস। আমি ডিসকাউন্ট দিতে প্রোডাক্ট স্যার কিনলাম, ডিসকাউন্ট অনেক প্রোডাক্টটা টাকা নষ্ট। বাঁচে স্যার, ডিসকাউন্ট মাঝে না ভালো স্যার পাওয়া আমরা আমি আপনাদের তোমাকে একটা সব কথা বলি, বেঁচে তোমাদেরকে আছি। অনেস্টলি বলি, 200 টাকা 500 টাকার জন্য কখনো তোমরা মানে মাথা ঘামাবে না, কোনো ডিসিশন নিবে না। 200 টাকা 500 টাকার জন্য কোনো ডিসিশন নিবে না। ডিসিশনটা জি নিবে স্যার। কোয়ালিটির উপরে বেস করে। আরে তুমি 300 টাকা, আমি 500 টাকাতে ভর্তি নিলাম, ভর্তি নিয়ে আমি লাইভে আমি ফেসবুক লাইভে নিলাম, আমি কোয়ালিটি লেস ক্লাস নিলাম, আমি এবলা স্যাবলা টিচারদের দিয়ে ক্লাস নিলাম, তা না। তুমি 500 টাকা বেশি নাও, কিন্তু কোয়ালিটিটা যেন ইনশিওর হয়। তুমি আমার কাছ থেকে চিন্তা করবা, স্যার আপনি কথা দিয়েছিলেন এই সার্ভিস দেবেন, আপনি সেই সার্ভিস কেন দেননি? তুমি আমার একেবারে মানে জেপে ধরবা, সেই ক্ষেত্রে আমি খুশি হব। 200-300 নাথিং। তবে তারপরেও স্টুডেন্ট লাইফে আমরা জানি, তোমাদের সময় যখন আমি ছিলাম, আল্লাহ এখন আল্লাহর রহমতে আল্লাহ অনেক দিছে। এখন যেমন 200-300 টাকাকে টাকাই মনে হয়, মানে আল্লাহ রহিম রহমানের ইচ্ছাই বলতেছি, কেউ অন্যভাবে নিও না। অতটা আমাদেরকে প্রভাব ফেলে না, অতটা একটুও প্রভাব ফেলে না অ্যাকচুয়ালি। কিন্তু স্টুডেন্ট লাইফে আমারও ওই সময় ছিল, আমিও চিন্তা করতাম। এই জন্যই তো আমরা চেষ্টা করি একদম মিনিমাম আমরা কোর্স ফিটাকে রাখার। হ্যাঁ, সো কালকে সেমিনারে কোর্স ফি মিনিমাম রাখা হবে, ওটা 200-300 টাকা হয়তো পরেরটাই বাড়তে পারে, এটা কোনো বিষয় না। ওকে মাই ডিয়ার, এবার Yes, আসো ভালো করে বুঝবে। টু সেট ওয়ান্স ফেস এগেইনস্ট, ভাই আমি একজনের একদম আমি ওর মানে ফেসের এগেইনস্টে চলে গেলাম, মানে কি ওর মুখে আমি আর দেখবো না, তার মানে কি আমি বিরোধিতা করবো ওর এখন, তাই না? টু সেট ওয়ান্স ফেস এগেইনস্ট মানে কি কাহারও বিরোধিতা করা, কাহারোর বিরুদ্ধে যাওয়া, এটাকে আমরা বলি টু সেট ওয়ান্স ফেস এগেইনস্ট। মানে কি ভাই, একজনের এগেইনস্টে আমি কি দিব? আমি আমার মুখটা ঘুরাই রাখবো বা আমি বেড়া দিব, তার মানে কি দেওয়া? তার বিরোধিতা করা। তাহলে মনে রাখো কিন্তু, প্লিজ একটু মনে রাখো, টু সেট ওয়ান্স ফেস এগেইনস্ট মানে কি কাহারও বিরোধিতা করা, কাহারও বিরোধিতা করা। আনসার কি হবে? এ নাম্বারটা। To oppose with অপোজ determination. মানে Determination. বিরোধিতা করা, উইথ ডিটারমিনেশন, স্ট্রংলি আমি বিরোধিতা করবি, স্ট্রংলি। এটাকে বলা হয় টু ফেস এগেইনস্ট, টু ফেস এগেইনস্ট। এবার আসো, টু কিপস ওয়ান টেম্পার, ভাই আমার টেম্পারটাকে আমি কিপ করব, তার মানে কি মেজাজটা ধরে রাখবো, মানে শান্ত থাকা। টু কিপ ওয়ানস টেম্পার মানে কি কারো মিজাজ কন্ট্রোল করা বা শান্ত থাকা, শান্ত থাকা। তাহলে আনসার কি বলবো, তাড়াতাড়ি বলো আনসার কোনটা হবে? এই যে To be in good mood. Be in good টু mood, to be প্রিজার্ভ ওয়ানস aloof এনার্জি, from. নো To be এই যে in good টু বি mood. ইন গুড মুড good মানে কি ভালো, মানে একটু মিজাজ ধরে রাখা বা শান্তশিষ্ট অবস্থায় খুশ মিজাজে থাকা, এটাকেই বলবো টু কিপস ওয়ানস টেম্পার। ভাই দুইটা পড়ছি, একটু মনে রাখো না, কি হবে? টু সেট ওয়ানস ফেস এগেইনস্ট মানে কি কারো বিরোধিতা করা, কারো বিরোধিতা করা। আরেকটা কি? টু কিপস ওয়ানস টেম্পার, কারো টেম্পারটা ধরে রাখা মানে কি গুড মুডে থাকা আমাদের। ওকে, এবার চলে আসো 42 নাম্বার। আই মেট হিম আফটার আ লং টাইম, অনেক দিন পরে আমি তার সাথে দেখা করেছিলাম, বাট হি গেভ মি দ্য কোল্ড শোল্ডার, সে আমাকে কোল্ড শোল্ডার দিয়েছিল। অর্থ কি জানেন? নিরুৎসাহিত করা। গেভ মি কোল্ড শোল্ডার মানে কাউকে নিরুৎসাহিত করা, কাউকে নিরুৎসাহিত করা, কাউকে নিরুৎসাহিত করা বা কাউকে ইগনোর করা। ইয়েস, টু গিভ মি দ্য কোল্ড শোল্ডার মানে কি কাউকে গুরুত্ব না দেওয়া। গেভ মি, গেভ সামওয়ান মানে এইভাবে অ্যাকচুয়ালি এভাবে বলতে হয়, গিভ সামওয়ান টু কোল্ড শোল্ডার, তার মানে কি কাউকে উপেক্ষা করা বা গুরুত্ব না দেওয়া। উপেক্ষা করা বা গুরুত্ব না দেওয়া, মনে রাখো। গেভ সামওয়ান, এই মি মানে কি? মিস জায়গায় হিম থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। গেভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার মানে কি কাহারও গুরুত্ব না দেওয়া বা উপেক্ষা করা, এটাকে মূল মিনিং। তাহলে গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার তার মানে কি কাউকে উপেক্ষা করা বা গুরুত্ব না দেওয়া, কাউকে উপেক্ষা করা বা গুরুত্ব না দেওয়া। তাহলে কি হবে একটু বলো? ইগনোর করা। গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার মানে হলো কাউকে উপেক্ষা করা। ইগনোরড মনে থাকে জানো। 43 নাম্বার, হি পাস্ট হিমসেলফ অফ অ্যাজ আ নোবেল ম্যান। ভাই পাস অফ মানে কি জানেন? জাহির করা, মানে জাহির করা বা কাউকে মিথ্যাভাবে নিজেকে প্রেজেন্ট করা। আমি যা না আমি তাই বলবো, এটাকে বলা হয় পাস অফ মানে আমি যা না তা হিসাবে আমি প্রেজেন্ট করা, মানে ভনিতা করা, মিথ্যা রূপে নিজেকে প্রেজেন্ট করা। তাহলে আনসার কি হবে একটু দেখো তো ভাই? এই যে প্রিটেন্ড টু বি, একটু দেখো, হি পাস্ট হিমসেলফ অফ অ্যাজ আ নোবেল ম্যান, সে নিজেকে নোবেল ম্যান হিসাবে নিজেকে জাহির করেছিল, কিন্তু সে সেটা না, মানে কি প্রিটেন্ড, ভান করা। প্রিটেন্ড মানে কি ভান করা, ভনিতা করা। এবার 44 নাম্বার, ভালো করে বুঝবা। দিস ম্যাটার হ্যাজ বিন হ্যাঙ্গিং ফায়ার। এই হ্যাঙ্গিং ফায়ার মানে কি তাড়াতাড়ি বলেন? হ্যাঙ্গিং ফায়ার
দিস ঝুলানো মেটার থাকা, ঝুলায় ঝুলে থাকা। রয়েছে, ঝুলিয়ে ঝুলে রাখা, ভেরি গুড, কালক্ষেপণ করা। দিস মেটার হ্যাজ বিন হ্যাঙ্গিং ফায়ার ফর দ্য লাস্ট মেনি মান্থ। ভাই মিনিংটা পড়লেও বোঝা যায় দীর্ঘ জি স্যার। মাস ধরে এই মেটারটা হ্যাঙ্গিং ফায়ার অবস্থায় আছে, মানে কি ঝুলে আছে, আনসলভড অবস্থায় আছে। তাহলে এখন বলেন আনসার কি হবে? স্টাক আপ, হ্যাঁ, টাকা স্টাক আপ। এই একটা সমস্যা, স্টাক আপ না, স্টাক আপ হবে না, গোয়িং অন স্লোলি। ভাই এখন নিরুপায়, মনে রাখবা এক্সাম ভেডা, ইন্ডিয়া বিক্স দুইটাতেই কিন্তু গোয়িং অন স্লোলি আছে, কোনো কথা নেই, দুইটাতেই কি আছে? গোয়িং অন স্লোলি। আনসার গোয়িং অন স্লোলি হবে। আচ্ছা স্যার, হ্যাঙ্গিং ফায়ার মানে ঝুলন্ত অবস্থায় হ্যাঁ, থাকা, কোনো ঝুলন্ত একটা জিনিস অবস্থায় কনস্ট্যান্ট থাকা, মানে থাকা, কি? মুভ না তো স্যার। ওটা না, মানে অ্যাকচুয়ালি হ্যাঙ্গিং ফায়ার মানে কি, কোনো কিছু আমি কি স্ট্যাগনেন্ট করে রেখেছি। স্ট্যাগনেন্ট হ্যাঁ করা মানে স্যার। কি ভাই? আমি তো একবারে না করে দেইনি, আমরা স্টাক আপ মানে একেবারে বন্ধ করে দিছি তা না, আমরা কি করছি জিনিসটাকে স্কিপ করা বলতে বোঝায় মুভ করতেছি। সো স্কিপ কোনো করা। কথা নেই এখানে। শোনো, ইন্ডিয়া বিক্স, এক্সাম ভেডার দুইটা জায়গায় কিন্তু এইটাই আছে এবং এইভাবেই আছে, সেই জন্য কোনো কথা নেই, আনসার হবে গোয়িং অন স্লোলি। গোয়িং অন স্লোলি ঠাটা মুখস্থ। হ্যাঙ্গিং ফায়ার মানে কি, কোনো কিছু ঝুলিয়ে রাখা। ঝুলিয়ে রাখা মানে কি? স্টাক আপ মানে কি একটা থামিয়ে দেওয়া না, থামাই দেইনি আমি জিনিসটা ঝুলিয়ে রাখছি, কোরবানি এইভাবে কালক্ষেপণ করতেছি, তার মানে কি গোয়িং অন স্লোলি। গোয়িং অন স্লোলি ভাই এটা খুবই ইম্পর্টেন্ট, প্লিজ মাথায় রেখো। তাহলে কি হবে? গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার, মানে কাউকে উপেক্ষা করা, গুরুত্ব না দেওয়া, ইগনোর করা। গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার মানে কাউকে উপেক্ষা করা। আর এখানে কি ভাই? পাস্ট অফ মানে জাহির করা, প্রিটেন্ড। আর একটা কি? হ্যাঙ্গিং ফায়ার মানে কিন্তু স্লোলি যাওয়া, স্লোলি মানে কি কোনো কিছুকে ঝুলিয়ে রাখা, ঝুলিয়ে রাখা। তিনটাই কিন্তু ইম্পর্টেন্ট ভাই। কি যে ইম্পর্টেন্ট কোনো কথা নেই, কিছু পড়ার দরকার নেই, এটা পড়ে আসবো। এবং তোমাদের সবারই জানা উচিত ডাই ইন হার্নেস অর্থ কি? ফাটাই বলতে হবে, এটা তো পারা উচিত সাথে সাথে। ডাই ইন হার্নেস কর্মরত অবস্থায় মারা যাওয়া, কাজ করতে করতে অফিসেই মারা যাওয়া, মানে অফিসিয়াল মানে কর্মরত অবস্থায় মারা যাওয়া। এটা আর্মিদের ক্ষেত্রে আর কি ইউজ করা হয়? ডাই ইন হার্নেস। কোনো একজন আর্মি যদি যেমন কয়দিন আগে 6 জন আমাদের কর্মরত অবস্থায় মারা গিয়েছে বিদেশে, এদেরকে বলা হয় ডাই ইন হার্নেস। তাহলে ডাই ইন হার্নেস মানে কি? কর্মরত অবস্থায় মারা যাওয়া, কর্মরত অবস্থায় মারা যাওয়া, মনে থাকে জানো? ডাই ইন হার্নেস কর্মরত অবস্থায় মারা যাওয়া। আমি বারবার বলার দরকার কি, কারণ এটা বেশি আসে রে ভাই, যেন আপনার কানের ওখানে বাজে। ডাই ইন হার্নেস কর্মরত অবস্থায় মারা যাওয়া, ডাই ইন হার্নেস কর্মরত অবস্থায় মারা যাওয়া। বলেন আনসার কি হবে? ডাই Die হোয়াইল স্টিল ওয়ার্কিং। While still ব্যাটলফিল্ড working. না কিন্তু, ডাই হোয়াইল স্টিল ওয়ার্কিং মানে কি আমি ওয়ার্কিং অবস্থায় যখন থাকবো তখন মারা যাওয়া, এটা কি বলা হয়? ডাই ইন হার্নেস। ডাই ইন হার্নেস। সাউন্ড সমস্যা রিজাউল ইসলাম, প্লিজ অন্যরা একটু কমেন্টস, কোনো সাউন্ডের সমস্যা আছে? না কথা স্যার, বলতে হবে? ঠিক আছে। আচ্ছা একটু নেটের সমস্যা থাকতে পারে তোমার, রেজা একটু মাথায় রেখো। ডাই ইন হার্নেস কর্মরত অবস্থায় মারা যাওয়া। এবার আসো, দ্য ক্রিকেট ম্যাচ প্রুভড, ক্রিকেট ম্যাচ প্রমাণ করেছে টু বি আ বিগ ড্র, মনে রাখবা আ বিগ ড্র মানে বড় আকর্ষণ, আ বিগ Huge ড্র attraction. মানে বড় আকর্ষণ, আ বিগ ড্র মানে কি? বড় আকর্ষণ। তারেক রহমান এখন কি? ইজ আ বিগ ড্র অফ দ্য কান্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশের এখন বড় আকর্ষণ কি? তারেক জিয়া কিন্তু, হ্যাঁ। সো আ বিগ ড্র মানে কি? বড় আকর্ষণ, মনে থাকে জানো? আ বিগ ড্র বড় আকর্ষণ। তাহলে আনসার কি হবে একটু বলেন না? বি নাম্বার, A huge attraction. আ হিউজ অ্যাট্রাকশন মানে আ বিগ ড্র। ওকে স্বপ্না মারুফ, অসংখ্য ধন্যবাদ। এবার আসো, when he heard that he had once again not been selected, যখন সে শুনলো তাকে আবার সিলেক্ট করা হয়নি, হি লস্ট হার্ট মানে কি? মর্মাহত হওয়া, মানে কি? উৎসাহ হারিয়ে ফেলা। লুজ হার্ট, এই লুজের পাস্ট ফর্ম কিন্তু লস, লস্ট, তাই না? লুজ লস্ট লস্ট, লস্ট হার্ট মানে কি? লুজ হার্ট মানে কি? মানে নিরুৎসাহিত হওয়া, মর্মাহত হওয়া, নিরুৎসাহিত হওয়া। লুজ হার্ট মানে নিরুৎসাহিত হওয়া। তাহলে কি হবে ভাই? বিকাম Became discouraged. ভাই আবার তিনটা খুব ইম্পর্টেন্ট, একটু শোনো না। প্রথমত ডাই ইন হার্নেস, আমার সাথে সাথে ডাই ইন হার্নেস কর্মরত Die in অবস্থায় harness. মারা যাওয়া। এই উচ্চারণ করা মানে মিউট করে উচ্চারণ করতে পারো, আনমিউট করে উচ্চারণ করা যাবে না। তাহলে ডাই ইন হার্নেস কর্মরত অবস্থায় মারা যাওয়া। আ বিগ ড্র বড় আকর্ষণ, আ বিগ ড্র বড় আকর্ষণ। লুজ হার্ট মানে নিরুৎসাহিত হওয়া বা মর্মাহত হওয়া। বিকাম ডিসকারেজড, বিকাম ডিসকারেজড। এবার আসো, হি ওয়াজ আনডিসাইডেড, সে না আনডিসাইডেড ছিল। হি লেট দ্য গ্রাস গ্রো আন্ডার হিজ ফিট। আচ্ছা, লেট দ্য গ্রাস গ্রো আন্ডার হিজ ফিট মানে কি ভাই? খুবই অলস, অলসতার সহিত সময় কাটানো, অলসতার সহিত সময় কাটানো মানে শোনো, যে জায়গায় মুভ করা হয় সে জায়গায় কোনদিন ঘাস জন্মায় না,
ঘাস জন্মায় কোন জায়গায়? যেখানে কোনো পা পড়ে না বা স্থির অবস্থায় থাকবে। এখন শোনো ভাই, লেট দ্য গ্রাস, ঘাস জন্মাই গেছে, গ্রো আন্ডার হিজ ফিট, তার পায়ের নিচে, পায়ের পাতার নিচে ঘাস জন্মাইছে, মানে কি এই পাশে নড়াই না। নড়াই না মানে কি? সেই স্থির থাকে, কালক্ষেপণ করে, অলসতার সহিত সময় নষ্ট করে। তাহলে স্যার লেট লেখাগুলো দ্য, ভালোভাবে দেখা যাচ্ছে না। হ্যাঁ বুঝি না, আরেকবার বলো ভাই, কি বলতে চাচ্ছ? লেখাগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না স্যার। লেখাগুলা ভালোভাবে দেখা না গেলে তো অন্যদের ক্ষেত্রেও কি আপনার একই নেটওয়ার্ক সমস্যা? প্রবলেম না স্যার, ঠিক আছে না দেখা স্যার যাচ্ছে। ঠিক আছে। ভাই, স্যার আমাদের ঠিক ভাই আছে। কি আমাদের এখানে নেটটা খুব স্ট্রং থাকে, কিন্তু তোমাদের দেখা যাচ্ছে ব্যক্তি পর্যায়ে নেটটা অতটা মাঝে মাঝে ঝামেলা করতে পারে। একটু হাই মানে স্ট্রং নেট না হইলে না সমস্যা হয় ক্লাস করতে। হ্যাঁ, এবং আমরা কিন্তু খুব মানে ভালো বোর্ডে ক্লাস নিই, ভালো আমরা মানে আমাদের যে ক্যামেরাটা খুব উন্নত মানের, কিন্তু এই পুরো রুমটা ডেকোরেট করতে 14.5 লাখ টাকা লাগছে। মানে এটা এমনি জাহির করার জন্য না, মানে আমরা চেষ্টা করেছি তোমাদেরকে ওই মাপের একটা পরিবেশ দেওয়ার জন্য। ওকে আসো, তারপরে আমাদের সমস্যা থাকতে পারে, এটা থাকবে বাংলাদেশে। শোনো, লেট দ্য গ্রাস আন্ডার হিজ ফিট, মানে কি ঘাস জন্মে যাচ্ছে পায়ের নিচে, মানে কি আমি পা নড়াচ্ছিই না, তার মানে কি কালক্ষেপণ করা, অলসতার সহিত সময় নষ্ট করা। এটা এখন বলো কোনটা হবে, দ্রুত দ্রুত। এই স্যাট আনমুভিং, মানে আমি আনমুভিং অবস্থায় বসে আছি, এই বললাম আমি এতক্ষণ ধরে। লয়টার, লয়টার মানে বিলম্ব করা, কালক্ষেপণ করা। লয়টার অ্যারাউন্ড মানে কি আমি কালক্ষেপণ করতেছি, বিলম্ব করতেছি। এটা হলো এ নাম্বার উত্তর। তাহলে লেট দ্য গ্রাস আন্ডার হিজ ফিট মানে কি অলসতার সহিত সময় নষ্ট করা বা কালক্ষেপণ করা। লয়টার্ড অ্যারাউন্ড, লয়টার্ড অ্যারাউন্ড, মন থাকে জানো। এবার আসো, ব্যাক স্টিয়ার ইনফ্লুয়েন্স বাংলাদেশের ক্ষেত্রে খুব হয়, মানে হলো কি জানো, মানে ব্যাক স্টিয়ার ইনফ্লুয়েন্স মানে কি প্রভাব, আর ব্যাক স্টিয়ার মানে কি পিছন থেকে প্রভাব খাটানো। মানে কি আমরা যেটা করি প্রমোশনের ক্ষেত্রে, তদবির মানে যেটা করি সেটাকে বলা হয় ব্যাক স্টিয়ার ইনফ্লুয়েন্স, মানে কি অনৈতিক প্রভাব। ব্যাক স্টিয়ার ইনফ্লুয়েন্স, ব্যাক স্টিয়ার ইনফ্লুয়েন্স মানে কি ভাই, অন্যায়ভাবে কোনো যে প্রভাবটা আমরা খাটাই, ব্যাক স্টিয়ার ইনফ্লুয়েন্স, অনৈতিক অন্যায় যে প্রভাবটা খাটাই সেটাকে ব্যাক স্টিয়ার ইনফ্লুয়েন্স। তোরে আমি দেখে নিব, আমারে চিনিস? ওকে, তাহলে ব্যাক স্টিয়ার ইনফ্লুয়েন্স কোনটা হবে একটু বলেন না ভাই, মানে অন্যায়ভাবে যে Secret and unfair influence. আনফেয়ার ইনফ্লুয়েন্স। ওকে, এবার আসো, কোম্পানিজ প্রডিউসিং গুড, কোম্পানিগুলো পণ্য তৈরি করতেছে, প্লে টু দ্য গ্যালারি টু বুস্ট দিয়ার সেল। ভাই প্লে টু দ্য গ্যালারি মানে লোক দেখানো, প্লে টু দ্য গ্যালারি মানে কি লোক দেখানো কাজ করা বা লোক দেখানো কোনো কিছু করা, এটাকে বলি প্লে টু দ্য গ্যালারি। মানে শোনো, আমরা খেলা করবো কি দেশ জেতার জন্য না, কিন্তু না, যখন আমরা প্লে টু দ্য গ্যালারি মানে কি গ্যালারির মানুষকে সন্তুষ্ট করার জন্য খেলবো, তার মানে কি বুঝাবে, এটা লোক দেখানো কোনো কাজ করা। প্লে টু দ্য গ্যালারি মানে কি লোক দেখানো কাজ করা, এটাকে আমরা বলবো প্লে টু দ্য গ্যালারি। যে আমি তোমাদের ফেসবুকে লাইভ ক্লাস নিব, ভাই এই লাইভ মানে কি আমি হাবিজাবি তোমাদেরকে পড়াবো না, অবশ্যই কোয়ালিটিফুল কিছু দিব যেটা তোমরা আমার সাথে 1 ঘন্টা 2 ঘন্টা যা থাকবা কোয়ালিটিফুল টাইম পাস করো, যেন পরীক্ষায় তোমার কাজে দেয়। একটু শোনো না, আমাদের মাত্র 8টা ভোকাবুলারি পার্ট আছে, 8টা ভোকাবুলারি পার্ট। সো একটু চিন্তা করো না, এই ইডিয়মস এন্ড ফ্রেজ আমি যে 300টা দিব ইনশাআল্লাহ এর বাইরে পড়তে হবে না। তাহলে একবার আমার সাথে পড়লা, নিজে বাসায় পড়লা, ব্যাস 2টা ক্লাসেই তো 150 300টা হয়ে যাবে। সো এটা একটু বুঝতে হয়, কঠিন কিছু না, একটু নিজে চিন্তা করলে মানে হইলে হয়ে যায়। স্যার এই ক্লাস কি রেকর্ড পাবো? হ্যাঁ রেকর্ড পাবে মাস্টার বেসে। আসো তাহলে প্লে টু দ্য গ্যালারি মানে কি ভাই লোক দেখানো কাজ করা। বলো আনসার কোনটা হবে, লোক দেখানো কাজ করা কি হবে ভাই? Cater to public taste. attempt to appeal to popular taste. ওকে, তাহলে আসো প্রথম দিকে, লেট দ্য গ্রাস স্যার বি নাম্বার হলো না কেন স্যার? কোনটা কোনটা ই নাম্বার? Cater to public test, public ডিপেন্ড test কে আপন ক্যাটার দ্য করা। পাবলিক ফর অ্যাপ্রুভ, এটাই তো হবে ওম্মা, এটাই তো হবে 50-এর আনসার ডি তো হবে। দেখি দাঁড়াও একটু ওয়েট করো। ডিপেন্ড নির্ভর করে, আপন দ্য পাবলিক, পাবলিকের উপরে, ফর অ্যাপ্রুভাল এই অনুমোদনের জন্য মানুষের কাছে, মানে এটা ভালো করে বুঝো, ডিপেন্ড আপন নির্ভর করা, দ্য পাবলিক জনগণের উপরে নির্ভর করা, ফর অ্যাপ্রুভাল অনুমোদনের জন্য জনগণের উপর নির্ভর করা। এটা বুঝাচ্ছে নাকি লোক দেখানো কাজ করা বুঝাচ্ছে? দেখো তো কোনটা বেশি সুন্দর। অ্যাটেম্প টু আপিল, আমি নজর কাটতে চাচ্ছি, টু পপুলার টেস্ট মানে কি মানুষ যেটা চাই ওই ওয়েতে যাইতে চাচ্ছি, ওইটা বলবো নাকি কোয়ালিটি বাদ দিয়ে শুধু আমি মানুষের কথা চিন্তা করব? তা না, এখানে আনসারটা সিটাই ঠিক আছে, ডি না। না স্যার বি বলতেছি, বি 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 আচ্ছা বি দেখেন। বি ক্যাটার টু দ্য পাবলিক টেস্ট, না পাবলিক টেস্টকে তুমি তো ক্যাটারিং করতে পারতেছো না, পাবলিক টেস্টকে তো ক্যাটারিং করে, ক্যাটারিং মানে কি আমি আমার মতো করে ভাগ করে নিব, তা না। আনসার সি ফর চিটাগং। ওকে, আমি চেষ্টা করব জনগণের মনোযোগ আকর্ষণ করা, এটাই হবে। ওকে, এবার আসো তাহলে ভালো করে, লেট দ্য গ্রাস গ্রো আন্ডার হিজ ফিট মানে কি অলসতার সহিত সময় নষ্ট করা, লয়টার্ড অ্যারাউন্ড, লয়টার্ড অ্যারাউন্ড। এবার আসো, ব্যাক স্টার ইনফ্লুয়েন্স মানে কি অনৈতিক এবং গোপন প্রভাব, তাহলে আনসার কি হবে, সিক্রেট ইনফ্লুয়েন্স। প্লে টু দ্য গ্যালারি লোক দেখানো কাজ করা, আনসার সি নাম্বার 51। একটু ভালো করে বুঝো ভাই, খুব সুন্দর একটা জিনিস, স্টিউ ইন হিজ ওন জুস, নিজের কর্মফল ভোগ করা, নিজের পাপের শাস্তি নিজে ভোগ করা আর কি, এটাকে বলা হয় স্টিউ ইন হিজ ওন জুস।
নিজের কর্মফল ভোগ করা, নিজের কর্মফল ভোগ করা। এখন যে অনৈতিক কাজ করতেছো বা এখন যে মানুষকে মনে কষ্ট দিচ্ছ, ভাই এটা নিজেই সাফার করতে হবে, প্রকৃতি রিটার্ন দেবে। তাহলে কি হলো? স্টিউ ইন হিজ ওন জুস, নিজের কর্মফল নিজে ভোগ করা। ক্লিয়ার বিষয়টা? সো অন্যায় করার আগে মনে রেখো, আল্লাহ সৃষ্টিকর্তা কি করবে জানি না, এক এক ধর্মের এক এক সৃষ্টিকর্তা, কিন্তু প্রকৃতি এর প্রতিশোধ নেবে, মনে রাখো। ওকে? সো মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, মনে রাখবা। ইয়ে দুই ধরনের, একটা হলো কি বলে এটাকে, হক। হক হলো দুই ধরনের, একটা বান্দার হক, একটা আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিতে পারে, সে মহান, সে কিন্তু অনেক ক্ষমাশীল, রাজ্জাক। কিন্তু বান্দার হক, বি কেয়ারফুল, বান্দার হক মাইরো না, খবর আছে। ওকে? স্যার মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না স্যার, এই মনে কষ্ট ব্যাপারটা একটু দেওয়া যদি যাবে না, কিন্তু তোমাদের একটা কথা বলি, জীবন থেকে নেওয়া। মেয়েরা, তোমাদের বয়ফ্রেন্ড যদি চাকরি না পায়, জীবনেও তাকে বিয়ে করবা না, সুখে থাকবা। আর ছেলেরা, তোমরা চাকরি পাইলে মানুষের হক আগে মাথায় রাখবা, তোমার গার্লফ্রেন্ডকে বিয়ে করবা, মনে থাকে জানো। মেয়েদের বেলায় হক চিন্তা না করার স্যার, দরকার নেই। দ্বিচারিতা হলো না স্যার তোমরা না, ব্যাপারটা? কোনো দ্বিচারিতা না, এটা রিয়েল। সো মেয়েদের ক্ষেত্রে হক ফক এসব চিন্তা করো না, মনে করবা চাকরি না পাইলে জীবনেও সুখে থাকবে না। আর ছেলেদের ক্ষেত্রে উল্টা, চাকরি পাইলে আগে গার্লফ্রেন্ডে বিয়ে করবা। আসো, এরপরে পরে ব্যাখ্যা হবে ক্লাসে, যেহেতু ফেসবুক লাইভ হচ্ছে তো অত ব্যাখ্যা দিতে পারবো না। হ্যাঁ, পরে কথা হবে এগুলা নিয়ে। আমাদের সাথে এখন শুধু স্যার এটা যতটুকু কেমন বললাম কথা ততটুকু পালন করো, ভালো থাকবা। আসো, স্টিউ ইন হিজ ওন জুস, স্টিউ ইন হিজ ওন জুস মানে কি? নিজের কর্মফল ভোগ করা, কর্মফল ভোগ করা, কর্মফল ভোগ করা। কি হবে দেখো তো? সাফার ওন অ্যাক্ট। এবার আসো, খুব চমৎকার। আচ্ছা, আই এম অ্যাফ্রাইড, আমি খুবই ভীত। হি ইজ বার্নিং দ্য ক্যান্ডেল বোথ এন্ডস, সে উভয় দিক থেকে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিয়েছে, এন্ড রানিং হিজ লাইফ, এবং তার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। ভাই, বার্নিং দ্য ক্যান্ডেল এট দ্য বোথ উভয় এন্ডস সংকট। মানে কি? অতিরিক্ত পরিশ্রম করা, অতিরিক্ত কায়িক পরিশ্রম বা শরীরের ক্ষতি হবে এমন কিছু কাজ করা, অতিরিক্ত পরিশ্রম করা। আনসার কি হবে দেখো তো ভাই? 52 নম্বরের আনসার কি হবে, একটু দ্রুত দেখো। এই যে overtaxing his energies. এনার্জিস, মিনিংটা পড়লে বোঝা যায়। আই এম অ্যাফ্রাইড, আমি খুবই ভীত। হি ইজ বার্নিং দ্য ক্যান্ডেল এট বোথ এন্ড, সে উভয় দিক থেকে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিয়েছে, এন্ড রানিং হিজ লাইফ, এবং রুইন, এবং তার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। তার মানে কি? সে অতিরিক্ত পরিশ্রম করতেছে। তাহলে বার্নিং দ্য ক্যান্ডেল এট দ্য এন্ডস মানে কি? অতিরিক্ত পরিশ্রম করা, অতিরিক্ত পরিশ্রম করা। আনসার সি নাম্বার, কোনো ভুল দেয়, এটাই উত্তর হবে। এবার আসো, ব্লো হিজ ওন ট্রাম্পেট, নিজের ঢোল নিজে পিটানো। ব্লো বাজানো, হিজ ওন ট্রাম্পেট, নিজের ঢোল নিজে পেটানো, নিজের ঢোল নিজে পেটানো। তাহলে কি হবে বলো ভাই? নিজের ঢোলে নিজে বাড়ি দেওয়া। আনসার কি? দ্রুত বলো না, কোনটা হবে? প্রেজেস হিমসেলফ। নিজের প্রশংসা নিজে করা, নিজের প্রশংসা নিজে করা। 18 ব্যাচে ভর্তি হয়েছিলাম, চাকরিত রেকর্ড ক্লাস করলে সামনের পরীক্ষাগুলোতে ভালো করা যাবে, নাকি নতুন ব্যাচে ভর্তি হবে? কোনো দরকার নেই ভাই, তুমি 18 ব্যাচে ক্লাস করেছো, আমার নতুন করে ভর্তি হওয়ার দরকার নেই। তুমি চমৎকারভাবে 18 ব্যাচের রেকর্ড ক্লাসগুলো করো। যদি নতুন ভর্তি হইতে চাও, প্রিমিয়াম রিটেন ব্যাচে ভর্তি হবে। যেহেতু রেগুলার ব্যাচে ভর্তি হয়েছে, তোমার রেগুলার ব্যাচে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। একই ওইটা করলেও তোমার একদম 100% কভার করবে। আচ্ছা, ক্লাস শেষে পিডিএফ শেয়ার করলে ভালো হতো। শেষ বিকালের গল্পে তুমি, ওরে বাবা, আমি না, যাই হোক, শেষ বিকালের গল্পে ক্র্যাশ না। কোর্সে কি এটা শীট পাবো আমরা স্যার? হ্যাঁ পাবে। না, ক্র্যাশ কোর্সের সাথে তোমাদের প্রিমিয়াম ক্র্যাশ কোর্সের লোকদেরকে তোমরা মাস্টার ব্যাচে কিভাবে অ্যাক্সেস পাইছো? অন্য ব্যাচ না আমাদের থাকলে দিছে স্যার, পাঠিয়ে দিছে স্যার আমাদের। পাঠাই আজকে আমাদের দুইটা ক্লাস ছিল। ওকে, নো এটা সম্ভব না, সুযোগ নিব না জানি স্যার, না। সুযোগ ভরপুর নিব, জুই পাইছি সুযোগ ইসলাম নিব। মারুফ, জুই, অসংখ্য ধন্যবাদ। ওকে স্যার, আজকের পিডিএফ পাবা দ্রুত। আমি অলরেডি আপলোড করি নাই, আপলোড করব একদম আপডেটেড আগামী কালকে। আসো, মোট 300টা, এর মধ্যে 175টা আমি প্রুফ চেক করেছি, আরো 175 আরো 125টা মতো আছে, প্রুফ চেক করে আগামী কালকেই দিয়ে দিব। আসো স্যার, আমাদের ক্লাস বেসে ভোকাব শীটগুলা দেওয়া হয় নাই। হ্যাঁ, ভোকাব শীট পেয়ে যাবা একদম আগামী কালকে কনফার্ম ইনশাআল্লাহ। আমি বলে গিয়েছিলাম, ওরা করে নাই। শোনো, বার্নিং দ্য ক্যান্ডেল এট বোথ এন্ডস, বার্নিং দ্য ক্যান্ডেল এট বোথ এন্ডস মানে কি? ব্যাপক হারে পরিশ্রম করা। এবার আসো, বলো হিজ ওন ট্রাম্পেট, তাহলে একটু বলি সবাই প্রথম থেকে। স্টিউ হিজ ওন জুস, নিজের কর্মফল ভোগ করা। স্টিউ হিজ ওন জুস, নিজের কর্মফল ভোগ করা। বার্নিং দ্য ক্যান্ডেল এট বোথ এন্ডস মানে কি? অতিরিক্ত পরিশ্রম করা, ব্লো হিজ ওন ট্রাম্পেট, নিজের ঢোল নিজে পেটানো। মনে থাকে? এবার আসো, আউট অ্যান্ড আউট, খুবই ইম্পর্টেন্ট রে ভাই। আউট অ্যান্ড আউট, সম্পূর্ণরূপে, কমপ্লিটলি, থ্রোলি। আবার আউট অ্যান্ড আউট, সম্পূর্ণরূপে, কমপ্লিটলি, অথবা কি হবে? থ্রোলি বা কমপ্লিটলি। কই বলেন কোন জায়গায় আছে? এই যে বি নাম্বার, থ্রোলি বা কমপ্লিটলি, যে কোনো একটা থাকবে। ওকে জুই, অসংখ্য ধন্যবাদ। আসো, আউট অ্যান্ড আউট মানে কি? সম্পূর্ণরূপে বা থ্রোলি, মনে থাকে জানো। এবার আসো, দ্য কেস অফ হেল্ড ওভার, এটা বোঝা যাচ্ছে এই কেসটা হেল্ড ওভার হয়ে রয়েছে ডিউ টু দ্য গ্রেট অপোজিশন টু ইট, ব্যাপক বিরোধিতার কারণে কেসটা
হোল্ড ওভার মানে কি স্থগিত, স্থগিত অবস্থায় আছে, স্থগিত কি হবে বলো দ্রুত? পোস্টপোন, Postpone. পোস্টপোন মানে কি Postpone. স্থগিত থাকা, পোস্টপোন। স্যার আমি নতুন, আমি ব্যাংক জবের প্রিপারেশন নিতে চাচ্ছি, সব ব্যাংকের জন্য এটার জন্য কোনো ব্যাচে ভর্তি হলে আমার জন্য ভালো হবে প্লিজ। আমি বলি তোমার জন্য প্রিমিয়াম রিটেন ব্যাচ না, তুমি ভর্তি হবা আমাদের টার্নিং পয়েন্ট ব্যাংক জব রেগুলার ব্যাচ, টার্নিং পয়েন্ট ব্যাংক জব রেগুলার ব্যাচ। ক্লিয়ার বোন? ওকে, এবার আসো তাহলে আউট অ্যান্ড আউট সম্পূর্ণরূপে মনে থাকে যেন, সম্পূর্ণরূপে কমপ্লিটলি থ্রোলি, হোল্ড ওভার স্থগিত, পোস্টপোন পোস্টপোন পোস্টপোন। এবার আসো এই আবার দেখো খুব চমৎকার ভাবে, প্লাউ আর লোনলি ফাররো, ভাই ভালো করে বুঝো, প্লাউ মানে ওই যে লাঙল, আর লোনলি একা একা, ফাররো দীর্ঘ পথ আমি একা একা লাঙল চষবো, তার মানে কি কোনো কঠিন কাজ অসাধ্য কাজ একা একা সম্পাদন সম্পাদন করা, কোনো অসাধ্য কাজ বা কঠিন কাজ একা সম্পাদন করা, মিনিং দিয়েই তো বোঝা যায়, একটু বোঝার বিষয় শুধু। প্লাউ আর লোনলি ফাররো তার মানে কি একা একা দীর্ঘ পথ লাঙল টানা, তার মানে কি কোনো কঠিন কাজ একা সম্পাদন করা। আনসার কোনটা হবে দ্রুত বলেন? Do without the help of others. উইদাউট দ্য হেল্প অফ আদার্স। তাহলে একটু চমৎকার ভাবে আরেকবার রিভাইজ করি প্লিজ, মন দিয়ে শোনেন। হেল্প অফ আউট অ্যান্ড আউট সম্পূর্ণরূপে, আউট অ্যান্ড আউট সম্পূর্ণরূপে। স্যার কাইন্ডলি 52টা আরেকবার বলবেন? আপু 52 তো পিছনে তো আমি যাই না, আমার এটা ধর্ম, আমি যাকে একবার মানে পিছনে ফেলে আসছি আমি তার কথা মনে Burning করি না। candle, এবং তোমাকেও burning বলবো the স্বপ্না, candle at the both তুমি sides. পিছনের কথা অতিরিক্ত মনে করো পরিশ্রম। না, তাহলে তুমি অসন্তুষ্টিতে থাকবা, তুমি বর্তমানে যে আছে তার কথাই চিন্তা করো। সো 52 বাদ, এখন তুমি 54 থেকে শুরু করো, তাহলে লাইফটা সুখের হবে। হ্যাঁ, সবার জন্য কিন্তু জীবন থেকে নেওয়া। তাহলে আসো আউট অ্যান্ড আউট মানে কি সম্পূর্ণরূপে, হোল্ড ওভার মানে কি স্থগিত, পোস্টপোন, আর প্লাউ আর এই কথা বলো না, প্লাউ আর লোনলি ফাররো তার মানে কি একা একা কঠিন কোনো অসাধ্য কাজ সাধন করা, একা একা অসাধ্য কাজ সাধন করা। আসো 57 নাম্বার, সিম্পল বোঝা যায়, একটু ভালো করে বুঝো। পুট আই স্পোক ইন মাই হুইল, ইন মাই হুইল, ভাই আমার চাকার মধ্যে একটা লাঠি ঢুকাই দেওয়া। ধরো আমি সাইকেল চালাচ্ছি, আগে বাড়াচ্ছি, এখন ওর মধ্যে একটা লাঠি ঢুকাই দিয়েছো, তার মানে কি বলো? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট না, আমার সাইকেল চালানোতে তুমি বাধা দিয়েছো, মানে কি আচ্ছা। আমার অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করা। তাহলে পুট আ স্পোক ইন সামওয়ানস হুইল, কাহারো উন্নতিতে, কাহারো অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করা। আমি বোঝাতে পেরেছি? পড়লেই জি, বোঝা স্যার। যাচ্ছে। তাহলে পুট আ স্পোক, একটি স্পোক রেখে দাও, কেটে দাও, ইন আ হুইল আমার চাকার মধ্যে, তাহলে কি হবে? কাহারো উন্নতিতে বা কাহারো অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করা, কাহারো উন্নতিতে বা কাহারো অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করা। দেখো তো কোনটা হবে, দ্রুত বলো, দ্রুত বলো। Distract the plan. নো নো, তোমরা Thwart জানো it in না। the execution Thwart of the in plan. the execution of the plan. এটা কিন্তু সিনোনিমেও আসবে, না পারলে কিন্তু খবর আছে ভাই। থোয়ার্ট মানে বাধা দেওয়া, THWART, THWART এর অর্থ হলো বাধা দেওয়া, THWART এর সিনোনিম কিন্তু হিন্ডার। এর সিনোনিম কি? হিন্ডার। এর সিনোনিম কি? অবস্ট্রাক্ট, অবস্ট্রাক্ট, অবস্ট্রাক্ট মনে থাকবে তো? এর সিনোনিম কি? ইম্পিড। আমি বুড়ো বয়সে মনে থাকে, তোমাদের মনে থাকে না কেন? ইমপেড মানে Impede ব্যাহত করা। মানে বাধা দেওয়া, হিন্ডার মানে বাধা দেওয়া, থোয়ার্ট মানে বাধা দেওয়া, হিন্ডার মানে বাধা দেওয়া, অবস্ট্রাক্ট মানে বাধা দেওয়া, ইম্পিড মানে বাধা দেওয়া। মনে থাকবে তো ভাই? সিনোনিমে কিন্তু বারবার আসে, না পারলে খবর আছে। আসো তাহলে ভাই, পুট আ স্পোক ইন মাই হুইল, আমার চাকার মধ্যে স্পোক ঢুকাই দেওয়া মানে কারো উন্নতিতে বাধা দেওয়া। থোয়ার্টেড বাধা দেওয়া, ইন দ্য এক্সিকিউশন সম্পাদনে অফ দ্য প্ল্যান, কারোর পরিকল্পনা বাস্তবায়নে বাধা দেওয়া, কারোর পরিকল্পনা বাস্তবায়নে বাধা দেওয়া। আচ্ছা উর্মিলা কি এখনই ক্লান্ত? স্যার আজ কয়টা পড়াবেন? স্যার আজকে মিনিমাম 100 পর্যন্ত যাবো। ক্লান্ত হইলে বলো, কোনো সমস্যা নেই, শেষ করে দিব। ওকে মাই ডিয়ার, অনেকদিন পরে নিচ্ছি তো একটু ইমোশন কাজ করতেছে। ওকে, তাহলে কি পারলাম? পুট আই স্মোক ইন মাই হুইল, কারো উন্নতিতে বাধা সৃষ্টি করা মানে কি হবে ভাই? থোয়ার্ট। এবার আসো, ইট ইজ নো লঙ্গার ইজি, এটা খুব কঠিন মানে খুব ইজি না। টু স্ট্রাইক গোল্ড, স্ট্রাইক গোল্ড মানে কি? সোনাতে আঘাত করা। অনেক কিছু থাকবে এর মধ্যে, সোনাতে আঘাত করতে হবে তোমাকে। ইন শেক্সপিয়ার্স রিসার্চ, শেক্সপিয়ারের রিসার্চে সোনাতে আঘাত করা খুব কঠিন কিছু না, মানে কঠিন কিছু। ওকে দেখো, ইট ইজ নো লঙ্গার ইজি, এটা অনেক সহজ ভেবো না। টু স্ট্রাইক গোল্ড মানে কি? অনেক কিছুর মধ্যে গোল্ডকে আঘাত করব আমি। শেক্সপিয়ার্স রিসার্চ সিন্স মাস ওয়ার্ক হ্যাজ অলরেডি বিন কি ডান অন হিম, মানে শেক্সপিয়ারের কার্যক্রম থেকে তুমি যে মানে স্ট্রাইক দ্য গোল্ড, গোল্ডকে আঘাত করবে, খুব কঠিন বিষয় এটা ভাই। একটু আমি তোমাকে বলি, স্ট্রাইক গোল্ড অর্থ কি জানো? গুরুত্বপূর্ণ তথ্য অনুধাবন করা বা আবিষ্কার করা, গুরুত্বপূর্ণ তথ্য
আবিষ্কার করা। ধরো আমি এত বড় একটা লেখা দিলাম তোমাদেরকে, এই লেখার সবগুলা কিন্তু গুরুত্বপূর্ণ না, কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ। ওই গুরুত্বপূর্ণ জিনিসকে তুমি আবিষ্কার যখন করবা, এটাকেই বলা হয় ট্রাই টু স্ট্রাইক দ্য গোল্ড। ট্রাই টু স্ট্রাইক দ্য গোল্ড মানে কি, গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ পয়েন্ট আবিষ্কার করার চেষ্টা করো। ওকে, মনে থাকে জানো? ওকে, সো গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করা। ওকে, গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করা। তাহলে আনসার কি হবে একটু বলো? এই যে আনকভার uncover, ফাইন্ড find ভ্যালুয়েবল valuable লাইন অফ line or আর্গুমেন্ট অর argument. ইনফরমেশন। আচ্ছা, তোমাদেরকে একটু বলি, আমাদের কিন্তু দুইটা ব্রাঞ্চ অফলাইনে, একটা মিরপুর 10, একটা রাজশাহী। আমরা কিন্তু রাজশাহীতে ব্রাঞ্চ দিয়েছি, আর অনলাইন তো তোমরা আসোই। আমাদের অনলাইন অফলাইন সেম সার্ভিস। তবে রাজশাহীর স্টুডেন্টরা অবশ্যই রাজশাহী ব্রাঞ্চে তোমরা যুক্ত হবে। ক্লিয়ার? ওকে মাই ডিয়ার, তাহলে আসো আমরা আবার প্রথম থেকে একটু পড়ি। পুট আই স্পোক ইন মাই হইল, কারো উন্নতিতে বাধা সৃষ্টি করা। স্ট্রাইক গোল্ড, গোপন তথ্য মানে মূল তথ্য বা গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করা। এই দুইটাই আছে। এবার আসো পরেরটাই চলে যাই। আচ্ছা, বার্নিং কোশ্চেন আমরা সকলেই জানি। বার্নিং কোশ্চেন মানে কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বা আলোচিত বিষয়টা, বার্নিং কোশ্চেন, আলোচিত বিষয়। যেন আমাদের মাননীয় প্রধান মানে বিগত যে প্রধানমন্ত্রী আমাদের, হ্যাঁ, বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন, তো এখানে এটা আমাদেরকে বার্নিং কোশ্চেন। কয়দিন আগে হাদি ভাই মারা গিয়েছিল, এটা ছিল আমাদের বার্নিং কোশ্চেন। মানে কি, আলোচিত বিষয়। বার্নিং কোশ্চেন মানে আলোচিত বিষয়। আর ওয়াইডলি ডিবেটেবল ইস্যু, ডিবেটেড ইস্যু। যদি এটাতে কোনো ডিবেট নেই, সে ভালো মানুষ, এটাতে কোনো ডিবেট নেই। আচ্ছা, বেল দ্য ক্যাট, গুরুত্বপূর্ণ কাজের মানে দায়িত্ব গ্রহণ করা বা গুরুত্বপূর্ণ কাজে নেতৃত্ব দেওয়া। বেল দ্য ক্যাট, গুরুত্বপূর্ণ কাজে নেতৃত্ব দেওয়া, গুরুত্বপূর্ণ কাজে নেতৃত্ব দেওয়া। ভাই কোনোদিন ভুলবা না, একটু শোনো না। বেল দ্য ক্যাট কোথা থেকে আসছে? একটা বিড়াল ইঁদুরদেরকে প্রচুর জ্বালাতন করতো, প্রচুর ইঁদুর ধরতো। এখন ইঁদুররা একটা মিটিং বসাইছে, কি করা যায়, এই বিড়ালের থেকে বাঁচবো কি করে। তখন একটা ইঁদুর বলল, একটা কাজ করা যেতে পারে, বিড়ালের গলায় ঘন্টা বাঁধাইতে হবে। যখনই বিড়াল আসবে তখন আমরা সচেতন হয়ে যাবো, কারণ ঘন্টা বেজে উঠবে। তখন একজন প্রবীণ ইঁদুর বলল, ঠিক আছে, তোমার বুদ্ধিটা খুবই চমৎকার, কিন্তু এই বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? তার মানে কি, ওই কাজে নেতৃত্ব দেবে কে? তাহলে বেল দ্য ক্যাট মানে কি, কঠিন কাজের নেতৃত্ব দেওয়া। আর ভুলা না কোনোদিন, হ্যাঁ। বেল দ্য ক্যাট মানে কি, কঠিন কাজের নেতৃত্ব দেওয়া, কঠিন কাজের নেতৃত্ব দেওয়া। টু লিড ইন ডেঞ্জার, টু টেক লিড ইন ডেঞ্জার। ওকে, কোনো ডেঞ্জারে লিড দেওয়া। এবার আসো, খুব ইম্পর্টেন্ট, অন দা ওয়েন মানে রাসমান, মানে কুমার দিকে যেটা আছে, অন দা ওয়েন মনে থাকে জানো? অন দা ওয়েন মানে কি, যেটা হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, হ্রাসমান, হ্রাসমান। কি হবে দ্রুত বলো? এই যে গ্রোয়িং লেস, গ্রোয়িং লেস মানে খুবই ইম্পর্টেন্ট সবগুলা। ভাই বার্নিং কোশ্চেন মানে কি, গুরুত্বপূর্ণ বিষয়। বার্নিং কোশ্চেন মানে কি, গুরুত্বপূর্ণ বিষয়। বেল দ্য ক্যাট মানে কি ভাই, গুরুত্বপূর্ণ কাজে নেতৃত্ব দেওয়া। আর অন দা ওয়েন মানে কি, হ্রাসমান, যেটা কমে যাচ্ছে দিনে দিনে, মানে কি গ্রোয়িং লেস। মনে থাকে জানো? এবার আসো, ফর গুড, ভাই কি যে ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে সবগুলো ইম্পর্টেন্ট। ফর গুড চিরতরে, ফর গুড চিরতরে, প্রাইমারিতে 2 বার আসছে, ব্যাংকে আসছে কয়েকবার। ফর গুড মানে কি, চিরতরে, চিরতরে। কি হবে বলো দ্রুত দ্রুত, আনসার বলো। ফরএভার, ফরএভার, ফরএভার। মনে থাকে জানো? এবার আসো ভাই, গো অফ একটা ট্যানজেন্ট। এই ট্যানজেন্ট কোনটা? এটা আমার বৃত্ত, মনে রেখো। এই বৃত্তর পাশ দিয়ে পরিধি বরাবর যে জিনিসটা টাচ করে সেটাকে ট্যানজেন্ট বলে। তার মানে কি, মূল অংশে না যেয়ে বাইরে দিয়ে চলে যাওয়া। তাহলে কি হবে ভাই, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা না করে অপ্রাসঙ্গিক বিষয় আলোচনা করা, এটাকে বলা হয় গো অফ অফ আ ট্যানজেন্ট। গো অফ একটা ট্যানজেন্ট মানে কি ভাই, গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে যাওয়া, গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে যাওয়া, প্রসঙ্গ ছেড়ে অন্যদিকে যাওয়া, প্রসঙ্গ ছেড়ে অন্য আলোচনা করা, এটাকে বলা হয় গো অফ আ ট্যানজেন্ট। তাহলে খুব ইম্পর্টেন্ট, গো অফ একটা ট্যানজেন্ট মানে কি, প্রসঙ্গ ছেড়ে অন্য দিকে চলে যাওয়া বা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা না করে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা। আনসার কি হবে দ্রুত বলো না? চেঞ্জ দ্য সাবজেক্ট ইমিডিয়েটলি। ভাই খুবই ইম্পর্টেন্ট, ফর আ সং, খুব সস্তায়। ফর আ সং মানে খুবই সস্তায়, জিনিসটা তুমি দিয়ে দিলা, ফর আ সং, এত সস্তায় জিনিসটা দিয়ে দিলা। তাহলে ফর আ সং মানে কি হবে ভাই, খুবই সস্তায়। কি হবে? ভেরি চিপলি। খুবই ইম্পর্টেন্ট। ওকে, শোনো না, এই মিউট করে যা শব্দ হচ্ছে শোনো। ফর গুড মানে কি, চিরতরে। ফর গুড মানে কি, চিরতরে। গো অফ আ ট্যানজেন্ট, প্রসঙ্গ ছেড়ে অন্য প্রসঙ্গে চলে যাওয়া। ফর আ সং, খুবই সস্তায়। ফর আ সং মানে খুবই সস্তায়। ওকে জুই, অসংখ্য ধন্যবাদ। ফর আ সং খুবই সস্তায়। 65 নাম্বার, ভাই খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ইজ সস ফর দ্য গুজ? হ্যাঁ, ইজ দ্য সস ফর দ্য গ্যান্ডার। রাজহাঁসের জন্য যা প্রযোজ্য, রাজহংসীর জন্যও তাই প্রযোজ্য। রাজহাঁসের জন্য যা প্রযোজ্য, রাজহংসীর জন্য তাই প্রযোজ্য। তার মানে কি, সবার জন্য একই নিয়ম প্রযোজ্য হওয়া, সবার জন্য একই নীতি প্রযোজ্য হওয়া, এটাকে বলা হয় হোয়াট ইজ গুড ফর দ্য গুজ দ্যাট ইজ গুড ফর আ গ্যান্ডার। ওকে, সো
সকলের জন্য একই রুলস প্রযোজ্য হওয়া, সকলের জন্য একই নিয়ম প্রযোজ্য হওয়া। তাড়াতাড়ি আনসার বলো না। এই যে প্রিন্সিপাল নাম্বার, অফ দ্য ইকুয়াল প্রিন্সিপাল ট্রিটমেন্ট অফ শুড বি ইকুয়াল ট্রিটমেন্ট ইমপ্লিমেন্টেড। শুড বি ইমপ্লিমেন্টেড। ওকে, এবার আসো, দ্য পার্টি স্টলওয়ার্ড মানে ক্ষমতাধর ব্যক্তি বা প্রধান ব্যক্তি। ওই পার্টির যে ক্ষমতাধর ব্যক্তি হ্যাভ অ্যাডভাইস দ্য প্রেসিডেন্টকে অ্যাডভাইস করেছিল টু টেক ইট লাইং ডাউন, টু টেক ইট লাইং ডাউন। এটার অর্থ কি ভাই? প্রতিক্রিয়া না দেখানো বা চুপচাপ থাকা। টেক ইট লাইং ডাউন মানে কোনো কিছু প্রতিক্রিয়া না দেখানো, চুপচাপ থাকা, এটাকে বলি টু টেক ইট লাইং ডাউন। টেক ইট লাইং ডাউন প্রতিক্রিয়া না দেখানো বা চুপচাপ থাকা। টু শো নো রিয়াকশন, টু শো নো রিয়াকশন। শোনো না ভাই, হোয়াট ইজ দ্য সস ফর দ্য গুজ ইজ দ্য সস ফর দ্য গ্যান্ডার। ভাই সকলের জন্য একই নীতি প্রযোজ্য হওয়া। এরপরে কি আছে? আরেকটা হলো টু টেক ইট লাইং ডাউন, কোনো প্রতিক্রিয়া না দেখানো। টু টেক ইট লাইং ডাউন মানে কোনো প্রতিক্রিয়া না দেখানো। ভালো করে বুঝবেন। দ্য থিফ টুক, এই দ্য থিফ টুক টু হিজ হিল, টেক টু হিজ হিল, অ্যাকচুয়ালি টেককে টুক বানাইছে। টেক টু হিজ হিল মানে দৌড়ে পালিয়ে যাওয়া। টেক টু হিজ হিল মানে আমি হিল দিয়ে টেক করেছি, তার মানে কি দৌড়ে পালিয়ে যাওয়া। টেক টু হিজ হিল মানে দৌড়ে পালিয়ে যাওয়া। দ্রুত দ্রুত, কোনটা হবে তাড়াতাড়ি বলো? টেক টু হিজ হিল দৌড়ে পালিয়ে যাওয়া। রান অ্যাওয়ে ফ্রম দ্য সিন। ভাই সেভারাল ব্যাড প্যাসেজ অনেকগুলা সমস্যার সম্মুখীন হওয়া। সেভারেল ব্যাড প্যাসেজ মানে কি? অনেকগুলা সমস্যার সম্মুখীন হওয়া। সেভারেল ব্যাড প্যাসেজ অনেকগুলা সমস্যার সম্মুখীন হওয়া। আনসার কি দ্রুত বলো না? হ্যাড আ ব্যাড টাইম নাকি ওয়েন্ট থ্রু মেনি ইলনেস, হ্যাড মেনি প্রফেশনাল ডিফিকাল্টিজ? কি বলতে হবে দ্রুত এটাই বলো হবে কোনটা? হ্যাড মেনি প্রফেশনাল ডিফিকাল্টিজ। নো, হ্যাড আ ব্যাড টাইম। ওকে, সেভারাল ব্যাড প্যাসেজ মানে হ্যাড মেনি, মানে ব্যাড টাইম তো আর প্লুরাল হয় না, হ্যাড আ ব্যাড টাইম। এটা মনে রাখবে, এটাই উত্তর কিন্তু। হ্যাঁ, হ্যাড মেনি প্রফেশনাল ডিফিকাল্টিজ না রে ভাই, আনসার বি দেওয়া আছে সব জায়গায়, করার কিচ্ছু নাই। মনে রাখবা, বাংলাদেশে যখন কোশ্চেন কপি করা হয় আনসারও কপি করা হবে। আর আমি এগুলো, এই শিটগুলো আমি কোথা থেকে তৈরি করেছি? আমি এত কনফিডেন্টলি কেন বলতেছি আমার এই শিটগুলো পড়লেই হবে? শোনো, এই শিটগুলো তৈরি করেছি examveda.com থেকে। শিটগুলো নিয়েছি indiabix.com, কোশ্চেনগুলো ইন্ডিয়াবিক্স, এক্সামভেডা, পিয়ারসন ইংলিশ, প্রিভিয়াস কোশ্চেন, এই চারটা সোর্স, আর কিচ্ছু না। প্রিভিয়াস কোশ্চেন, ইন্ডিয়াবিক্স, এক্সামভেডা আর হলো পিয়ারসন ইংলিশ, এই চারটা জায়গা থেকে আমি শিটগুলো নিয়ে তৈরি করেছি। সো সেভারাল ব্যাড কেসেস, হ্যাড আ ব্যাড টাইম, হ্যাড আ ব্যাড টাইম। ওকে, এবার আসো 69 নাম্বার। দ্য অ্যাকাউন্টস অফ দ্য মার্ডার মেড হার ফ্লেশ ক্রিপ। দ্য অ্যাকাউন্টস, এবার মনে রেখো কিন্তু এগুলো বোঝে না এরা, পড়লে তো কত সুন্দর লাগে। অ্যাকাউন্টস মানে বর্ণনা, অ্যাকাউন্টস মানে বর্ণনা। ব্যাংক আবার মনে করে হিসাব, তা না, বর্ণনা। দ্য অ্যাকাউন্টস অফ দ্য মার্ডার, এই মার্ডারের বর্ণনা মেড হার ফ্লেশ ক্রিপ, ভাই মাংস চিপে ধরতেছে, তার মানে কি ভয়ে গা কাঁপতেছে। তাহলে মেড হার ফ্লেশ ক্রিপ মানে কাউকে আতঙ্কিত করা। মেড হার ফ্লেশ ক্রিপ মানে কি আতঙ্কিত হওয়া, আতঙ্কিত করা, আতঙ্কিত করা। ওই খুনের বর্ণনা আমাকে আতঙ্কিত করেছে। তাহলে বলেন না কি হবে ভাই? ক্রাই, ফিল হার উইথ হরর, এটা হবে ফিল হার উইথ হরর। ভয়ে আমার মাংসটা ক্রিপ হয় কখন? আমার মাংস ক্রিপ করে যখন আমি ভয়ে আতঙ্কিত হই। ভয়ে আতঙ্কিত হওয়া, ফিল হার উইথ হরর। আচ্ছা, এটা সকলে জানা পুটাপুইট। এই পুটাপুইট অর্থ কি ভাই? সহ্য করা, ভেরি গুড। টলারেট বা এন্ডিওর, এই দুইবার আসছে কিন্তু দুই জায়গায়, একটা উত্তর ছিল টলারেট, একটা উত্তর ছিল এন্ডিওর। এই জন্য দেখো আমি দুইটাই দিয়েছি। মার্কেন্টাইল ব্যাংক 2024 এখানে আসছে টলারেট, ঢাকা ব্যাংক 2024 এখানে আসছে এন্ডিওর, এই জন্য দুইটাই দিয়েছি। হ্যাঁ, তাহলে পুটাপুইট মানে সহ্য করা, পুটাপুইট মানে সহ্য করা, মনে থাকে জানো? হ্যাঁ, এবার আসো। দ্য টিচার ওয়ার্ন দ্য স্টুডেন্ট ওয়ান্স ফর অল, চূড়ান্ত। ওয়ান্স ফর অল মানে চূড়ান্ত, চূড়ান্ত, ফাইনালি, ফাইনালি, ও ফাইনালি আছে, চূড়ান্ত মানে ফাইনালি, ওয়ান্স ফর অল মানে ফাইনালি, ফাইনালি। তাহলে আসেন, মেডার ফ্লেশ ক্রিপ মানে কি ভয়ে আতঙ্কিত হওয়া, পুটাপুইট সহ্য করা, এন্ডিওর বা টলারেট, একটা ওয়ান্স ফর অল মানে চূড়ান্ত, চূড়ান্ত, ফাইনালি, ফাইনালি, ফাইনালি। আচ্ছা, হার হিজ ফ্রেন্ডস লেট হিম ডাউন মানে হতাশ করা। লেট হিম ডাউন মানে কাউকে হতাশ করা। লেট হিম ডাউন মানে কাউকে ফ্রাস্ট্রেট করা, ফেইল করা। লেট হিম ডাউন মানে কাউকে হতাশ করা, হতাশ করা, নিরাশ করা। কি হবে দ্রুত বলেন? ফ্রাস্ট্রেট। সো ফ্রাস্ট্রেট যেহেতু ফেইলড হবে, ফেইলড। ওকে, এবার দেখেন ভাই, ইজি আ ফিশ আউট অফ ওয়াটার, এই মাছ কোথায় স্বস্তি বোধ করে? পানিতে। যখনই পানি বাইরে আসবে লাফাবে, তার মানে কি অস্বস্তিকর অবস্থা। আ ফিশ আউট অফ ওয়াটার। ধর আমি একটা জায়গায় গেছি, আমি বলতেছি দিস ইজ অ্যাকচুয়ালি আ ফিশ আউট অফ ওয়াটার ফর মি, এটা মূলত আমার জন্য একটা অস্বস্তিকর অবস্থা। এইভাবে ইউজ করবেন। আ ফিশ আউট অফ ওয়াটার মানে কি অস্বস্তিকর পরিস্থিতি, অস্বস্তিকর পরিস্থিতি, আনকমফোর্টেবল সিচুয়েশন। ওকে, মনে থাকে জানো?
ডোন্ট ট্রাস্ট ইওর নোজ ইনটু মাই অ্যাফেয়ার্স, আমার বিষয়ে গলানো। দয়া করে নাক গলাবা না। ট্রাস্ট ইওর নোজ ইনটু, নাক গলানো কি হবে বলো? নাক গলানো। মেডেল অফিসিয়াসলি ইন, মানে কি অযৌক্তিকভাবে হস্তক্ষেপ করা। ওকে, ট্রাস্ট ইওর নোজ ইনটু, নাক গলানো। কিন্তু স্যার Open up. মেডেল মানে তো স্যার মেডেল সেলফ মানে হচ্ছে কোনো বিবাদের মাঝখানে সেটেল ডাউন করা। না 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 না, তুমি তো দেখো, এখনই দেখো। মেডেল অফিসিয়াসলি মানে হলো মানে যার তোমার রাইট নেই, সে রাইটহীন ভাবে তুমি কোনো কাজ করানো। আর মেডেল মানে কোনো কিছুকে হস্তক্ষেপ স্যার করা, অনেক টালবাল জায়গায় দেখা করানো। যাচ্ছে যে ঝগড়া বিবাদের মাঝখানে মেডেল, এটা আমি পড়ছি ইংলিশেই পড়ছি না না, এমই আর কি। ডাবল ডি এলি না সেটা, হ্যাঁ ওটা দেখো ভালো করে দেখো। হ্যাঁ, এটা মুড মীমাংসা মানে বিষয়। ঝগড়া আর ওটাকে মেডেল Yes, করা হচ্ছে ঝগড়া। আসো, মাথা ঘামানো। মাথা ঘামানো, ইয়েস, মাথা ঘামানো, রাইট রাইট মানে রাইট তো স্যার। নাক গলানো। ওকে, তাহলে শোনো, ট্রাস্ট ইওর নোজ ইনটু মানে কি হস্তক্ষেপ করা, নাক গলানো। মেডেল অফিসিয়াসলি ইন, ভাই খুবই ইম্পর্টেন্ট। অফ অ্যান্ড অন, মাঝে মাঝে তবু হয় দেখা। তাহলে অফ অ্যান্ড অন মানে কি মাঝে মাঝে, মাঝে মাঝে মনে থাকে জানো। ওকে, মাঝে মাঝে, অকেশনালি, অফ অ্যান্ড অন, অকেশনালি, কি সবগুলো দেখো ইম্পর্টেন্ট, কোনটা ছাড়তে পারতেছি না। লেট হিম ডাউন মানে কি ভাই, কাউকে নিরাশ করা, হতাশ করা, ফেইল। তারপরে কি আ ফিশ আউট অফ ওয়াটার, অস্বস্তিকর অবস্থা, অস্বস্তিকর, আনকমফোর্টেবল সিচুয়েশন। ট্রাস্ট ইওর নোজ ইনটু, নাক গলানো, নাক গলানো। মেডেল অফিসিয়াসলি, অফ অ্যান্ড অন মাঝে মাঝে, মাঝে মাঝে, অফ অ্যান্ড অন অকেশনালি, অকেশনালি। ওকে, ৭৬ আসো। এই ভালো করে বোঝো না ভাই, কিপ দা পট বয়লিং। ভাই আমি পানি জ্বালাইতে দিছি, এখন আমি পানিটা কিপ দা পট বয়লিং, আমি কি হয়েছি, পটটাকে বয়লিং অবস্থায় রাখছি। মানে কি কোনো ঝগড়াটা জিইয়ে রাখা। দেখো একটু বোঝার চেষ্টা করা, আমি কোন একটা পটকে বয়লিং করতেই আছে মানে কি ঝগড়াটাকে জিইয়ে রাখা। কিপ দা পট বয়লিং, কোন একটা বিবাদ বা ঝগড়া বা ক্রোধ, এটা কি জিইয়ে রাখা মানে কি আনসলভড অবস্থায় রাখা। আমি তোমাদের বাংলা বুঝাইতে পারতেছি তো, এক এক এলাকায় এক এক বাংলা হয়তো বা একটু, আমার ভাষার যদি কোনো প্রবলেম হয় তোমরা বলবা কিন্তু, হ্যাঁ আমি শিখে নিব তোমাদের কাছ থেকে। সো মানে আমরা যেটা বলি বিবাদ জিইয়ে রাখা, যশোরের ভাষা। জিইয়ে রাখা মানে কি এটাকে সাস্টেইন করানো। তাহলে কি হবে দ্রুত বলো? কিপ দা পট বয়লিং। ইয়েস, কোন একটা কন্ট্রোভার্সিকে জীবন্ত রাখা। ভেরি গুড। কন্ট্রোভার্সি লাইফ। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাভ ইওর কেক এন্ড ইট ইট টু, বিষয়টা কি শোনো, ভালো বাংলা যদি বলি, গাছেরটাও খাওয়া, নিচেরটাও কুড়ানো। গাছেরটাও খাওয়া, নিচেরটাও কুড়ানো। তার মানে কি, ধরো গাছে তোমার আম গাছ আছে, তুমি আম পেড়ে নিলা গাছের গুলা, এখন নিচে যেটা পড়ছে এটা তো মানুষকে দিবা না, এটাও তুমি কুড়াই নিলা। তার মানে কি গাছেরটাও Have it খাওয়া, both ways. নিচেরটা, হ্যাভ ইট বোথ ওয়েজ। ভেরি গুড, হ্যাভ ইট বোথ ওয়েজ। এটা বাংলাদেশ ব্যাংকের এডির কোশ্চেন, বাংলাদেশ ব্যাংক এডির কোশ্চেন। হ্যাভ ইওর কেক এন্ড ইট ইট টু, হ্যাভ ইট বোথ ওয়েজ। এবার আসো, দ্য রিভিল মানে কি স্যার? হ্যাঁ ওই তো মানে ওইটা গাছেরটাও কুড়ানো, নিচেরটাও খাওয়ানো। ওকে, তারা টাফতে বলে না, বুঝতে পারিনি। গাছেরটাও খাওয়া, সবই নিবে, নিচেরটাও সবই খাওয়া, নিবে। সকল সুযোগ সুবিধা গ্রহণ করা, মানে যা উপায় বা সুযোগ আছে সব একা একা গ্রহণ করা। হ্যাভ ইট বোথ ওয়েজ। ওকে, এবার আসো, দ্য রিভিল। দিয়ে খাওয়া এরকম স্যার। বাদ দাও না, শোনো না আসলে যে গ্রাম্য একটা- ভাষায় একটা কথা আছে একটা না, মেয়ে বলতেছে যে স্যার কয়টা পড়াবেন, আমি তো তখনই ভয় পেয়ে গেছি। এই 10টা পর্যন্ত তো আমার রাইট, এখনো 12 মিনিট আছে। এই ক্লাস কি 8টা থেকে 10টা না? সো জি 10টা স্যার, পর্যন্ত স্যার। তো আমার রাইট। আপনি 11টা পর্যন্ত যেতে পারেন, না কোনো না না, সমস্যা নেই স্যার। 11টা না। সো ভালো লাগছে আমারও তো বাসায় যেতে হবে। ওকে শোনো, দ্য হ্যাঁ। রিভিল, শোনো রিভিল হোল্ড আউট ফর অ্যাবাউট আ মান্থ। 1 মাস ধরে এই রিভিলটা ড্যাশ অবস্থায় আছে। হোল্ড আউট, তাহলে বলো ভাই হোল্ড আউট মানে কি? হোল্ড আউট মানে কি? হোল্ড আউট চলতে থাকা। হ্যাঁ, না না না, চলতে থাকা। হ্যাঁ, তাহলে কি হবে? বারগেইন, রিট্রিট, রেজিস্ট। বার্গেইন। আনসার কোনটা নিবা একটু দেখো তো তোমরা। স্যার আমার মনে হচ্ছে চলতে যে থাকা, চলতে থাকা। এই Bargain. রেসিস্ট কি? রেসিস্ট না, রেজিস্টেড। রেজিস্ট্যান্স, আর ই জি আই এস হইলে রেজিস্ট হবে। বাংলাটা কি স্যার? এটা বাংলাটা এই চলমান রেজিস্ট্যান্স। হ্যাঁ, হোল্ড আউট চলতে থাকা, ওয়েটেড না, চলতে থাকা, হোল্ড আউট। ওকে, এবার আসো, রান ইনটু রাফ ওয়েদার, খুব ইম্পর্টেন্ট। রান ইনটু রাফ ওয়েদার, ভাই একটু ভালো করে বোঝো না। রাফ ওয়েদারের মধ্যে আমি চলতেছি, রাফ ওয়েদার মানে ভালো ওয়েদার না খারাপ ওয়েদার, তাড়াতাড়ি বলো। খারাপ খারাপ weather। ওয়েদারের মধ্যে আমাকে চলতে হচ্ছে। তার মানে কি একটু বলো তো ভাই, খারাপ ওয়েদারের মধ্যে চলতেছি, তার মানে কি আমি ভালো অবস্থায় আছি না সমস্যায় আছি? এনকাউন্টার ডিফিকাল্টি। ইয়েস, এনকাউন্টার ডিফিকাল্টিজ, বুঝা যায়। শোনো, দ্য নিউ ইকোনমিক পলিসি, আমাদের নতুন যে অর্থনৈতিক নীতিটা, ইজ লাইকলি টু রান ইনটু রাফ ওয়েদার। আমাদের যে 5 ব্যাংক কম্বাইন্ড ইসলামী ব্যাংক ইজ গোয়িং টু রান
ইজ টু রান ইনটু রাফ ওয়েদার। সম্মিলিত ইসলামী ব্যাংকটি কি খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। স্যার ওটা কি ব্যাংক করে ফেলছে স্যার? ওটা কি স্যার অ্যাক্টিভেট হয়ে গেছে? অ্যাক্টিভেট হয়ে গিয়েছে 1 তারিখ থেকে, এবং আপনারা একটা ব্যাংকটাকে অ্যালাইভ করবেন, মাঝে মাঝে আপনারা ওখানে যাবেন, অ্যাকাউন্ট খুলবেন, 50-100 হ্যাঁ টাকা স্যার, চালু হ্যাঁ। করবেন, বাবাকে বলবেন, মাকে বলবেন, এটা টিকবে এবং এটা হবে হ্যাঁ। সরকারের স্যার সবচেয়ে ওদের বড় নিয়োগ ব্যাংক। হবে না? একদম ভয় নেই, আর কোনো ভয় স্যার নেই। এটা কিন্তু আমার ব্যাংক স্যার, এটা কিন্তু আমার ব্যাংক। ভেরি গুড। শোনো, এক্সিম। আমি বলি কোনো ভয় নেই, তোমরা এই ব্যাংকে এখন টাকা রাখো, টাকা তোলো, টাকা জমা দাও, ভয়ে আবার একদিনে সব তুলে ফেলো না, তাইলে তো ব্যাংক হারাই স্যার যাবে। অ্যাকাউন্ট ছিল, টাকা Okay? তুলতে গেছি স্যার, না 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 2 না, মাস তুলে না, ঘুরাইছে। টাকা তোলার দরকার নেই, ওরা এখন আবার লাইনে চলে এসেছে এবং ওদের এখন শক্তি সবচেয়ে বেশি। সো রান ইনটু স্যার রাফ কালকে ওয়েদার, 3 এই কোটি কথা পেয়েছি নেই, স্যার, তাহলে কি হবে? এক্সিমে কালকে 3 কোটি নিয়েছি। এই যে দিয়েছো তো, 3 কোটি কি উইথড্র করেছে না ডিপোজিট করছে? মানে আমরা নিয়েছি আরটিজিএস এর মাধ্যমে। এই নিয়েই তো সমস্যা করলা। সো নিবা না, তোমরা এখন জমা না দিবা। স্যার, গ্রাহকদেরকে দেওয়ার জন্য আমরা পেয়েছি। ও গ্রাহকদেরকে দেওয়ার জন্য আরে সেটা তো তোমরা পাইছো, কিন্তু পেয়ে যদি কালকেই সব নিয়ে যায়, ব্যাংকের কাজ তো শুধু দেওয়া না, ব্যাংকের মূল কাজ কি? আমি ডিপোজিট কালেক্ট করব, তারপরে সেটা আমানত জিনিসটা সংগ্রহ লোন করা দিব। স্যার। ওকে, এখন যদি তুমি যদি ডিসবার্স করো তাহলে তো কাজ হলো না, কথা বলো না। শোনো, অবশ্যই অবশ্যই এই ব্যাংকটা সচল হবে যদি, শোনো তোমরা তো বোঝো না, ব্যাংকিং এসে যখন ক্লাস নিব তখন বুঝাবো, কারণ এসের ক্লাসের জন্য তো ক্লাস পেমেন্ট পাবো, আজকে সব বললে পাবো না। শোনো, আচ্ছা স্যার আরেকটা না কোর্স কোনো কথা সম্পর্কে নেই, কোশ্চেন আসো। স্যার। স্যার কোর্স সম্পর্কে কথা স্যার। বলো বলো। এটা হচ্ছে যে এই আমি যে নতুন ব্যাচটা শুরু করব এই ফেব্রুয়ারি মাস থেকে, সেটাতে কি স্যার এই আপনার রিটেনের জিকে পড়ানো হবে? হ্যাঁ, 4টে জিকে রিটার্নে পড়ানো হবে, টেনশন নেই, জি রিটার্ন স্যার। ক্লাস আছে। ওকে। ওকে, রান ইনটু রাফ ওয়েদার মানে কি খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাও, এনকাউন্টার ডিফিকাল্টিস। এবার ভাই, বার্ন ইওর ফিঙ্গার্স, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি তোমার আঙ্গুলটাকে বার্ন করে ফেলছো, এই আমি আমার ফিঙ্গারটাকে বার্ন করেছি, তার মানে কি আমি ভালো অবস্থায় আছি না খারাপ অবস্থায় আছি? দ্রুত বলো। আমি বার্ন করে ফেলছি, আনহ্যাপি। তার মানে ইয়েস না, বার্ন ইনটু মানে খারাপ বিপদের সম্মুখীন হওয়া। নো সাফার, বার্ন ইওর ফিঙ্গার। আমি আনহ্যাপি, এই আমার ফিঙ্গার মানে কি আমি কোনো সমস্যায় পড়ে গেছি, আমি বিপদে আছি, তাহলে কি হবে? সাফার, ভোগ করা, খারাপ কিছু সাফার করা, এটাকে বলবো আমরা বার্ন ইওর ফিঙ্গার্স। বার্ন ইওর ফিঙ্গার্স মানে কি সাফার, ভোগা, সাফার। ওকে, 81 নাম্বার, দে উইল ফাইট টুথ অ্যান্ড নেইল। ওহ, এটা খুব চমৎকার। টুথ অ্যান্ড নেইল, প্রাণপণে যত শক্তি আছে সকল শক্তি দিয়ে ফাইট করব, এটাকে বলে টুথ অ্যান্ড নেইল। খালাম্মা লাস্টের দিকে যা করছে, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব যা আছে সব কিছু দিয়ে, ওপরে হেলিকপ্টার, এটাকেই বলা হয় টুথ অ্যান্ড নেইল। মানে কি যত শক্তি আছে সকল শক্তি দিয়ে প্রতিরোধ তৈরি করা, টুথ অ্যান্ড নেইল। কি হবে? দ্রুত বলো, দ্রুত বলো। টুথ অ্যান্ড নেইল কি হবে ভাই? With all their might. উইথ অল দেয়ার মাইট। রান ইনটু রাফ সর্বশক্তি দিয়ে লাগা। মধ্যে দিয়ে যাও, এনকাউন্টার ডিফিকাল্টিস, বার্ন ইওর ফিঙ্গার, ছাপার, ভোগা ভোগা। এরপরে কি? টুথ অ্যান্ড নেইল, সর্বোচ্চ শক্তি দিয়ে ফাইট করা। এবার আসো ভাই, কাট অফ আ কর্নার মানে কি ভাই? কাট অফ আ কর্নার, শর্টকাট খোঁজা। আচ্ছা, উই আর ইন হারি, আমার দ্রুততা আছে, আমার ব্যস্ততা আছে। দ্য রোড বিং জিগজ্যাগ, রাস্তাটা অনেক জিগজ্যাগ মনে হচ্ছে। উই হ্যাড টু কাট অফ আ কর্নার, আমাকে শর্টকাট যেতে হবে। মানে কি? শর্টকাট খোঁজা, টু রিচ ইন টাইম, সঠিক সময়ে পৌঁছানোর জন্য কাট ইন। এই Take a shortcut. যাদের নিয়েছি তাদের মনে আছে তো ইন টাইম আর অন টাইমের মধ্যে পার্থক্য? আর যারা না মনে নেই টেনশন করুন, আবার পড়াবো। ইন টাইম, অন অন টাইম টাইম মানে এক্সাক্ট টাইমে স্যার। মনে থাকে জানো? তাহলে আসো, আর কাট অফ in আ time একটা কর্নার সময় মানে কি? বুঝি। শর্টকাট, টু টেক আ শর্টকাট। এবার আসো, ইন স্পাইট অফ দ্য ইফোর্টস অফ অল পিস লাভিং পিপল, পিস লাভিং পিপলদের অনেক ইফোর্ট থাকা সত্ত্বেও, ওয়ার্ল্ড পিস ইজ স্টিল আ ফার ক্রাই। ওয়ার্ল্ড পিস এখনো দূরের কিসের বিষয়। মধ্যে আছে? দূরের বিষয়, কিন্তু অপশনে ঝামেলা আছে, এটা অনেকে ভুল জি স্যার। করে। আপনারা বলেন আনসার কি হবে এখানে? অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। অনেকে কেন ইমপ্র্যাকটিকেবল আইডিয়া কেউ বলে না কেন? আনসার এটাই হবে, সিলটা যা বলছে, অ্যান অ্যাবস্ট্রাক্ট স্যার। আইডিয়া। এটা কিন্তু অনেকে ভুল করে। অনেকে জানে আফার ক্রাই অনেক দূরে, বাস্তবায়নের মানে কল্পনাতীত। অ্যাকচুয়ালি কি আফার ক্রাই মানে কি ভাই? কল্পনার মধ্যে আছে, কল্পনাতীত। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট মানে স্যার যেটা ভিজিবল না। যেটা ভিজিবল না, অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। অনেকে কিন্তু ভুল করে, জি স্যার। অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া ভুল হয় না জানো ভাই? শোনো না তাহলে, কাট অফ আ কর্নার মানে কি? শর্টকাট খোঁজা। আর এটা কি? আফার ক্রাই মানে কি? কল্পনাতীত। যেটা আমরা বলি জি an স্যার, abstract অ্যাবস্ট্রাক্ট idea। জিনিসটাও যে ভিজিবল বললাম, না, অসংখ্য ধন্যবাদ ইনভিজিবল। ভাই। প্লে ফাস্ট অ্যান্ড লুজ মানে কি জানো? এটা গল্প করতেছিল। ইনকনসিস্টেন্ট। প্লে ফাস্ট অ্যান্ড লুজ, সুন্দর একটা ওয়ার্ড আছে, ইনকনসিস্টেন্ট। আচ্ছা, আমি তোমাদেরকে একটু ভালো করে বুঝাই। ওই যে লাঙ্গল মার্কা কার ছিল যেন? হোসেন মোহাম্মদ এরশাদ। একে বলা হয় প্লে ফাস্ট অ্যান্ড রুলস। মানে কি? সকালে এক কথা, দুপুরে আরেক কথা, বিকালে আরেক কথা। এদেরকে কি বলা হয়? না, ভিত্তি বলবো না আমি, মানে যারা নিয়ম মানে এক এক সময় এক এক কথা বলে। ভাই আমি বাংলাটা বুঝাইতে পারতেছি না। ও, ভালো বাংলা মনে পড়ছে, অস্থিতিশীল। অস্থিতিশীল,
অস্থিতিশীল। আজকে বলতেছে ওর সাথে জোট করব না, পরে 2টা সিট পাইছি, জোট করে ফেলছি, পুরা লাইফ শেষ। নো, এটাকে বলা হয় অস্থিতিশীল। তাহলে শোনো, প্লে ফাস্ট অ্যান্ড রুলস মানে কি ইনকনসিস্টেন্ট। সকালের সাথে যাব, বিকালে ওর সাথে যাব, রাত্রের সাথে যাব, পরের দিন এমন জনের সাথে গেলাম, সবাই কি করতেছে, কুইট করতেছে দল। এমন করা যাবে না। তাহলে প্লে ধান্দাবাজ স্যার, ধান্দাবাজ। অস্থিতিশীল না, ধান্দাবাজ না, অস্থিতিশীল। এই তাড়াতাড়ি আনসার বলো, দ্রুত দ্রুত তাড়াতাড়ি বলো। স্যার অস্থিতিশীল, বিহেভস behaves in an unreliable and insincere way। ভাই ইনকনসিস্টেন্ট কিন্তু একটা ওয়ার্ড এসেছিল, মনে থাকে জানো? প্লে ফাস্ট অ্যান্ড রুলস মানে কি লস, লুজ লুজ, প্লে ফাস্ট স্যার। অ্যান্ড লুজ। এই সময় দ্রুত, আবার লুজ, ঢিলা। তাহলে কি হবে? অস্থিতিশীল, তার মানে অস্থিতিশীল, behave in an ইনকনসিস্টেন্ট, unreliable and ইনকনসিস্টেন্ট অথবা insincere way। বিহেভস ইন অ্যান আনরিলায়েবল ইনসিনসিয়ার ওয়ে। ভাই নো লাভ লস্ট, তোমার জন্য আমার আর কোনো লাভের লস্ট মানে কোনো লাভ মানে কোনো ভালোবাসা আর বেঁচে নেই। তার মানে কি প্রচন্ড ঘৃণা তোমার জন্য। নো লাভ লস্ট মানে কি প্রচন্ড ঘৃণা, প্রচন্ড ঘৃণা। Intense dislike। নো লাভ লস্ট মানে কি ইন্টেন্স ডিসলাইক, ব্যাপক ঘৃণা। ভাই কি যে তীব্র। ইম্পর্টেন্ট কল্পনা করতে পারবেন তীব্র না? ঘৃণা স্যার, মুড পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, বলেন নাকি? গুরুত্বপূর্ণ। অমীমাংসিত বিষয়, সবাই একসাথে মুড পয়েন্ট, অমীমাংসিত বিষয়, Undecided। অমীমাংসিত বিষয়। স্যার ঘ হলো না কেন 82-তে? বোন সরি আমি দেখতে পারি নাই, তারপর একটা মেয়ে বলছো তো, মেয়েদেরটা আমি আবার না করতে পারি না। আচ্ছা, টু টেক অ্যান অল্টারনেটিভ রুট। আপু না, নিয়মটা মিনিংটাই তো এটা, কাট অফ আ কর্নার মানে শর্টকাট পথ দিয়ে যাওয়া। সেই জন্য টু টেক অ্যান অল্টারনেটিভ রুট, এটার থেকে বি নাম্বার টু টেক আ শর্টকাট, এইটা ঠিক আছে। ক্লিয়ার? মনে থাকে জানো? আসেন, নো লাভ লস্ট মানে কি তীব্র ঘৃণা। আর মুড পয়েন্ট অমীমাংসিত বিষয়, খুবই ইম্পর্টেন্ট। অমীমাংসিত কি হবে বলেন, কি হবে বলেন? Undecided। ভাই Undecided। কি সুন্দর 3টা ইডিয়মস এন্ড ফ্রেজ। আর ভুলো না, আমি বলি শোনো, এই কথা বলো না। প্লে ফাস্ট অ্যান্ড লুজ মানে কি অস্থিতিশীল, যার কথাবার্তাই ঠিক নেই। আর 2 নাম্বার নো লাভ লস্ট, তীব্র ঘৃণা। আর 3 নাম্বার মুড পয়েন্ট মানে অমীমাংসিত বিষয়, অমীমাংসিত বিষয়। এখনো 3 মিনিট আমার হাতে আছে, কথা কম, 100 পর্যন্ত পড়বো। এবার আসো, ব্যাড বিজনেস। দিস রেগুলার অ্যাবসেন্টিজম ইজ আ ব্যাড বিজনেস সিন্স। ব্যাড বিজনেস একটু বলো না ভাই, ব্যাড বিজনেস অর্থ কি? ব্যাড বিজনেস ভাই, দিস রেগুলার অ্যাবসেন্টিজম ইজ আ ব্যাড বিজনেস সিন্স অন ওয়ার্ক ইজ বিং কমপ্লিটেড। ভাই ব্যাড বিজনেস অমীমাংসিত বিষয়, অমীমাংসিত বা নন বিজনেস ক্রিয়েটিং ইল ব্যাড ফর an unfortunate event। An unfortunate event an হচ্ছে। unfortunate event, ব্যাড বিজনেস মানে কি an unfortunate event, হ্যাঁ দুর্ভাগ্যজনক কোনো বিষয়, এটাকে আমরা বলবো ব্যাড বিজনেস। ভাই খুবই ইম্পর্টেন্ট। ড্র দ্য লং বো, ড্র দ্য লং বো, এটার অর্থ কি? বাড়িয়ে বলা। নাইস, খুব চমৎকার, আমার মাথায় আসতেছিল না। ড্র দ্য লং বো মানে বাড়িয়ে বলা, কোনো কিছু এক্সাজারেশন। এইটা দেখো চমৎকার, এই সিনিয়র অফিসারে আসছে। তোমরা না Exaggerate। বুঝতে চাও না। এই 5 তারিখে যে পরীক্ষাটা দিয়েছো, এটাতে এক্সাজারেশন আসছে কি আসে নাই? স্যার exaggeration। এই কেন বলি মাস্টার ব্যাচের ক্লাসটা করতে? কারণটা হলো আমি নি বলে বলি না রে ভাই, তা না, বিলিভ করো। কারণটা হলো একই ওয়ার্ড বারবার বারবার পাবে। তুমি এই এক্সাজারেশন আমি সিনোনিমে পড়াইছি, আবার অ্যান্টোনিমে পড়াইছি, আবার আজকে একবার রিভাইজ হয়ে গেল। তাহলে কি হবে? এক্সাজারেশন মানে অতিরঞ্জন, Hyperbole। এই হাইপারবোলাইজ অতিরঞ্জিত করা, হাইপারবোলাইজেশন অতিরঞ্জন, নাউন। এই কথা শোনো, এটা স্যার এক্সাজারেট ভার্ব অতিরঞ্জিত করা, এর সিনোনিম হাইপারবোল। হাইপারবোলাইজ অতিরঞ্জিত করা অথবা হাইপারবোলাইজেশন, মনে থাকে জানো? জি ভাই স্যার। টু ড্র দ্য লং বো টেনে বড় করা মানে কি অতিরঞ্জিত করা। এক্সাজারেশন, 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 মনে থাকে জানো? এক্সাজারেশন মানে কি অতিরঞ্জিত করা, এক্সাজারেশন। ওকে, এবার আসো। আচ্ছা, বিক্রম সেইড দ্যাট হি হ্যাজ গট আ প্রবলেম টু স্কোয়ার আপ মানে মীমাংসা করা। টু স্কোয়ার আপ মানে মীমাংসা করা, মীমাংসা করা, স্কোয়ার আপ মীমাংসা করা, সেটেল। স্কোয়ার আপ মানে মীমাংসা করা মানে কি সেটেল, সেটেল। ভাই ব্যাড বিজনেস মানে আনফরচুনেট ইভেন্ট। ড্র দ্য লং বো বাড়িয়ে বলা, বাড়িয়ে বলা, এক্সাজারেশন। স্কোয়ার আপ মীমাংসা করা, সেটেল, সেটেল, সেটেল। এবার আসো, although both the parents are running the show for the last 10 years, গত 10 বছর ধরে রান করতেছে, but their business is now on its last leg। এই শেষ লেগে শেষ আছে পর্যায়ে। মানে কি
একদম শেষ কি শেষ সম্বল পর্যায়ে বন্ধ হয়ে বিলুপ্তির যাবে। দিকে থাকা, বিলুপ্তির পর্যায়ে আসা। অন ইটস লাস্ট লেগ মানে কি বিলুপ্তির দিকে যাওয়া, অন ইটস লাস্ট লেগ ধ্বংস বা পতনের মুখে পড়া, বিলুপ্তির দিকে যাওয়া। কোন দিকে তাড়াতাড়ি বলেন? বিলুপ্তির দিকে যাওয়া, ধ্বংস বা পতনের দিকে যাওয়া। কিভাবে বলেন দেখি, পারেন কিনা? স্যার বি নাম্বার এ নাম্বার হবে নাকি নাইস, বি? এ না, এ অ্যাবাউট নাম্বার টু পেরিশ। পেরিশ মানে কি পচে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। অ্যাবাউট টু মানে কি প্রায়, প্রায় ধ্বংসের পথে। অ্যাবাউট টু পেরিশ, নাইস, অ্যাবাউট টু পেরিশ। ওকে, থ্রোয়িং ডাস্ট ইন হিজ আইস, আমরা বলি না আমার চোখে তুই ধুলা দিবি। থ্রোয়িং ডাস্ট, ডাস্ট ফেলবে, ইন হিজ আইস মানে কি ধোকা দেওয়া। থ্রোয়িং ডাস্ট ইন আইস মানে কি কাউকে ধোকা দেওয়া, মানে কি কাউকে অন্ধ বানানো। না না না, কি হবে দ্রুত বলেন? টু সব ফলস থিং টু শো ফলস থিং। না, আমি আরেকটা নিতে চাচ্ছি। কেন সি টু নাম্বারটা ডিসিভ, টু ডিসিভ হবে স্যার। সি নাম্বারটা টু নিতে ডিসিভ। তো হ্যাঁ, প্রতারণা বুঝাই না। এই জি কারো স্যার, কারো চোখে ধুলা তাকে দেওয়া মানে ধুলা কি? দেওয়া মানে তারে প্রতারণা কি করা। কোনো একটা প্রতারণা করা। ইয়েস, টু ডিসিভ। দেখছেন মেয়েরা পারে এগুলা, খুব সুন্দর। থ্রোয়িং স্যার ডাস্ট আমরাও ইন তো পারতেছি আইস, তোমরা পারার থেকে মেয়েরা হ্যাঁ বেশি স্যার, আপনি পারে নিজে আজকে। কিছুক্ষণ আগে তাহলে মেয়েদেরকে এটা করতে টু শিখেছেন। ডিসিভ মানে কি প্রতারণা করা। ওকে, থ্রোয়িং ডাস্ট ইন হিজ ওন আইস। এবার সবাই ওকে, ইন মডার্ন ডেমোক্রেটিক সোসাইটি লিন্স ল খুবই ইম্পর্টেন্ট ভাই। লিন্স ল জনতার আইন। অপ্রচলিত আইন নাকি স্যার? না, জনতার আইন, জনতার আইন। মব, মব যেটা এখন মব সৃষ্টি করতেছে। লিন্স ল, আরেকটা ওয়ার্ড আছে ভাই, জনতার আইন অথবা গণপিটনির আইন। মব গণপিটাই কারা? লিঞ্চ। মানুষ না। লিন্স ল দুইটা কিন্তু, জনতার আইন আর একটা গণপিটানি। জনতার আইন আর একটা গণপিটানি। ল অফ দ্য মব, জনতার আইন। হ্যাঁ, জনগণ যা ডিসাইড করবে তাই হবে, এটাকে লিন্স ল বলে। হ্যাঁ, যদি এটা স্যার খারাপ। তাহলে মব লিঞ্চিং মানে হচ্ছে যে জনগণ যাকে পিটুনি দিয়ে হচ্ছে ইয়েস, ওইটা নাইস নাইস। তাহলে লিন্স ল, জনতার ল। হ্যাঁ, ওকে, তাহলে কি বললাম বলো ভাই? গণপিটুনি, আর একটা কি বললাম? জনগণের আইন। মনে থাকে জানো? ইন হাই স্পিড, অতি উদ্যম। ইন হাই স্পিড, অতি উদ্যম। কি হবে বলো? অতি উদ্যম। প্রফুল্ল এটা স্যার। চেয়ারফুল স্যার, ইউ আর চেয়ারফুল। ভেরি চেয়ারফুল, চেয়ারফুল, চেয়ারফুল। প্রফুল্ল, অতি উদ্যম, প্রফুল্ল, অতি উদ্যম। আচ্ছা, রোলিং ইন মানি, ভেরি রিচ। রোলিং ইন মানি, টাকায় টাকা আনে, ভেরি রিচ, ভেরি রিচ। ধনী হওয়া ভেরি স্যার, রিচ, প্রচুর ধনী হওয়া, ধনী হয়। ধনী হওয়া, ভেরি রিচ। ভাই খুব ইম্পর্টেন্ট, বিশ্বাস করেন। চেকার্ড ক্যারিয়ার, অতি অভিজ্ঞতা সম্পন্ন একটা ক্যারিয়ার। অতি অভিজ্ঞতা সম্পূর্ণ যে ক্যারিয়ার, এটাকে আমরা বলি চেকার্ড ক্যারিয়ার। কোনটা আছে বলেন দ্রুত? স্যার এ নাম্বার এ নাম্বার, হ্যাড আ ভ্যারাইটি জব অ্যান্ড এক্সপেরিয়েন্স। ভেরি গুড। চেকার্ড ক্যারিয়ার, অতি অভিজ্ঞতা সম্পূর্ণ যে ক্যারিয়ার, এটাকে আমরা বলে থাকি। ওকে, হার্ড অ্যান্ড ফাস্ট রুল, ধরাবাঁধা নিয়ম। ধরাবাঁধা, এর বাইরে কোনো কিছু নেই। নো চেঞ্জ, হার্ড অ্যান্ড ফাস্ট, Rule ধরাবাঁধা। cannot be broken or Rule- modified. রুল দ্যাট ক্যান নট বি ব্রোকেন অর মডিফাইড। নাইস নাইস, ধরাবাঁধা নিয়ম। তাহলে রুল, হার্ড অ্যান্ড ফাস্ট রুল মানে কি? ধরাবাঁধা নিয়ম। হ্যাঁ, অপরিবর্তিত স্যার। নিয়ম। ওকে, এবার আসো। ওট আ জিউস আইস মানে কি? জিউসের আই মানে স্রষ্টার আয়ের মানে হওয়া মানে কি? আমাদের জিউস রাসূল তো সাল্লাল্লাহু স্যার আলাইহি ওয়াসাল্লাম, খ্রিস্টান, যেটাই ইহুদি হোক, স্যার। জিউস খ্রিস্টান, এটা তো আল্লাহ। আমাদের কাছে আল্লাহ, ওদের কাছে খ্রিস্টানদের কাছে ঈশ্বর, ভগবান, হিন্দুদের কাছে ভগবান। এই একটা হইল। তাহলে ওট আর জিউস আইস মানে কি? স্রষ্টার চোখের মণি। তাহলে কি মূল্যবান চিন্তা করো। আনসার কোনটা হবে বলো? Possession of high value. Very Possession of good. high value. অনেকে বলে কি ওট দি পজিশন। নো, সরি না, আ কস্টলি আইটেম বলে। নো, এটা হবে না কিন্তু। বি কেয়ারফুল, এটা হবে না। জিউস মানে অতি মূল্যবান। Possession of high value. Possession of high value. বার্ডস আই ভিউ, এক পলক মানে জেনারেলাইজ যে আইডিয়া, জেনারেলাইজ যে আইডিয়া, সেটাকে বলে বার্ডস আই ভিউ আর জেনারেল ভিউ। তাহলে বার্ডস আই ভিউ মানে কি? আর জেনারেল ভিউ, আর জেনারেল General ভিউ। হ্যাঁ, view. আর জেনারেল ভিউ, তিনটা ইম্পর্টেন্ট। হার্ড অ্যান্ড ফাস্ট রুল, যে আইনকে মানে ধরাবাঁধা, ধরাবাঁধা। হ্যাঁ, দ্যাট ক্যান নট বি ব্রোকেন অর মডিফাইড। ওর তার জিউস আইস, অতি মূল্যবান, অতি মূল্যবান। আর পজিশন অফ হাই ভ্যালু, বার্ডস আই ভিউ, জেনারেলাইজড আইডিয়া। এবার আসো, হি রিজাইন দ্য পোস্ট, সে পোস্টটাকে রিজাইন করেছে। অফ হিজ ওন অ্যাকর্ড, নিজের ইচ্ছায়, স্বেচ্ছায়, স্বেচ্ছায়। অফ হিজ ওন অ্যাকর্ড, Voluntarily and willingly. স্বেচ্ছায়। C number, sir. স্যার ভলেন্টারিলি Voluntarily and voluntarily and willingly, according to his convenience. No, willingly. এবার আসো, willingly. as a politician he is used to being in the limelight. In the limelight, আমরা বলি সে লাইমলাইটে আসার চেষ্টা করতেছে। জনসম্মুখে আসা জি, স্যার। জনসম্মুখে আসা, পপুলার হওয়া। তাহলে কি হবে বলো? দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন, The center of attraction. সেন্টার অফ অ্যাট্রাকশন। এবার আসো, ফাইনালি, ran out of money. I ran out of money of my European tour. আমি আমার ইউরোপিয়ান ট্যুরে সকল মানি ran out করে ফেলেছি। কি হবে বলেন? টাকা শেষ হয়ে গেছে এরকম স্যার। লস্ট হওয়া। Lost. নো, লস্ট না, কিন্তু এটা ভুল করে অনেকে। এক্সহস্টেড মাই স্টক। Exhausted my ran stock. out of মানে কি? নিজের মানে গচ্ছিত সবকিছু শেষ করে ফেলা। নিজের গচ্ছিত সবকিছু শেষ করে শেষ ফেলা, করে ফেলা। এটাকেই বলা হয় ran out
হিজ exhausted ওন my মানি। stock. মাই ডিয়ার স্টুডেন্ট, আমার কিন্তু 300টা মতো ইডিয়মস এন্ড ফ্রেজ আছে। আজকে আমি 100টা পড়িয়েছি, এই 100টা খুব ভালো করে পড়বা। আমরা মাসে 2টা করে ইংলিশের ক্লাস দিব এবং এই শীটটা পুরা 300টার যে শীট এটা আমি আগামীকালকে তোমাদেরকে আপলোড করে দিব মাস্টার ব্যাচে ইনশাল্লাহ। স্যার এগুলোর কি অর্থ সহ আছে? হ্যাঁ, অর্থ সহ দিয়ে দিব, যেহেতু আমি আগামী আচ্ছা 200টা ঠিক আছে পড়াবো না, বা যদি তোমরা চাও আগামী সপ্তাহে আমি এই ইডিয়মস এন্ড ফ্রেজ পার্ট 2 পড়িয়ে নিব, কিন্তু আমি যা দিব পড়তেই হবে। একটু সত্যি করে বলো তো, ইনশাল্লাহ ওয়ান স্যার ওয়ার্ড ইনশাল্লাহ সাবস্টিটিউশন আমি যে শীটটা দিয়েছি কয়জন শেষ করছো? সত্যি করে বলবা। স্যার আমি করছি স্যার সেদিন পরীক্ষা দিয়ে 20-18 পাইছি 20-18 অফলাইন। কোন পরীক্ষাটা বলো তো? স্যার ওই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটা দিলেন। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আমি তোমাকে এবার চিনছি, দ্যাটস গ্রেট, জি মাশাআল্লাহ। স্যার তুমি স্যার 18 কালকে তো পাইছিলে। পরীক্ষা হওয়ার কথা ছিল, এটা তো 150টা পড়ে ফেলছি, কালকে কি হবে না স্যার? কালকে তো তারেক স্যার নিবে, কালকে আমার ক্লাস নাই। আচ্ছা ওকে স্যার, আপনার সকল শীট শেষ করেছি। মুস্তাফিজুর, মাই প্লেজার, আমি তোমাকে বলতেছি অনেক ভালো করবা। ওকে, আর কোনো কথা নেই তাহলে ভাই, তুমি যে 18 স্যার পেয়েছো, আপনি কবে নেবেন স্যার আবার এটা একটু? প্রতি মাসে 2 দিন নিব, এক সপ্তাহ অফলাইনে এক সপ্তাহ অনলাইনে। এখন একটু কথা শোনো, তুমি কি আমার প্রিমিয়াম রিটেন ব্যাচ করেছো ভাই? যে বললা যে স্যার আমি 18 পেয়েছি। জি স্যার। ওকে, তাইলে আর কথা নেই। প্রিমিয়াম রিটেন ব্যাচটা কেমন লাগছে তোমার, সত্যি করে বলবা। স্যার সত্যি করে বলতে গেলে আসলে কি বলবো স্যার, সবকিছু মিলে অসাধারণ লাগছে আচ্ছা, স্যার। আল্লাহ আপনার রহমতে। কোনো ক্লাস আমি মিস করি না স্যার, এই পর্যন্ত যত জায়গায় ক্লাস হয়। আচ্ছা আচ্ছা, আর না না, ওকে ওকে স্টপ, ঠিক আছে। তোমার কাছে আমার কৃতজ্ঞতা, তোমার সহানুভূতি, আচ্ছা আমার প্রাপ্তি। ওকে, সো আমি তোমাদেরকে বলবো, আমি মাস্টার ব্যাচে যে শীটগুলা দিব শীটগুলা শেষ করবা, আমাদের রেগুলার ব্যাচের টিচার্স ওয়ার্ক খুব ভালো করে করবা। আর ভাই তোমরা যারা এমসিকিউ মোর দেন 40% হয়ে গিয়েছে, আমি বলবো প্রিমিয়াম রিটেন ব্যাচে যুক্ত করবা। প্রিমিয়াম রিটেন ব্যাচ এক অন্যরকম সার্ভিস হয়। আর এবারে শীট যেহেতু আবার মডিফাই করা হবে, হ্যাঁ অনলাইনেই ক্লাস হবে প্রিমিয়াম রিটেন ব্যাচের। সো তোমরা ফেসবুকে যারা আসো বা আমার সাথে জুমে যারা আসো, আগামীকাল রাত 8টায় একটা সেমিনার নিব, মানে আগামীকালকে প্রিমিয়াম রিটেন ব্যাচ আমরা 6 নাম্বার প্রিমিয়াম রিটেন ব্যাচটা আমরা শুরু করব। ক্লিয়ার? সো ভালো থেকো তোমরা সবাই। স্যার আজকে একটা কোশ্চেন হ্যাঁ বলো ভাই, বলো। স্যার একটা কথা, এই যে রিটেন বলো। ব্যাচ অফলাইনেরটা কবে শুরু হবে স্যার আবার? আচ্ছা, অফলাইনেরটা শুরু হবে, এটা হলো ফেব্রুয়ারির মাঝামাঝিতে বা 20 তারিখের দিকে। আর অনলাইনেরটা আগামীকালকে আমরা আর কি ব্যাচ অফার করব। আগামীকালকে সেমিনার, এরপরে হয়তো 10 তারিখের মধ্যে ক্লাস শুরু। পড়ালেখার বাইরে হ্যাঁ বুঝি না, স্যার হ্যাঁ বলো। ইডিয়মস এন্ড ফ্রেজের যে আগের মানে শীটগুলা ছিল, সেটা কি এগুলার মানে বাইরে, না মানে না এই না 300টা কি আলাদা? না না, এগুলাই আছে, মোর দ্যান 90% সেম, শুধু একটু মডিফাই করেছি, বাংলা অর্থ সহ দিয়ে দিয়েছি। আগের শীটটাতে তো বাংলা ওইভাবে দিতে পারি নাই, তাই না? সো এই জন্য একটু মডিফাই করে দিয়েছি, তুমি দেখো প্রায় সেম। হ্যাঁ কালকে আচ্ছা, স্যার একটা কোশ্চেন স্যার বলো। স্যার আপনি যে স্যার মাস্টার কোর্সে স্যার শীট গুলা দিবেন, এগুলা পড়লেই তো স্যার হবে, আমাদের যে প্রিন্টেড শীট দিছে না এগুলো তো লাগবে লাগবে না, না। লাগবে না, যারা এটা পড়বা তারা ওইটা লাগবে না। ক্লিয়ার ভাই? ওকে শুধু স্যার ওয়ার্ড সেটা করতে কি হয়ে যাবে? মিনিং গুলা সেগুলো পড়বা, তাও চাইলে আমি দাগাই দিতে পারবো। ওয়ার্ড মিনিং গুলা হ্যাঁ আমি দাগাই দিব, আমার যে ব্যাসে ক্লাস নিয়ে আমি ওয়ার্ড মিনিং দাগাই দিই। হ্যাঁ স্যার অবশ্যই স্যার। কথা ছিল। হ্যাঁ বলো হাতার বোন। বেঁধে যে শীট, স্যার হাতার বেঁধে যে শীট, সেটা ক্লিয়ার করলে তো হবে না। ওকে শোনো, আমি তোমাদের একটা কাজ করব, আমি যেগুলা দিচ্ছি এগুলা ওয়ার্ড মিনিং তো কিছু পড়া উচিত। এই ওয়ার্ড মিনিং এর একটা শীট ইনশাল্লাহ আমি এই ফেব্রুয়ারির মধ্যেই দিয়ে দিব, একদম কম, যে ওয়ার্ড মিনিং গুলা জানা উচিতই উচিত। ওই ওয়ার্ড মিনিং গুলা পড়বা আর আমার শীট গুলা পড়বার কিচ্ছু লাগবে না। ওকে ওকে, এই ছেলে আর কথা নেই, আমার একটা বোন কথা বলছে, আমার ক্লাসে মেয়েরা ফার্স্ট। আপু তুমি বলো, সব ছেলেদের মিউট করে দিব, বলো কি বলতে চাচ্ছ? স্যার স্যার একটা কথা বলতাম। হ্যাঁ স্যার একটা না দুইটা বলছিলাম, বলো, বলো বোন বলো। স্যার যারা রেগুলার ব্যাচের স্টুডেন্ট মানে মাস্টার ব্যাচের স্টুডেন্ট না, তারা শীটগুলা কি পাবো না নাকি? না, তুমি রেগুলার ব্যাচের স্টুডেন্টরাই তো মাস্টার ব্যাচের স্টুডেন্ট, যারা আমাদের কিন্তু তুমি যে শর্ট কোর্সগুলো করলে পাবা না। তুমি যদি আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্ট হও, তুমি তো মাস্টার ব্যাচে অটো যুক্ত হয়ে যাবা। 21 ব্যাচের স্টুডেন্ট। তাহলে মাস্ট তুমি মাস্টার ব্যাচে যুক্ত হয়ে যাবা। তুমি জাস্ট বাপ্পি ভাইরে বা ঋষিরে কল দিবা, তোমাকে যুক্ত করাই দেবে, নো প্রবস। ওকে বোন, মাস্টার ব্যাচের জন্য আলাদা ভর্তি হইতে হয় না। আমার রেগুলার আগে হইতো 1000 টাকা দিয়ে নিতাম, এখন রেগুলার ব্যাচের স্টুডেন্টরাই মাস্টার ব্যাচে যুক্ত হবে। ওকে বোন? স্যার 27 ব্যাচের গুলো কি হতে পারবে না মাস্টার হ্যাঁ, ব্যাচে? আরে যে কোনো একেবারে 1 নাম্বার ব্যাচ থেকে আমি 28 পর্যন্ত আমাদের যত স্টুডেন্ট হয়েছে সব স্টুডেন্টদেরকে অ্যাক্সেস দিয়েছি, টেনশন করো না। ওকে ভাই? স্যার আগামীকাল কি অফলাইনে কোনো ক্লাস আছে আপনার? এখন আমি কি সামনে স্যারগুলো ধরতে পারবো? হ্যাঁ নিশ্চিত নিশ্চিত। আর একটা প্রশ্ন ছিল। বোন বলো।
বলো, শুনতেছি। স্যার রকস্টার যে নাম্বারের পরীক্ষাটা কি এই মাসে হওয়ার সম্ভাবনা আছে কি আপু মনে অনেক হয় স্যার? বেশি, অনেক বেশি সম্ভাবনা আছে, অনেক বেশি বোন এ মাসে হওয়ার, বুঝছো? স্যার সেটা কবে জানতে পারি, মানে এটা কি? আপু এইটা তো অ্যাকচুয়ালি এখনো টেন্ডার তো তারা ইয়ে করে নাই, এই জন্য বলা যাচ্ছে না। টেন্ডারটা সাবমিশন হয়ে গেলেই বলা যাবে যে কবে পরীক্ষাটা হবে। ক্লিয়ার? ওকে, সো আজকে পর্যন্ত। আগামীকাল কি আপনার মাস্টার ব্যাচে কোনো অফলাইনে ক্লাস আছে? না, অফলাইনে কোনো ক্লাস নেই। অফলাইনে কালকে তারেক স্যার নেবেন মাস্টার ব্যাচেরটা। শোনো তোমাদেরকে বলি, আমরা একদম অফলাইন অনলাইনের মধ্যে কোনো বৈষম্য নাই। সো আমি অনলাইনে 2টা ক্লাস নিব এক মাসে মাস্টার ব্যাচে, তারেক স্যার 2টা ক্লাস নেবে। অফলাইনে আমি 2টা নিব, তারেক স্যার 2টা নেবে। এবং আগামী মাস থেকে, এই মাস থেকে রাজশাহী ব্রাঞ্চেও মাস্টার ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, যারা তোমরা রাজশাহীতে আসো। ক্লিয়ার? ওকে, আজকে আর না, আল্লাহ হাফেজ, ভালো থেকো তোমরা সবাই। ইনশাল্লাহ আগামী কাল রাত্রে 8টার সময় যে সেমিনার নিব রিটেন প্রিমিয়াম ব্যাচ, এই সেমিনারে ইনশাল্লাহ দেখা হবে। আমি আবারও অনুরোধ করতেছি, রিটেন প্রিমিয়াম ব্যাচটা সম্পূর্ণ আমার নিজের তৈরি ব্যাচ, আমার নিজের লেকচার শিট, আমার নিজের ম্যাটেরিয়ালস, আমার নিজ হাতে সব। এবং এই ক্লাস আমি সবচেয়ে বেশি নিই প্রিমিয়াম রিটেন ব্যাচে। সো এইটা রিটেনটাই মূল, আর এমসিকিউ তো নাথিং। যারা আমার ক্লাস প্রোগ্রাম করছো, ওই যে 5টা ক্লাস নিয়ে ওর বাইরে কোনো এমসিকিউ আছে? এই কেউ কি আমার এখানে ক্লাস ব্যাচের আছো? আচ্ছা, থাকলে বুঝতা, মাত্র আমি 5টা ক্লাস নিই। ওই যে 5টাই এর বাইরে কোনো কিছু নাই বোন, ওই 5টাই করবা। সো এমসিকিউ নিয়ে টেনশন করো না, মেহু না, রিটেন নিয়ে টেনশন করো। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, ভালো।